অটো শুরু হয়? ফটো হচ্ছে কি না, এই যে এটাই যেটা লাল বিপ করতেছে। আই থিঙ্ক আমরা লাইভ আছি, একটু চেক দেওয়া দরকার ইউটিউবে। ফেসবুকে লাইভ গেছে, একটু দেখেন তো। ফেসবুকে আসছে, ইউটিউবে আসছে, 27 জন আছে ফেসবুকে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, সাউন্ড চেক। ফেসবুকে যাচ্ছে, একটা মিনিট। ইউটিউবে ঠিক আছে? হ্যাঁ, ইউটিউবে 211 ওয়াচিং, ফেসবুকে আচ্ছা, ওকে। সো আমরা জাস্ট কিছুক্ষণের মধ্যে শুরু করব। আপনারা যারা সেশনটা দেখতেছেন, প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার করে দেন, লাইভটা শেয়ার করে দেন। আমরা নলেজ শেয়ার করি। যেহেতু এটা থার্ড ক্লাস, অলরেডি আপনারা জানেন আমরা এখানে কী পরিমাণ ভ্যালু ডেলিভার করি। সো আমার ধারণা শেয়ার করা উচিত। আপনারা শেয়ার করে দেন যাতে নলেজ শেয়ার হয়। হ্যাঁ, তো সবাই একটু শেয়ার করে দেন। আর আমাদের একটা গিভওয়ে আছে, গিভওয়ের কথা বলছিলাম। তো ওইটা লাস্ট ক্লাসে আলোচনা করব। তো ওইটারও একটা কন্ডিশন হচ্ছে শেয়ার করা। সবাই শেয়ার করে দেন লাইভটা, আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব। জাস্ট 9টা 1 বাজে। সো আজকে মনে হয় আমরা পারফেক্ট টাইমে শুরু করতে পারছি। ওকে, প্লিজ লাইভটা শেয়ার করে দেন। হ্যাঁ, যারা জয়েন করেছেন প্লিজ লাইভটা শেয়ার করে দেন। আমি জাস্ট আমার প্রোফাইলে একটু শেয়ার করে দিচ্ছি, আপনারা শেয়ার করে দেন সবাই। ওকে, আর নেক্সট ক্লাসটাকেও প্ল্যান করতেছি আমরা। নেক্সট ক্লাসটাও কালকে নিয়ে নিব। ডেইলি আমরা একটা করে ক্লাস নেব। একটু কষ্ট হয়ে যায়, বাট তারপর আমরা এটা করব, যাতে করে একটা মিনিট। এই সাউন্ড ঠিক আছে? একটু আমার টিম একটু চেক করে জানান। সাউন্ড প্লাস স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? স্ক্রিন দেখা যাচ্ছে, সাউন্ড ওকে, সব পারফেক্ট? ওকে ওকে, জাস্ট স্টার্ট করতেছি। যারা সেশনটা দেখতেছেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দেন আপনার ওয়ালে। যারা আপনার পরিচিত আছে তারা হয়তো ইজিলি জয়েন করতে পারবে।
ওকে, আমরা ডিসকাশন স্টার্ট করি তাহলে। ইউটিউবে কতজন দেখে? ইউটিউবে? ওকে, পারফেক্ট। আসসালামু আলাইকুম। আমাদের ডিজিটাল মার্কেটিং এবং ই কমার্সের যে লাইভ বুট ক্যাম্প, এই সেশনের আজকে হচ্ছে 3rd ক্লাস। তো এই সেশনটাতে মূলত আমরা যে জিনিসটা করতেছি, মানে কুইক রিক্যাপ যদি করি সেশনের জন্য, যে আমরা এখানে একটা মানে বেশ কিছু স্কিল ডেভেলপ করব, সেটা ই কমার্স বিজনেস এবং হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা এগুলোর উপর আমরা বিভিন্ন স্কিল গেইন করব, এবং ওই স্কিলগুলো ব্যবহার করে আমরা একটা লাইভ বিজনেস বিল্ড করব, যে বিজনেস থেকে 1 লাখ টাকা প্রতি মাসে প্রফিট করা যায়। সো এইটা আমি একটা কমপ্লিট রোডম্যাপ আপনাদের সাথে শেয়ার করব, প্লাস আমি নিজে একটা বিজনেস রান করে দেখাবো। ইতিমধ্যে আমি এর আগের ক্লাসে মেনশন করছি যে আমাদের এই সেশন অলরেডি সেলসের মানে প্রসিডিওর চলতেছে, আমাদের ওয়েবসাইট থেকে শুরু করে বাকি যা আছে এগুলো কমপ্লিট, এখন সেল চলতেছে। এটা পাবলিকলি আপনাদের সামনে শোকেস হবে। আমি হচ্ছে যখন সেলটা কমপ্লিট হবে তখন দেখাবো, এবং আমরা পরে একটু মানে কি বলে মানে কি বলে আমরা আগে করে ফেলতে সেলটা, তারপরে এটাকে আমি কিভাবে করছি ওটা এক্সপ্লেন করবো। আর ইন দ্য মিন টাইম যে জিনিসপত্রগুলো জানা দরকার আছে একটা ব্যবসা করার জন্য, যে ফাউন্ডেশনগুলো আপনার ক্লিয়ার হওয়া দরকার, সেইগুলো আমরা এইখানে ক্লিয়ার করার চেষ্টা করবো। সো আমার ধারণা আমি বুঝাতে পারছি যে এই জিনিসটা কিভাবে কাজ করে। তো ফার্স্ট অফ অল যদি আমরা এখান থেকে যাই যে কিভাবে আমাদের, এটা হচ্ছে 3rd ক্লাস, আর 4 নাম্বার যে ক্লাস এটা হচ্ছে কালকে হবে। মানে আমরা এটা প্রতিদিনই করতেছি সেশনগুলো। কালকে রাত 9টায় আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চলে আসবেন, তাইলে হচ্ছে আপনি এই সেশনগুলোতে জয়েন করতে পারবেন। আর যদি রেকর্ড সেশন দেখতে চান সেক্ষেত্রে আমাদের যে অ্যাপ আছে বিজনেস একাডেমি, সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা ইউটিউব থেকে আপনি দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে প্রথম অংশটুকু একটু কেটে দেখতে হবে আর কি, কারণ যেহেতু লাইভের মধ্যে ওই অংশটুকু কাটা যায় না। ওকে, সো নেক্সট ক্লাসের ব্যাপারে বললাম যে আমার এখানে চলে আসলে হবে। আরেকটা কাজ আমরা করি, সেটা হচ্ছে আমি ইভেন্ট আকারে এটা রিশিডিউল করে আমার প্রোফাইলে দিয়ে রাখি। যদি আপনি রিমাইন্ডার চান তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে নোটিফিকেশন চাইলে আপনি জাস্ট ওখানে রিমাইন্ডার সেট করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি একটা নোটিফিকেশন পেতে পারেন। ওকে, সো আমাদের মেইন টপিক আজকে আমরা টোটাল 3টা টপিক কভার করার চেষ্টা করব। তার মধ্যে লাস্ট যে টপিকটা থাকবে সেটা ডেফিনেটলি অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। এখন আমার প্ল্যান ছিল যে ওই টপিকটা সবার আগে আলোচনা করার, কিন্তু ওইটার প্রেক্ষাপটটা মিলবে না, আপনারা বুঝবেন না। সো এই 2টা টপিক আগে ক্লিয়ার করলে তারপর 3টা আপনি বুঝতে পারবেন। তবে ওইটা খুবই ইম্পর্টেন্ট, যেটা ম্যাক্সিমাম মানুষ জানে না, এবং এটার জন্য আসলে দেখা যায় তাদের বিজনেস অনেক বেশি সাফার করে। সো প্লিজ লাইভটা কমপ্লিট করেন, এটা বেশি সময়ের ব্যাপার না, 1 থেকে 1.5 ঘন্টা সময় যায়। একটু সময় দেন, এই সময়টা হয়তো ফেসবুক স্ক্রল করবেন বা অন্য কিছু একটা করতেন, এখানে টাইম দেন, এটা আপনার হয়তো লাইফে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। সো ফার্স্ট অফ অল আমাদের যে টপিকটা এটা হচ্ছে ই কমার্স বিজনেস আসলে কী উপায়ে করা যায়। দেখেন, আমরা এর আগের ক্লাসে আমরা নিশ নিয়ে আলোচনা করছি, কী টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করা যায় সেটা নিয়ে আলোচনা করছি। এর বাইরে হচ্ছে আমরা বোঝার চেষ্টা করছি ক্যাশ ফ্লো, কত টাকা প্রফিট মার্জিন রাখা যায়। একটা বিজনেসকে যদি 1 লাখ টাকা মাসে প্রফিটে নিতে হয় তাহলে আমাদের কী পরিমাণ সেল করা লাগে, আমাদের অ্যাভারেজ কত টাকা কস্টিং হতে পারে, এই জিনিসপত্রগুলো নিয়ে আমরা আলোচনা করছি। ক্যাশ ফ্লো আমি নিজে একটা বানায় দেখাইছি। তো এই জিনিসটা যেহেতু আমরা করে ফেলছি, এখন পরের স্টেপটা কি? পরের স্টেপটা হচ্ছে, ধরেন আমি এখন চাই যে একটা প্রোডাক্ট বিক্রি করবো অনলাইনে। যদি আমি কোনো একটা প্রোডাক্ট অনলাইনে এখন বেচতে চাই, তাইলে আমার আগে জানা দরকার যে এই অনলাইন ব্যবসা, এটাই তো ই কমার্স ব্যবসা, তো এই অনলাইন বিজনেসে আসলে মানে কোন ওয়ে আছে, মডেলটা কী আছে। তো এটা নিয়ে চলেন আমরা একটা আলোচনা করি। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা এখানে আসে সেটা হচ্ছে, আপনি যদি ই কমার্স বিজনেসের কথা চিন্তা করেন, এখানে দেখেন আমরা দেখাচ্ছি যে ই কমার্স বিজনেসের টোটাল মানে শুরু করার জন্য টোটাল 3টা মডেল আছে বা 3টা উপায় আছে। এটা হচ্ছে একদম প্রধান মডেল, এর বাইরেও থাকতে পারে, অ্যাফিলিয়েট মার্কেটিং থাকতে পারে, আর অনেক জিনিসপত্র থাকতে পারে, বাট আমি এখানে 3টা টপিক নিয়ে আলোচনা করতেছি। 1 নম্বর হচ্ছে অনলাইন মার্কেট প্লেস, আপনি মার্কেট প্লেসের মাধ্যমে সেল করতে পারেন। আরেকটা হচ্ছে নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে পারেন। এবং 3rd যেটা আছে হচ্ছে সোশ্যাল কমার্স, মানে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটক শপের মাধ্যমে আপনি এই জিনিসগুলো সেল করতে পারবেন। সো এই 3টার মধ্যে আমরা আসলে কোনটা নিয়ে বেশি কাজ করব, কোনটা নিয়ে করা উচিত, কোনটার কী সুবিধা অসুবিধা আছে, এগুলো আগে আমাদের বুঝতে হবে। এই ডিসকাশনটা মানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল সবার জন্যই ইম্পর্টেন্ট আমি মনে করি, কারণ হচ্ছে আপনার প্রোস অ্যান্ড কনসগুলো একদম সামারি হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন যে আসলে কোন প্ল্যাটফর্ম আপনার জন্য রাইট হবে। এখানে প্রত্যেকটারই আলাদা ইউনিকনেস আছে। সত্যি মানে এটা ডিপেন্ড করবে যে কার জন্য কোন প্ল্যাটফর্মটা উচিত। এটা আসলে আপনি ডিরেক্টলি বলতে পারেন না যে এই প্ল্যাটফর্মটা ভালো না, ওইটা ভালো। এইটার প্রত্যেকটারই আলাদা ইউনিক বেনিফিট আছে। কিছু মানে পার্সনের জন্য ওটা ভালো, কিছু পার্সনের জন্য ওটা ভালো না, এরকম ব্যাপারটা আর কি। তো এই জন্য আগে বোঝা দরকার যে আপনি যখন বিজনেস স্টার্ট করবেন, আমি আপনার সামনে সব কয়টা জিনিস আপনার টেবিলে আমি দিচ্ছি, আপনি দেন চুজ করেন, আপনি সিদ্ধান্ত মেক করেন যে আপনি কোন
মানে কোন মেথডটা আপনি অ্যাপ্লাই করবেন। আমি সবকটারই মানে প্রোজ অ্যান্ড কনস বলতেছি। সো ফার্স্ট অফ অল যদি আমরা অনলাইন মার্কেট প্লেস নিয়ে আলোচনা করি, এইটার প্রথমে আমাদের একটু জানা দরকার যে আসলে মার্কেট প্লেস কী এবং এটা কিভাবে কাজ করে। এই জিনিসটা যদি আমি একটু বলি, দেখেন মার্কেট প্লেস হচ্ছে আপনার, আমি যদি খুব সিম্পলি বলি, এটা যে অনলাইন বিজনেসের জন্যই কাজ হয় তা না, এটা হচ্ছে ফিজিক্যাল একটা বিজনেস কনসেপ্ট থেকেই মূলত এই অনলাইন মার্কেট প্লেসের কনসেপ্ট আসছে। ফিজিক্যাল মানে মার্কেট প্লেস মিনস হচ্ছে এমন একটা লোকেশন বা জায়গা যেখানে বায়ার এবং সেলার কানেক্টেড থাকে, মানে এখানে ক্রেতা এবং বিক্রেতা দুইজন কানেক্টেড হয়ে প্রোডাক্ট কেনা বেচা করবে। তো এইটার ফিজিক্যাল ফরম্যাটটা নিয়ে যদি আমি প্রথমে বুঝাই, ফিজিক্যাল ফরম্যাটটা কি? ফিজিক্যাল ফরম্যাট হচ্ছে বাংলাদেশে আপনি যদি চিন্তা করেন, যমুনা ফিউচার পার্ক আছে, তারপর হচ্ছে আপনার বসুন্ধরা শপিং কমপ্লেক্স আছে, গাউসিয়া মার্কেট আছে, এরকম যে মার্কেটগুলো, আইডিবি ভবন আছে, তারপরে আপনি মাল্টিপ্লেন সেন্টার আছে। সো এই যে মার্কেট প্লেসগুলোর কথা বলতেছি না, এগুলো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা মার্কেট প্লেস। তো এগুলোর মধ্যে কি হয়, যেমন আমি যদি একটা উদাহরণ দিই, ফর এক্সাম্পল আপনি যদি ভাবেন যে যমুনা ফিউচার পার্কের কথা, এখানে তারা বিশাল একটা শপিং কমপ্লেক্স বানাইছে, অনেক বড় পরিসরে বানাইছে, বানানোর পর এখানে সব ধরনের সুবিধা ইনশিওর করছে। লাইক হচ্ছে একজন ব্যবসায়ী যদি ব্যবসা করতে চায়, তার যা যা দরকার এভরিথিং এখানে তারা নিয়ে আসছে, এবং এখানে দোকান বানাইছে, ইলেকট্রিসিটি আনছে, তারপরে এসির ব্যবস্থা করছে, সিকিউরিটি গার্ড ইনশিওর করছে যাতে এখানে চুরি ডাকাতি না হয়, নিরাপত্তা থেকে শুরু করে সব কিছু, মানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করছে, এভরিথিং প্রপারলি করছে। করার পর এখানে তারা এটার প্রমোট চালাইছে অনেক বেশি পরিমাণ। শুরুর দিকে কিছু শপকে অনবোর্ড করছে, লাইক হচ্ছে যারা ব্যবসা মানে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতে চায় তাদেরকে এখানে সেল করার জন্য দিছে। ইভেন এগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ সাজায় দিছে, যে ধরেন ফর এক্সাম্পল লেভেল 5-এ শুধুমাত্র খাবারের দোকানগুলো থাকবে, লেভেল 4-এ থাকবে ইলেকট্রনিক ডিভাইসগুলো থাকবে। এভাবে সে মানে আলাদা আলাদা করে সাজাইছে। যেমন জুয়েলারির জন্য একটা কর্নার রাখছে, আবার ধরেন কেউ ধরেন শাড়ি বা হচ্ছে মেয়েদের যে মানে কাপড় চোপড় আছে এইগুলোর জন্য আলাদা রাখছে, বা ছেলেদের ব্র্যান্ডের জন্য আলাদা লোকেশন রাখছে। সো এভাবে তারা বিভিন্ন কর্নার বানাইছে, এবং জুতা যেখানে ধরেন জুতা বা অন্যান্য অ্যাক্সেসরি সেল করে, এগুলো ডিফারেন্ট মানে লোকেশনে বানাইছে আর কি। তো এই যে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা সব লোকেশনগুলো ডিসাইড করছে, প্লাস হচ্ছে এখানে দোকানদারদেরকে মানে যারা বিক্রি করতে চায় তাদেরকে এখানে অনবোর্ড করাইছে। এটা করার পর তারা এটাকে অ্যাগ্রেসিভ লেভেলে প্রমোশন চালানো শুরু করছে। প্রমোশনটা কিভাবে চালাইছে? তারা হচ্ছে আপনার এই অ্যাগ্রেসিভ প্রমোশনটা চালাইছে বেসিক্যালি, তারা হচ্ছে টিভিতে বিভিন্ন অ্যাড রান করছে, নিউজ মিডিয়াগুলোকে ইউজ করছে, বা মুখে মুখে অনেক প্রচার হয়েছে যে যমুনা ফিউচার পার্ক হচ্ছে এশিয়ার মধ্যে অনেক বড় একটা শপিং মল, এখানে যদি তুমি যাও তুমি সব পাবা, তোমার যত ব্র্যান্ড আছে বাংলাদেশে সকল ব্র্যান্ড এখানে তাদের শপ আছে, তুমি একটা লোকেশনে গিয়ে সকল প্রোডাক্ট পাওয়া যাবে, মানে যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয়। সো এই যে জিনিসটা তারা এখানে প্রমোট করছে, প্রমোট করার পরে মানুষ ওখানে যাওয়া শুরু করছে এবং এখান থেকে প্রোডাক্ট কেনা শুরু করছে। তো এখানে শপিং মানে মার্কেট প্লেস যেটা যমুনা ফিউচার পার্ক, তার আসলে ইনকামটা কিভাবে হচ্ছে, তার কিন্তু এখানে বেসিক্যালি সে নিজে কোনো প্রোডাক্ট বিক্রি করতেছে না, তার ওই প্রোডাক্ট বিক্রি থেকে তার কোনো বেনিফিট নাই। বেনিফিট হইতেছে ও যে দোকানগুলো ভাড়া দিচ্ছে এখান থেকে, সে তো পুরো জিনিসটাকে বানাইছে, বানানোর পরে ছোট ছোট দোকান ভাড়া দিচ্ছে, এগুলোর জন্য হয়তো 2 লাখ টাকা 3 লাখ টাকা পার মান্থ চার্জ করতেছে, বা এককালীন একটা অ্যাডভান্স নিয়ে রাখতেছে। সো এই যে প্রসেসটা, এই ওয়েতে মূলত সে এখান থেকে ব্যবসা করতেছে। তো এখন দেখেন এখানে সুবিধাটা হইতেছে কি, কাস্টমার নিয়ে দোকানদারের চিন্তা করা লাগতেছে না। কেন? কারণ কাস্টমার তো যমুনা ফিউচার পার্ক মানে জনপ্রিয় হয়ে গেছে, বা তারা মার্কেটিং করে নিয়ে আসছে, এই জন্য মানুষ অটোমেটিকলি ওখানে যায়। আমার যদি কিছু লাগে আমি যাই, আপনিও যান। তো এখানে কাস্টমারের চিন্তা হচ্ছে, মানে দোকানদারের চিন্তা হচ্ছে সে কিভাবে ক্লায়েন্ট যখন দোকানে ঢুকবে তাকে কিভাবে কনভিন্স করে প্রোডাক্টটা সেল করবে, বা ইউনিক কালেকশনগুলো কালেক্ট করা, এটা হচ্ছে তার মূলত চ্যালেঞ্জ। সো এই ওয়েতেই মূলত হচ্ছে আপনার মার্কেট প্লেস প্রসেসটা কাজ করে। এটা যেমন মানে ফিজিক্যাল ফরম্যাটটা বললাম, ডিজিটাল ফরম্যাটটাও এক্স্যাক্টলি সেম মেথড। ডিজিটাল ফরম্যাটটা হচ্ছে ধরেন দারাজের কথা আমি যদি বলি, দারাজ কি করছে, একটা মার্কেট প্লেস বানাইছে, একটা ওয়েবসাইট বানাইছে। এই ওয়েবসাইটটাকে তারা দুইটা ফরম্যাট বানাইছে, এটা হচ্ছে মানে মাল্টি ব্যান্ডর ওয়েবসাইট বানাইছে। এখানে দুইটা পক্ষ কানেক্ট হইতে পারে, একটা পক্ষ হচ্ছে সেলার, আরেকটা পক্ষ হচ্ছে আপনার বায়ার, যারা কাস্টমার আছে। সেলারদেরকে কি করছে, তাদেরকে শপ ক্রিয়েট করতে দিছে। যেমন আমরা মানে ফিজিক্যাল মার্কেট প্লেসে যেমন দেখি দোকান নেওয়া, তারপর ওটা ডেকোরেশন করা, সেম জিনিস এখানে কি করছে, ধরেন আমরা যারা সেল করতে চাই প্রোডাক্ট, তাদেরকে সে এখানে আলাদা আলাদা করে ডিফারেন্ট শপ ক্রিয়েট করতে দিছে। তো এই যে শপগুলা সে ক্রিয়েট করতে দিছে, ধরেন আমি যদি অনলাইনে কোনো প্রোডাক্ট সেল করতে যাই, তাহলে হচ্ছে দারাজে জাস্ট আমি একটা মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, করে আমি আমার ওই পার্টিকুলার প্রোডাক্টগুলো আমি লিস্টিং করতে পারবো। সো এই সুবিধাটা আপনি দারাজের মধ্যে মানে ইজিলি পেয়ে যাবেন। সো আমার ধারণা দারাজের কনসেপ্টটা বুঝতে পারছি। দেন দারাজ যে কাজটা করছে, দারাজ এই যে শপগুলা ক্রিয়েট করছে, মানে যেহেতু তার এখানে প্রোডাক্ট আছে, এখন ভ্যারাইটিস বিভিন্ন টাইপের প্রোডাক্ট আছে, বাংলাদেশে ধরেন 40 থেকে 50 হাজার সেলার, মানে যে ব্র্যান্ডগুলো আছে এগুলোর প্রোডাক্ট এখানে লিস্ট হয়ে গেছে। দারাজ বলতেছে প্রায় কয়েক মিলিয়ন প্রোডাক্ট দারাজের মধ্যে আছে। এখন
তারা এটাকে প্রচুর অ্যাগ্রেসিভ প্রমোশন চালানো শুরু করছে, যে দারাজের মধ্যে, দারাজ হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, তুমি যদি দারাজে আসো তাহলে তুমি যত ধরনের প্রোডাক্ট মানে মানে তুমি চিন্তা করতে পারো সকল প্রোডাক্ট তুমি দারাজের মধ্যে পেয়ে যাবা। সো এই কনসেপ্টটা তারা এখানে মানে বিল্ড আপ করার চেষ্টা করছে। সো আমার ধারণা আমি বুঝতে পারছি তারা প্রচুর এন্ডোর্সমেন্ট চালাইছে, তারা প্রচুর প্রমোশন চালাইছে, ইভেন হচ্ছে সেলিব্রিটিদেরকে নিচ্ছে, এবং 11/11 যখন ক্যাম্পেইন চালায় তখন দেখেন ম্যাসিভ ক্যাম্পেইন, লাখ লাখ ডলারের তারা অ্যাড চালায়, মিলিয়ন ডলারের অ্যাড চালায়, চালানোর পর সেটা পপুলারিটি গেইন করার চেষ্টা করছে। সো এখানে একই কনসেপ্ট, আপনি জাস্ট চিন্তা করেন দুইটা সেম কনসেপ্ট একই কনসেপ্টে চলতেছে। সো এরকম আমি তো দারাজের কথা বলতেছি, এখানে বিক্রয়.com থাকতে পারে, আরও অনেক জিনিস থাকতে পারে। সো এখানে মার্কেট প্লেসের যে কনসেপ্টটা, মার্কেট প্লেসে যে জিনিসটা হয়, আপনি ওখানে গিয়ে আপনার প্রোডাক্টটা লিস্ট করতেছেন ন্যায্য একটা প্রাইসে, মানে যে কোনোটা আপনি যে ডিসাইডেড প্রাইস দিয়েছেন লিস্ট করতেছেন, লিস্ট করার পরে এইটা মানে এটা কাজ করে কীভাবে জাস্ট আমি এক্সপ্লেন করতেছি। একজন কাস্টমার, র্যান্ডম কাস্টমার দারাজে যাচ্ছে, যার পর সে সার্চ করতেছে যে আমি কি প্রোডাক্ট কিনতে চাই। ফর এক্সাম্পল হইতে পারে যে কোনো একটা প্রোডাক্ট হইতে পারে, টি শার্ট হইতে পারে বা যে কোনো কিছু, আমি দেখতেছি, দেখে আমি এটা অর্ডার করতেছি। এখন অর্ডার যখন আমি করতেছি, এই অর্ডারটা রিসিভ করতেছে কে? রিসিভ করতেছে কিন্তু সেলার, মানে যে প্রোডাক্টটা সেল করতে দেন, আমার আপনার মতো যারা সেলার আছে, সেলার রিসিভ করতেছে, তার ড্যাশবোর্ড এটা চলে আসে। তো সেলার রিসিভ করার পর এটা প্যাকিং করে, প্যাকিং করে দারাজের হাবে নিয়ে যায়, দারাজের হাবে নিয়ে এসে দিয়ে আসে। তারপর দারাজে বাংলাদেশে প্রচুর হাব আছে, তো ওই হাবের থেকে দারাজ এটা কি করে, থার্ড পার্টি বিভিন্ন কুরিয়ার বা তাদের নিজস্ব কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা একদম এন্ড কাস্টমারের কাছে পৌঁছে দেয়। কিন্তু এখানে প্যাকেজিং থেকে শুরু করে সব কিছু থাকে, ব্র্যান্ডিং থাকে হচ্ছে দারাজের। সো আমি আপনি জানি হয়তো দারাজ আমাকে প্রোডাক্ট দিচ্ছে, এখন নষ্ট প্রোডাক্ট যখন আমার কাছে আসে তখন আমরা মনে করি কি দারাজ আমাদেরকে ঠকাইছে, দারাজ আমাদেরকে ভুল প্রোডাক্ট দিচ্ছে। ব্যাপারটা এমন না, দারাজের চেক করার সুযোগ থাকে না যে এখানে কি প্রোডাক্ট যাচ্ছে, কারণ সেলার যেটা দিচ্ছে ওইটাই তো যাচ্ছে আলটিমেটলি। সো আমার ধারণা আমি বুঝতে পারছি, যেমন একটা 2 নম্বর প্রোডাক্ট যদি আপনাকে যমুনা ফিচার প্যাক থেকে দিয়ে দেয়, তাহলে এটার রেসপন্সিবিলিটি কিন্তু যমুনা ফিচার প্যাকের না, এটা কিন্তু দোকানদারের, যে দোকানদার দিচ্ছে। সেম জিনিস এখানে, বাট আমরা জানি কি, আমরা এখন কিছুটা জানি, বাট আগে জানতাম কি যে দারাজ মনে হয় এই কাজগুলো করে। সো এখানে পজিটিভিটি হলেও দারাজের হয়, নেগেটিভিটি হলেও দারাজের হয়। সো এই ওয়েতে মূলত এটা কাজ করে, এই প্রসেসটা কাজ করে। এখন এখানে তো অনেক সুবিধা অসুবিধা আমরা দেখতেছি, মার্কেট প্লেসের অনেক সুবিধা আছে, অনেক অসুবিধা আছে। যেমন আমি যদি সুবিধা অসুবিধাতে আসি, আমি কিছু এক্সাম্পল দিয়ে নেই। যেমন বাংলাদেশে যদি আমরা চিন্তা করি যে কিছু মাল্টিভেন্ডর মানে প্ল্যাটফর্ম যদি বলি, মাল্টিভেন্ডর মানে অনেক ভেন্ডর একসাথে কানেক্টেড, এটাকে মাল্টিভেন্ডর বলে মূলত। সো এরকম মাল্টিভেন্ডর মার্কেট প্লেসের মধ্যে দারাজ আছে, রকমারি আছে, আজকের ডিল আছে, অথবা আছে পিকআপও আছে। এরা বেসিক্যালি মাল্টিভেন্ডর প্ল্যাটফর্ম, এদের নিজস্ব প্রোডাক্ট একবারে নাই, তারা হচ্ছে বেসিক্যালি থার্ড পার্টি যে পার্সন আছে, সেলার আছে, তাদের প্রোডাক্টগুলো এখানে অনবোর্ড করে সেল করে। তারপরে যদি ইন্টারন্যাশনালি চিন্তা করেন তাহলে এখানে অ্যামাজন আছে, ইভে আছে, আলি এক্সপ্রেস, ওয়ালমার্ট, ফ্লিপকার্ট, এই যে প্ল্যাটফর্মগুলো, এগুলোর মধ্যে এই একই কনসেপ্টে বিজনেসটা চলে। তারা জাস্ট হচ্ছে আপনাকে, একজন সেলারকে প্রোডাক্ট সেল করার জন্য ডিজিটালি যত ধরনের টুলস বা সাপোর্ট দরকার এটা হচ্ছে আপনাকে দিচ্ছে, আপনি এখানে সেল করবেন। এখন মার্কেট প্লেসের এখানে বেনিফিটটা কি, ও লাভটা কীভাবে করে? ও লাভ করে আপনার কমিশনের বেসিসে। যেমন ধরেন আপনি 1000 টাকা একটা প্রোডাক্ট বিক্রি করছেন, ইলেকট্রনিক গ্যাজেট, তো ওই ইলেকট্রনিক গ্যাজেটে তাদের পার্টিকুলার কমিশন সেট করা আছে, যেমন হচ্ছে 10%। তো 10% হলে আপনার 1000 টাকা প্রোডাক্ট বিক্রি হলে আপনি পাবেন 900 টাকা, আর 100 টাকা দারাজ নিয়ে নিবে বা মার্কেট প্লেস নিয়ে নিবে। তো এটার মাধ্যমে মূলত মার্কেট প্লেস বেনিফিটটা করে। আপনি লস করেন বা লাভ করেন এটা দেখার বিষয় না, সে তার কমিশন এখান থেকে নিবে। সো এই হচ্ছে প্রসেস। তো ওই সেম জিনিস ফিজিক্যাল মার্কেট প্লেসের ক্ষেত্রে, আপনি মানে মাসে সেল করতে পারেন বা না পারেন এটা দেখার বিষয় না, আপনার মাসে এসে ভাড়া দেওয়া লাগবে। সো সেম জিনিস। তো এই ওয়েতে এই জিনিসটা চলে। এখন আমাদের এখানে যে জিনিসটা বোঝা দরকার সেটা হচ্ছে মার্কেট প্লেস থেকে, মানে কেন মার্কেট প্লেসের উপর নির্ভর করে আমাদের শুধুমাত্র ব্যবসা করা উচিত না, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এখন মার্কেট প্লেসে তো অনেক সুবিধা আমরা পাইলাম, তাই না? যে আমার জন্য ওয়েবসাইট বানানো দরকার নাই, আমার প্যারা নাই, এখানে আমি রেডিমেড জাস্ট প্রোডাক্ট লিস্টিং করবো আর আমার সেল হয়ে যাবে। এটাই তো আমাদের মানে মানে স্বাভাবিকভাবে মাথায় কাজ করে, তাই না? প্রত্যেকের ক্ষেত্রে এটাই কাজ করে। সো আমাদের এখন এই জিনিসটা জানা দরকার যে মানে এটার সুবিধা কি অসুবিধা কি, আমাদের দুইটা পয়েন্টই বুঝতে হবে। মার্কেট প্লেসের বেনিফিটও আছে, প্রসেস এবং কনস আছে। তো এই দুইটা জিনিস আমরা চলেন একটু বোঝার চেষ্টা করি। তো আমি এখানে মেনশন করছি যে শুধুমাত্র মার্কেট প্লেসের উপর কেন নির্ভর করে ব্যবসা করা উচিত না। বাংলাদেশে প্রায় 1 লাখেরও বেশি সেলার আছে যারা অ্যাক্টিভলি দারাজে সেল করে। তো এই 1 লাখ সেলারের মধ্যে অনেক সেলারের সাথে আমার কথা হচ্ছে, তো আমার এজেন্সি রান করি, এজেন্সির থ্রুতে অনেক মানুষের সাথে আমার কানেক্টেড হইতে রেগুলার বেসিসে। সো এখানে আমি প্রচুর মানুষকে দেখি হিউজ সেল করে, বাট আলটিমেটলি নেগেটিভে থাকে। কেন থাকে সেটা আমরা এক্সপ্লেন করবো। সো এখন কি জাস্ট এখানে ওই জিনিসটা বলতেছি যে কেন, মানে মোটা থেকে কয়েকটা পয়েন্ট বলি, তারপর আমি প্র্যাকটিক্যালি দেখাবো এটা। সো এখানে প্রথম যে ব্যাপারটা এটা হচ্ছে আপনার আসলে কাস্টমার মানে ডেটা আপনার তেমন একটা থাকবে না, আপনার কাস্টমারের ডাটাবেস আপনি অ্যাক্সেস করতে পারবেন না, যেহেতু আপনি এটা দারাজের থ্রুতে করতেছেন। হয়তো ফোন নাম্বার মেবি শেয়ার করে কিনা আমি জানি না, বা অনেক মার্কেট প্লেস শেয়ার করে, অনেক মার্কেট প্লেস শেয়ার করে না। তারপরে কারণ এটা তো আপনার ডেলিভারি রিলেটেড, আপনার কোনো ইস্যু নাই, আপনি জাস্ট প্রোডাক্ট প্যাক করে রেখে আসবেন, বাকিটা হয়ে যাবে। তারপরে যে জিনিসটা এটা হচ্ছে আপনার কমিশন ফি থাকে অনেক বেশি পরিমাণ, আলাদা আলাদা ক্যাটাগরিতে, এমনও ক্যাটাগরি আছে 20-30% পর্যন্ত কমিশন আছে, ডিপেন্ড করে যে আপনি কী পরিমাণে করবেন। তারপর হচ্ছে আপনার
অনেক বেশি কম্পিটিশন, এইটা হচ্ছে সবচেয়ে মেজর ইস্যু। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। মার্কেট প্লেসে নিজস্ব কিছু পলিসি আছে, কিছু রুলস আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। এই টার্মস অ্যান্ড কন্ডিশন ইস্যুর কারণে দেখা যায় আপনি অনেক সময় আপনার স্টোর মানে হুটহাট ব্যান হয়ে যেতে পারে, আপনি বিভিন্ন প্রোডাক্ট লিস্ট করতে পারবেন না, অনেক কিছু হতে পারে। তারপরে এখানে নো ব্র্যান্ডিং অপরচুনিটি, আপনার ব্র্যান্ডিং করার তেমন সুযোগ থাকবে না। সো আমি একটা কাজ করি, এই জিনিসটা একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ আমি ধরেন এখানে দারাজে চলে গেলাম, ফর এক্সাম্পল আমি দারাজে চলে গেলাম, আই হোপ আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমি যখন দারাজে চলে আসলাম, এখানে আসার পরে আমাদের এই যে মানে দারাজে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর প্রোডাক্ট আছে, এখানে অনেক প্রোডাক্ট আমরা দেখতেছি, রাইট? সো এখানে আমরা সার্চ করবো দারাজে, যেহেতু দারাজ বলতেছে কি মিলিয়ন মিলিয়ন প্রোডাক্ট আছে এখানে, মানে প্রায় কোটিখানিক প্রোডাক্ট আছে। এই 1 কোটি প্রোডাক্টের ভিতরে আমি তো আর মানে মানে আমার ধরেন এখন দরকার হচ্ছে একটা ট্রিমার, ওই ট্রিমার তো আমি বের করতে পারবো না। এই ট্রিমার বের করার জন্য আমার কি করতে হবে, আমার সার্চ করতে হবে, আদারওয়াইজ আমি পাবো না, কারণ এত এত ট্রিমার আছে। সো আমি এখানে আইসা মূলত আমি যখন সার্চ করি, এখানে যদি আমি সার্চ করি, সাপোজ ধরেন আমি এখানে কেমি ট্রিমার লিখে আমি সার্চ করলাম, ফর এক্সাম্পল কেমি হচ্ছে আপনার একটা ট্রিমার ব্র্যান্ড, তো ধরেন আমি এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এখানে দেখাচ্ছে যে 3000-এর বেশি প্রোডাক্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এখানে। তো এখন 3000 মানুষ এই কেমি ট্রিমার সেল করতে, ধরেন আমি একটা স্পেসিফিক মডেল লিখি, তাহলে মনে হয় সুবিধা হবে। তো সাপোজ ধরেন আমি এই 6330 এইটা আমি লিখলাম। তো এই কেমি জাস্ট এই পার্টিকুলার এই মডেলের যে ট্রিমার, এটা আছে কত, 1315টা। এখন একজন বায়ার জার্নিটা আপনি কল্পনা করবেন যে একজন মানুষ কীভাবে প্রোডাক্ট কিনে। তো একজন মানুষ দারাজে যায়, দারাজের অ্যাপে যায়, দারাজের অ্যাপ তার হয়তো ইনস্টল করা আছে, যেহেতু দারাজের প্রায় হিউজ অ্যাগ্রেসিভ প্রমোশন চালায়, বাংলাদেশে প্রায় 3 থেকে 4 মিলিয়ন মানুষ দারাজে প্রতিদিন ভিজিট করে। সো দারাজে যখন একজন আসে, আসার পর সে কী করে, এখানে সার্চ, তার অ্যাপে থেকে গিয়ে সার্চ দেয়। ধরুন আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে আমি এখানে 1315টা আইটেম দেখতে পাচ্ছি। এখন আমি স্ক্রল করব, স্ক্রল করে এখানে রিভিউ দেখবো, তারপর প্রাইস দেখবো, ডিটেলস পড়বো, তারপর তো আমি অর্ডারটা করবো, তাই না? এখন আমরা কিন্তু দেখা যায় সচরাচর প্রথম পেজ থেকেই কিনে ফেলি, ইভেন প্রথম পেজ না, প্রথম পেজে 2-3টা থেকেই কিনে ফেলি। আর মোবাইল অ্যাপস থেকে সবচেয়ে বেশি অর্ডার হয়। মোবাইল অ্যাপসে কিন্তু আপনি এই 1300 আইটেম দেখার মতো আপনার স্কোপ নাই। তো কম্পিউটার থেকে দেখতেছি, মোবাইল থেকে আপনি একটা একটা করে আইটেম দেখা যাবে বা 2টা করে আইটেম দেখা যাবে। সো অল্প একটু স্ক্রল করলে মনে হয় অনেক স্ক্রল করে ফেলছে, এখান থেকে আপনি নিয়ে নেবেন আপনার মেইন যে প্রোডাক্ট আপনি খুঁজতেছেন। এখানে যে চ্যালেঞ্জিং পার্টটা, এখানে দেখেন টোটাল প্রোডাক্ট আছে কতগুলা, এখানে দেখেন 33টা পেজ আছে টোটাল। সো আপনি যখন নিজে এখানে প্রোডাক্ট সেল করতে চাবেন, তখন আপনার এই সেম প্রোডাক্টটা সেল করলে 1316 নাম্বারে আপনার প্রোডাক্টটা লিস্ট হবে। তো 1316 নাম্বারে যদি লিস্ট হয়, তাহলে আপনার প্রোডাক্টকে আমি খুঁজে পাবো, মানে একজন কাস্টমার কি খুঁজে পাবে? এটা কিন্তু পাবে না। কেন পাবে না? না পাওয়ার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে, এখানে আপনি যখন লিস্ট করবেন সব 1316 নাম্বারে যা পড়তেছে আপনার, এটা একজন মানুষের সার্চ করে যারটা টপে পাবে সে তারটাই নিয়ে নিবে, বা যারটা কম দামে পাবে তারটা নিয়ে নিবে, যারটা বেশি রিভিউ দেবে তারটা নিয়ে নিবে। সো আপনারটা কিন্তু আলটিমেটলি এই র্যাঙ্কে সামনের দিকে আসতেছে না। তো এই যে প্রসেসটা ঘটতেছে, এই জিনিসটার জন্য এই বায়ার জার্নির কারণে আপনি এই মার্কেট প্লেসে খুব একটা সুবিধা করতে পারবেন না। তারপর আরেকটা ব্যাপার আছে, এখানে আপনার প্রোডাক্ট সেল হবে কি হবে না এটা দারাজ নির্ধারণ করবে। দারাজ না, যে কোনো, আমি দারাজ দিয়ে উদাহরণ দিচ্ছি, এখানে যে কোনো মার্কেট প্লেস নির্ধারণ করে আপনার কি প্রোডাক্ট সেল হবে নাকি হবে না। এইটা যেমন আমি যদি এটা আইডিয়া দিই, ফর এক্সাম্পল ধরেন এই যে প্রোডাক্টটা প্রচুর সেল হইতেছে, ধরেন কোনো কারণে এটা প্রচুর সেল হইতেছে, দিনে আপনি 200 300 400 পিস সেল করতেছেন, মানে ডিপেন্ড করে প্রোডাক্টের ডিমান্ড। ধরেন 200 300 বা শীতের টুপি বা হোয়াটএভার যেটাই হোক, ওই সময় তো 300 400 500 পিস সেল করতেছেন পার ডে। এখন এটার জন্য আপনার কোনো মার্কেটিং করা লাগতেছে না, আপনি প্রোডাক্ট আনতেছেন আর সেল করতেছেন, প্রতি প্রোডাক্টে 200 টাকা বা 100 টাকা প্রফিট রাখতেছেন, আপনার হিউজ মার্জিন জেনারেট হচ্ছে। এখন আপনার অফিস নিচ্ছেন, আপনার এমপ্লয়ি হয়েছে, সব কিছু হয়েছে। এখন সামহাও কোনো কারণে আপনার প্রোডাক্ট যদি সেকেন্ড পেজে চলে যায়, দারাজের অ্যালগোরিদম আপডেট করার কারণে আপনি যদি পিছনে চলে যান, তাহলে কিন্তু পরের দিন আপনার সেলস ড্রপ, মানে আপনি যেখানে দিনে 500 সেল পাইতেন পরে 5টাও পাবেন না। কেন পাবেন না? কারণ না পাওয়ার কারণ হচ্ছে আপনি তো ফার্স্ট পেজে নাই, মানুষ আপনাকে খুঁজেই পাচ্ছে না, এই জন্য আপনি এখান থেকে কোনো সেলই পাবেন না। সো এই জন্য রাতারাতি আপনার বিজনেস এখানে গ্রো করতে পারে, আবার ফেলও করতে পারে, তবে ফেল করার চান্স অনেক বেশি। এখানে হয়তো 1300 জনের মধ্যে কতজন ভালো সেল পাবে, হয়তো 15 জন সেল পাবে, বাকি 1300 জন পাবে না। এই ধরনের আনফেয়ার অ্যাডভান্টেজে যদি আপনি যান, তাইলে এটা আপনার জন্য খুবই 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 হার্মফুল। তো আমার ধারণা এই প্রসেসটা আমি বুঝতে পারছি যে প্ল্যাটফর্মের মধ্যে, আচ্ছা এটা হচ্ছে আপনার র্যাঙ্ক করার ব্যাপারে আমি বলতেছি, র্যাঙ্ক করতেই আপনি প্রবলেম ফেস করবেন। এখন আরেকটা পয়েন্ট আমি বলি, সেটা হচ্ছে প্রাইসিংয়ের ইস্যুটা। ধরেন একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই, ধরেন এই যে প্রোডাক্টটা, সেম প্রোডাক্ট দেখেন এ বিক্রি করতেছে কত, 900 টাকা, এ 850, এ বিক্রি করতেছে সেম প্রোডাক্ট দেখেন 950 টাকা। তার মানে বুঝছেন গ্যাপটা, বুঝতেছেন? তারপরে একটা দেখেন এই যে এসএল করতে কত, 1000, এখানে কিন্তু একই প্রোডাক্ট সেম প্রোডাক্ট বিক্রি করতেছে, এখানে 1200 টাকা সেল করতেছে, একই প্রোডাক্ট সেম প্রোডাক্ট, এই যে দেখেন কিন্তু 250 ইউনিট সেল করছে, সেল করার পরে সে 1200 টাকা করে সেল করতেছে। সো একই প্রোডাক্ট 800 টাকায় বিক্রি হচ্ছে, একই প্রোডাক্ট 1200 টাকায় বিক্রি হচ্ছে, ইভেন এই গ্যাপটা আরও বেশিও হয়। এটা কেন হয়? এই জিনিসটা কেন হয় দেখেন, প্রফিট মার্জিন এমন এক জিনিস, বা বিজনেস করতে গেলে আপনাকে প্রথম যে ব্যাপারটা মাথায় রাখতে হবে অ্যাজ এ স্মল উদ্যোক্তা হিসেবে, আপনাকে এমন প্ল্যাটফর্ম ইউজ করা যাবে না বা এমন টুলস ইউজ করা যাবে না যেখানে আপনাকে হেড টু হেড কম্পারিজন করায় দেয়। মানে হেড টু হেড কম্পারিজন মিনস, সাপোজ
1300 মানুষ সেল করতেছে, 1300 মানুষকে আপনি এক প্ল্যাটফর্মে একটার পর একটা দেখতে পারবেন। এটা যদি আপনি দেখেন তাইলে আপনি তো সবচেয়ে কম দামিটা কিনবেন। আপনি কি বেশি দামিটা কিনবেন? কিনবেন না তো। এখানে দেখেন একই প্রোডাক্ট সেম জিনিস আরেকজন বিক্রি করতেছে কমে, আরেকজন বেশি বিক্রি করতেছে। কেন? এটা বিক্রি করার একটা সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে, সেটা আমি দিতেছি। কিন্তু এরকম ব্যাখ্যা, এরকম যদি সাইড বাই সাইড কম্পারিজন হয়, এটা হবে না, এটা সেল হবে না। আলটিমেটলি আপনি এখানে সুবিধা করতে পারবেন না। যে সবচেয়ে কম দিবে তারটা কিনবে। মানুষ এখানে মার্কেট নষ্ট করার চেষ্টা করবে, কারণ 1300 জন মানুষের মাইন্ডসেট সেম টাইপের হবে না। আর এই প্রোডাক্ট 1300 জন সেল করে, বাকিরা তো আর অনেক বেশি। যেমন আমি আরেকটা প্রোডাক্টের উদাহরণ দিই, যেমন হচ্ছে আপনার যদি এখানে সার্চ করেন বেবি বাউন্সার, হ্যাঁ, সো আমি ধরেন এখানে বেবি বাউন্সার লিখে সার্চ করলাম। এটাতে মনে হয় আমি ওই এক্সাম্পলটা দেখাতে পারবো। বেবি বাউন্সার, এই যে প্রোডাক্টটা দেখেন, এই যে প্রোডাক্টটা, এটা 900 টাকা সে বিক্রি করতে, সেম প্রোডাক্ট দেখেন 900 টাকা। তারপরে এটা বিক্রি করতে কত? 745 টাকা। খেয়াল করছেন? আর একটু নিচের দিকে যান, এটা বিক্রি করতেছে 1000 টাকা। আর কি বিক্রি করতেছে? এই যে 1000 টাকা, 1050, এই যে 1050। এটা মনে হয় আরও বেশি, এই যে 1200 টাকা বিক্রি করতেছে। সো আপনি পয়েন্টটা কি বুঝছেন? এখানে 62টা পেজ আছে। তো এটা একসময় 1500 টাকা করে সেল হতো। তো এই প্রোডাক্টটা, এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্ট সম্পর্কে আমার নিজের অভিজ্ঞতা আছে, এই জন্য আমি এটা বলি এই বেবি বাউন্সার সম্পর্কে। এই প্রোডাক্ট যখন শুরুর দিকে আসে তখন এটার, আমি আরও 4 বছর আগের কথা বলতেছি, অ্যাপ্রক্সিমেটলি 4 বছর আগে আমি একটা ক্লায়েন্টের জন্য এটা সেল করে দিয়েছি অনেক বেশি পরিমাণে। তো এটা ওই সময় 900 টাকায় কেনা যেত এই প্রোডাক্টটা। তো 900 টাকায় যে প্রোডাক্টটা কেনা হয়, তাহলে আপনি দারাজের কমিশন যোগ করতে হবে, আরও 100 টাকা কমিশন, তাহলে 1000 টাকা আপনার কস্টিং। এই প্রোডাক্টটা আপনার যেহেতু অনেক বড় প্রোডাক্ট, অনেক হেভি প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আপনার যখন নিয়ে আসতেছেন একটা ক্যারিং কস্ট আছে, আবার এটা যখন হাবে নিয়ে যাবেন ওটার একটা কস্টিং আছে। হাবে নেওয়ার পরে প্যাকেজিং ম্যাটেরিয়াল অনেক সময় পাওয়া যায়, আবার পাওয়া যায় না, আমি জানি না এখন কি অবস্থা, একসময় পাওয়া যেত না। সো প্যাকেজিং ম্যাটেরিয়াল যদি নিজে কেনা লাগে দারাজ থেকে, তাহলে তো ডিফারেন্ট কস্ট, আমি এটা ধরতেছি না। তো এই যে দুইটা কস্টিং আমি বলতেছি, মানে টোটাল সব কিছু মিলে আপনি যদি কল্পনা করেন, মোটামুটি 1050 টাকা আপনার কস্টিং আছে, এই প্রোডাক্টটার মধ্যে কস্টিং আছে। কিন্তু এই প্রোডাক্ট আপনি যদি বেচেন মিনিমাম 1200-1300 টাকা বেচতে হবে, নাহলে তো আপনার প্রফিট হবে না। আলটিমেটলি 10% প্রফিট না করতে পারলে তো ব্যবসা হতে পারে না। তো 10% যে আপনি এখানে প্রফিট করতে যাবেন, এটা আপনি করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি যখন এখানে নতুন প্রোডাক্ট লিস্ট করছেন, আপনারটা চলে গেছে কোথায়? লাস্ট পেজে, মানে একদম ধরেন কত 2458টা প্রোডাক্ট আছে, আপনারটা 2500 নাম্বারে চলে গেছে। তো 2500 নাম্বারে আপনার কেউ কিনবে না। তো তখন কিছু কাস্টমার আছে অনেক অ্যাডভান্স, তারা কি করে, এখানে যে শর্ট বাই গিয়ে সে হচ্ছে আপনার প্রাইস হাই টু লো করে সার্চ করে বা বিভিন্নভাবে সার্চ করে যেটা কম দাম ওইটা কেনার চেষ্টা করে। সেই জন্য আপনি যদি লাস্ট পেজে আসেন, তো স্ট্র্যাটেজিটা কি? স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনি প্রাইস কমায় দেবেন। মানে যে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি দাম হচ্ছে সব জায়গায় লেখা 1200-1300 টাকা করে, আপনি এটা যে টাকায় কিনতেছেন, ধরেন আপনি কিনতেছেন তো 900 টাকায়, এটা আপনি 800 টাকায় লিস্ট করে দিয়েছেন। এখন 800 টাকায় লিস্ট করলে আপনি পার প্রোডাক্টে লস করতেছেন কত? প্রায় 150 টাকা, অ্যাপ্রক্সিমেটলি 150 টাকা দারাজের কমিশন প্লাস হচ্ছে আপনার মানে কেনা প্রাইস থেকে কমে। তো এই যে কমে আপনি সেল করতেছেন, এখানে কমে সেল করে আপনি কি চাইতেছেন? আপনি চাইতেছেন আপনার প্রোডাক্টটা যেন প্রমোট হয়, মানুষ কিনে, কিছু রিভিউ হয়, কারণ রিভিউ ছাড়া তো কিনবে না। এখানে ফাঁকা থাকলে মানুষ কিনবে না, কিছু রিভিউ লাগবে। তো আপনি যখন এটা দিতেছেন, কিছু স্মার্ট ক্লায়েন্ট এসে ওই প্রোডাক্টটা কিনতেছে, কেনার পর দারাজ যে র্যাঙ্কিং ফ্যাক্টরটা করায়, তাদের যে অ্যালগোরিদমটা ডিজাইন করে, এইটা আবার অনেকগুলো মেট্রিক্সের উপর ডিপেন্ড করে। যেমন হচ্ছে আপনার কি পরিমাণ ইমপ্রেশন হচ্ছে, তারপরে ওইটা নতুন সেলার কিনা, তারপরে হচ্ছে এটা মানে ক্লিক থ্রু রেট কত, এটা মানে যে পরিমাণ ক্লিক হচ্ছে সেই পরিমাণ অর্ডার হচ্ছে কিনা, পজিটিভ রিভিউ কেমন, এরকম অনেকগুলো মেট্রিক্সের উপর ভ্যারি করে দারাজ কিন্তু র্যাঙ্কে সামনে নিয়ে আসে। তো যখন ওই প্রোডাক্টটা অর্ডার হওয়া শুরু করে, তখন এটা আস্তে আস্তে সামনে আসে। যেমন দেন 56 নাম্বার পেজ থেকে সে হয়তো 2 নাম্বার বা 3 নাম্বার পেজে চলে আসে। তারপর আস্তে আস্তে একটা স্টেজে চলে আসে, যখন সে ধরেন গুড রিভিউ পড়ার পরে সে 1 নাম্বার পেজে আস্তে করে চলে আসে। যখন 1 নাম্বার পেজে আসে, সে কিন্তু লস করে সেল করতেছে, বাকিরা তাদের মতো রাখছে। এখন ও যখন প্রফিট করা চিন্তা করে, মানে লোভটা জাস্ট চিন্তা করেন, সে যখন প্রফিট করা চিন্তা করে, মানে আমি চাইতেছি এখন লস করছি, ধরেন আমি 150 পিস সেল করছি লস করে, প্রতি প্রোডাক্টে 150 টাকা করে লস করছি, তার মানে আমার একটা হিউজ লস হয়েছে। তো এই 15-20 হাজার টাকা লস করার পরে আমি যখন প্রোডাক্টটাকে সামনে নিয়ে আসলাম, এখন আমি এটাকে ন্যায্য প্রাইসে সেল করব, আমার লস তুলতে হবে প্লাস লাভ করতে হবে। সো আমি যখন এটা দামটা বাড়ায়া 800 টাকারটা দামটা বাড়ায় যখন আমি এটা দাম দিলাম, সাপোজ ধরেন 1050 টাকা, তখন কিন্তু মানুষ আমারটা কিনবে না। কেন কিনবে না? তখন আমার মতো আরেক পার্সন উদ্ভাবন হবে যে এই মার্কেট প্লেসে সেম প্রোডাক্ট নতুন করে সেল করতে আসছে। মানে পয়েন্টটা কি আমি বুঝতে পারলাম? তখন সে একই লুপের মধ্যে দিয়ে যাবে, যার ফলে এই ইস্যুটা মানে কন্টিনিউয়াস প্রসেস মার্কেট প্লেসে ঘুরতেই থাকে। আপনি এখানে এটা পারবেন না, এই মানে এইরকম প্রাইসে আপনি সেল করতে পারবেন না। যেখানে আমরা মনে করি ই কমার্সে একটা প্রোডাক্ট আপনি যে টাকায় কেনেন, এটা অলমোস্ট ডাবল প্রাইসে সেল করা উচিত। যেমন ধরেন আপনার কেনা যদি হয় 800 টাকা, এটা 1600 টাকা বেচা উচিত, কারণ এডিশনাল কস্ট আছে। আর এইখানে আপনি 800 টাকায় কিনে 800 টাকায় বেচতে পারবেন না। আরেকটা বড় ফ্যাক্টর যেটা হইতেছে, আমি একটু ডিটেল বলতেছি কারণ যেন আপনারা বুঝতে সুবিধা হয়। একটা বড় ফ্যাক্টর আছে, সেটা হইতেছে আপনি এখানে ছোট উদ্যোক্তা হিসেবে ফাইট করতেছেন কার সাথে? যে নিজে হোলসেল করে, দেন চকবাজার থেকে আপনি প্রোডাক্টটা কিনে আনছেন, এখন ও তো বাই কন্টেনার কিনে আনছে, ও যে টাকায় পারবে আপনার কাছে যদি 800 করে বেচে, ফর এক্সাম্পল 800 করে বেচে বা 900 করে বেচে, তাহলে ও এটা কিনে আনছে হয়তো 700 টাকায়, তো ও তো মার্কেটে তুলে দিবে 750 টাকায় বা হচ্ছে 800 টাকায় তুলে দিবে। সো আপনি তার সাথে কেমনে ফাইট করবেন? আপনি
একজন ছোট উদ্যোক্তা হয়ে ইম্পোর্টারের সাথে ফাইট করতে পারবেন, এটা সম্ভবই না। এর চেয়ে ভয়াবহ তথ্য যেটা, সেটা হইতেছে ধরেন কোনো কারণে এখানে আমার ধরেন আমি নিজে 520 কিনে ফেলছি এই প্রোডাক্ট, কেনার পরে এখন আমার দরকার হচ্ছে, আমি ভাবতেছি না আমি ব্যবসা করবো না, বা আমার এই প্রোডাক্টটা এখন আউট করে ফেলবো, আমি অন্য নতুন প্রোডাক্ট ঢুকাবো। সো এই প্রোডাক্টটা আমার এখন ক্যাশ করতে হবে। তো এখানে এসে আমি যদি প্রাইস কমায় দিই, যে টাকা কেনা প্রাইস তার থেকে আমি আরো 50 টাকা করে লস দিয়ে দিই, তাহলে দেখা যাবে খুব ফাস্টার আমার প্রোডাক্টটা সেল হয়ে যাবে। তো আমি টাকাটা ক্যাশ করে ফেলতে পারবো। সো এখানে টাকা ক্যাশ করার জন্য অনেক ইম্পোর্টার তার প্রোডাক্ট এখানে লেস প্রাইসে ছেড়ে দেয়। সো আপনি এই লোকের সাথে ফাইটটা করবেন কিভাবে, এটা কি সম্ভব? এটা ইম্পোর্টারের জন্য বেস্ট প্ল্যাটফর্ম, ওর কোনো ইফোর্ট দেওয়া লাগতেছে না, সেল হইতেছে। কিন্তু ছোট উদ্যোক্তাদের জন্য এটা মোটেও ওই রকম ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম না। আমার ধারণা আমি বুঝাতে পারছি যে এখানে কি টাইপের ইস্যু ঘটতে পারে। আরেকটা বিগার ইস্যু যে আপনি যদি আপনার নিজের প্ল্যাটফর্মে নিয়ে যান, তাইলে ধরেন আপনি ওখানে সাইড বাই সাইড কম্পারিজন হচ্ছে না, প্রাইস ইস্যু হচ্ছে না, আপনার যেটা দেখতে সেটাই কিনে ফেলতেছে, এটা সুবিধা। আর দারাজে আমি যেটা বলতেছি যে এখানে বললাম তো যে 5,000 মানুষ থাকলে এখানে 5 জন সফল হবে, বাকিরা পাবে না। কেন পাবে না? ওর অ্যালগোরিদম এভাবে ডিজাইন করা। যেমন আমি যদি বলি ফেসবুকের অ্যালগোরিদম একভাবে ডিজাইন করছে, ইউটিউব অ্যালগোরিদম, গুগল অ্যালগোরিদম একভাবে ডিজাইন করা। যেমন ধরেন গুগল কিসের বেসিসে মানে র্যাঙ্কিং করা, এটা কিন্তু আপনি জানি না, এটা কখনোই তারা ডিসক্লোজ করে না, দারাজও ডিসক্লোজ করে না, ফাইবারও ডিসক্লোজ করে না, কেউই করে না। কেন করে না? এটা না করার ওয়ান অফ দ্য মেইন কারণ হচ্ছে, এটা যদি বলে দেয় তাহলে সবাই স্প্যামিং করবে, সবাই ওই সেম মেথডে ট্রাই করে মানে র্যাঙ্কে আসার চেষ্টা করবে। সো এই জন্য এটা কেউ বলে না। যেমন আমাদের যে সোশ্যাল মিডিয়া বিজনেস একাডেমি, এটা যখন আমরা বানাইছি, ফেসবুকের মতো সেম টু সেম যে প্ল্যাটফর্মটা বানাচ্ছি আমরা, তো এটার মধ্যে আমাদের কিন্তু অ্যালগোরিদম বানানো লাগছে, কার পোস্ট সামনে যাবে, কারটা মানে পরে আসবে। তো এই যে র্যাঙ্কিং ফ্যাক্টর, এইটা অনেকগুলো মেট্রিক্সের উপর ভেরি করে হয়, এবং এটা কিন্তু আমরা কাউকে বলবো না, কারণ আমরা জানি কিসের উপর ভেরি করে এটা হয়। যদি এক্স্যাক্টলি সেম পয়েন্টে আপনি যদি ওই জায়গায় অ্যালগোরিদমকে হিট করেন, তাহলে কিন্তু এটা টপে চলে যাবে, মানে আপনার পোস্ট দেখা যাবে প্রচুর ভাইরাল হয়ে গেছে, একদম নিউজ ফিডের টপে চলে আসবে। সো এই জন্য এই প্ল্যাটফর্মগুলো এগুলো অনেক সিক্রেট রাখে। সো আমার ধারণা আমি এই প্রসেসটা বুঝাতে পারছি। এখানে টপে আসা পসিবল না, যে 5-6% বা 2-3 মানে এই 5,000 প্রোডাক্টের মধ্যে যে হচ্ছে 50টা প্রোডাক্ট সামনে থাকবে, এগুলো নিয়ে কথা বলতেছি না, বাকিগুলা। তো এখন এটার একটা অল্টারনেট অপশন হচ্ছে, মানে দারাজের যে সুবিধাটা, সেটা হচ্ছে এখানে মার্কেটিং দারাজ করে দিচ্ছে, আপনার করা লাগতেছে না। তবে এই কথাটা আগে সত্য ছিল, এখন অনেকটা সত্য না। এখন আপনার নিজের মার্কেটিং নিজে করা লাগবে। দারাজ ইন্টারনাল অ্যাড শুরু করছে নিজেদের মধ্যে, যে অ্যাডের কারণে আপনি যে জিনিসটা করতে পারবেন, আপনার প্রোডাক্টের অ্যাড রান করতে পারবেন। তাইলে আপনি যখন কোনো একটা প্রোডাক্টে ভিজিট করেন, আমি জানি না এখানে কি দেখাবে কিনা, আমি দেখি ট্রাই করে। এখানে সম্ভবত ইউ অলসো লাইক, এই যে এইসব জায়গায় হয়তো অ্যাড আকারে প্রোডাক্ট শো করাইতে পারে, মেবি এইসব জায়গায় শো করাইতে পারে, মেবি। আমি জানি না এটা কেমনে করে, আমি অ্যামাজন থেকে দেখাইতে পারবো ইজিলি। সাপোজ ধরেন আমি অ্যামাজনে গেলাম, অ্যামাজন তো সেম, অ্যামাজনে যদি যাই, এখানে ধরেন আমি লিখে সার্চ করলাম কি, ট্রিমার লিখি, না আমি জাস্ট ট্রিমার লিখি, এটা না, আমি সাজেশনে চাপ দিয়েছিলাম ট্রিমার। কেমি ট্রিমার। সো আমি যদি এখানে কেমি ট্রিমার লিখে সার্চ করি, তাহলে এখানে দেখেন অনেক প্রোডাক্ট এখানে চলে আসছে, রাইট। এই যে এখানে দেখেন প্রচুর প্রোডাক্ট আছে, এগুলো কিন্তু অর্গানিক রেজাল্ট। কিন্তু এখানে কিছু কিছু থাকবে যেগুলো প্রমোশনাল, এখানে লেখা থাকে প্রমোশনাল। যদি আমরা একটু নিচের দিকে যাই, এই যে স্পন্সর্ড, খেয়াল করেন, এই যে স্পন্সর্ড দেখছেন, এই প্রোডাক্টটা কিন্তু স্পন্সর্ড, ওরা টাকা দিয়ে এখানে আনছে, কিন্তু র্যাঙ্কিং ফ্যাক্টরের সামনে আসার কথা না। এগুলো প্রত্যেকটা হচ্ছে স্পন্সর্ড আইটেম। এখন আমি যদি আপনার এই যে এই বড় করে শো করতেছে না, এটা কিন্তু স্পন্সর আইটেম, দেখছেন, এটা কিন্তু ইন্টারনাল অ্যাড দিয়ে এখানে আনা লাগছে। মানে এরা মার্কেট প্লেস এখন কমিশনও নিবে আপনার থেকে, আবার তারা হচ্ছে মানে কমিশনের পাশাপাশি তারা হচ্ছে অ্যাড থেকেও টাকা নেবে। ধরেন একটা প্রোডাক্ট আমি ভিজিট করলাম, ভিজিট করার পরে নিচে সম্ভবত আমি অ্যাড পাবো, নিচে মেবি অ্যাড পাবো, একটু নিচে দিয়ে গেলে অ্যাড পাওয়া যাবে। আমি তো যদিও আইপি মানে বাংলাদেশি আইপি সে দেখতেছে, এই অনুযায়ী হয়তো আমার সামনে অ্যাড আসবে না। এই যে স্পন্সর্ড, এই যে এখানে দেখেন স্পন্সর্ড আইটেম, আমার এইগুলো সবগুলো কিন্তু স্পন্সর্ড আইটেম, বুঝতে পারছেন? এখানে 8-9টা আইটেম আছে, আপনি এগুলো যা দেখেন সবই মানে বিজ্ঞাপন দিয়ে আনছে। সো এই ওয়েতে মূলত কাজ করে। এখন এখানেও আগে যেটা আমরা মনে করতাম যে এখানে অ্যাড দেওয়া লাগে না, কোনো সমস্যা নেই, আমি আরামসে সেল করতে পারবো, ব্যাপারটা এখন এভাবে কাজ করে না, আপনাকে এখানে নিজের অ্যাড রান করতে হবে। সো এই জিনিসটা আমার ধারণা আমি বুঝাতে পারছি, এই কনসেপ্ট আমি বুঝাতে পারছি। এখন চলেন আমরা একটু আলোচনা করি যে বায়ার জার্নির, যে এটা তো মার্কেট প্লেসে বায়ার জার্নি বললাম, যায় একজন বায়ার যায় মানে অ্যাপে যাওয়ার পরে সার্চ করে বের করে। তো আমি যদি এখন সিঙ্গেল ভেন্ডর বা নিজস্ব ওয়েবসাইটে একটা মানে ফর্মুলা দেখাই, যেমন ধরেন আমি বাটার ওয়েবসাইট দিয়ে বুঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন আমি বাটার ওয়েবসাইটে গেলাম, বাটার ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে কিন্তু সব বাটার প্রোডাক্ট, আপনি খেয়াল করবেন এখানে কিন্তু অন্য কোনো কারো প্রোডাক্ট নেই, সব বাটার প্রোডাক্ট, নিজস্ব প্রোডাক্ট। তো এখানে আসার পর আমি যদি একটা প্রোডাক্ট আমি ওপেন করি, এটা কিন্তু বাটার প্রোডাক্ট, আমি কিন্তু এই সেম প্রোডাক্ট এই প্ল্যাটফর্মে আর নাই। তো আমি এখানে
আসবো, আসার পরে প্রোডাক্টটা দেখবো, ডেসক্রিপশন পড়বো, ভালো লাগলে আমি কিনে ফেলবো। এই যে এখানে বাই নাও ক্লিক করবো, বাই নাও ক্লিক করে আমি হচ্ছে এটার ইনফরমেশন দিয়ে আমি পারচেস করে ফেলবো, তাই না? আমি তো আর এটা ইনস্ট্যান্ট সার্চ করবো না। সার্চ কত পার্সেন্ট করে? হয়তো 100 জনের মধ্যে 2 জন 3 জন 4 জন 5 জন করতে পারে, আর বাকিরা কিন্তু প্রোডাক্ট দেখবে, ভালো লাগবে, কিনে ফেলবে, শেষ, দ্যাটস ইট। সো এই ওয়েতে মূলত মানে এই নিজস্ব প্ল্যাটফর্মে বিহেভিয়ারটা হয়। বাট আপনি যখন মার্কেট প্লেসে যাবেন তখন কিন্তু ওপেন, মানে আপনি একদম ডিরেক্টলি ওপেন কম্পারিজন দিয়ে দিচ্ছেন। আপনি যখন এখানে সার্চ দিতেছেন সব সেম প্রোডাক্ট চলে আসতেছে, তখন আপনি সাইড বাই সাইড দেখে কম্পারিজন করে রিভিউ করে তারপর যেটা ভালো সেটা আপনি কিনবেন, নাহলে কিনবেন না, ডেফিনেটলি বেশি প্রাইস দিবেন না। এই জন্য মার্কেট প্লেসে সেল হওয়াটা খুবই ডিফিকাল্ট আছে। তো আমার ধারণা এই জিনিসটা আমি বুঝাতে পারছি, মার্কেট প্লেসটা কাদের জন্য ভালো কাদের জন্য ভালো না সেটা বুঝাতে পারছি। শর্টলি যদি সামারি করি, মার্কেট প্লেস ভালো হচ্ছে যদি আপনি একদম ইউনিক প্রোডাক্ট সেল করেন যেটা আর কারো কাছে নাই, আপনি নিজে কাস্টম বানাই আনছেন, তাহলে মার্কেট প্লেস ডেফিনেটলি বেস্ট। যদি আপনার মনে করেন যে না, আপনি যে প্রোডাক্ট আনছেন এটা আপনি নিজে হোলসেলার অনেক ভালো প্রাইসে আনেন যেটা অন্য কেউ আনতে পারে না, তাইলেও আপনি এখানে ভালো সেল করতে পারবেন। আর যদি আপনি ছোট উদ্যোক্তা হন তাহলে আমি মনে করি যে এটা আপনার জন্য বেস্ট প্ল্যাটফর্ম না, আপনাকে নিজের মতো করে চেষ্টা করতে হবে। সো চলুন আমরা সামনের দিকে যাই। তারপর হচ্ছে সেকেন্ড যে পার্টটা ছিল যে সোশ্যাল কমার্স। এখন সোশ্যাল কমার্সটা নিয়ে একটু আলোচনা করি। সোশ্যাল কমার্সটা কি? এখন দেখেন, আমরা মার্কেট প্লেসটা বুঝে ফেললাম, এখানে প্রোডাক্ট সেল করতে পারি। সোশ্যাল কমার্সটা হচ্ছে আমরা চাইলে ফেসবুকের থ্রুতে এই প্রোডাক্টগুলো সেল করতে পারি। এখন ফেসবুক সহ আরও বেশ কিছু সোশ্যাল মিডিয়া আছে, যেমন আমি যদি বলি ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, তারপর হচ্ছে টিকটক আছে, এইগুলো মূলত আমরা রেগুলার বেসিসে ইউজ করি। ইউটিউবও থাকতে পারে। সো এই প্ল্যাটফর্মগুলো আমরা রেগুলার বেসিসে আমরা মানে প্রতিনিয়ত ইউজ করি। বাংলাদেশে প্রায় 7 কোটি মানুষ ফেসবুক ইউজ করে, 4 কোটি মানুষ টিকটক ইউজ করে, এবং ধরেন 4 কোটি মানুষের মতো আছে যারা ইউটিউব ইউজ করে। সো এই যে এত এত মানুষ এখানে ইউজ করে, তো এই প্ল্যাটফর্মগুলোতে সে কিন্তু আমার প্রোডাক্ট কিনতে যায় না, কিন্তু সে যায় কি জন্য? সে যায় মূলত এই প্ল্যাটফর্মগুলোতে হয়তো নিউজ আপডেট দেখার জন্য, আমার ফ্রেন্ডরা কি বলতেছে এটা জানার জন্য, বাংলাদেশে কি ঘটতেছে, ট্রেন্ড কি চলতেছে, এগুলো দেখার জন্য। বাট ওইখানে আলটিমেটলি এখানে ব্যবসা হয়ে গেছে। যেমন একটা উদাহরণ দিই, আমি একটা আইডিয়া দিই তাহলে বুঝতে পারবেন। যেমন আগে গ্রামাঞ্চলে দেখবেন একটা মানে হাট যে হইতো, হাট বার থাকতো, যেদিন হাট হইতো সপ্তাহে 1 দিন বা 2 দিন, ওই হাটে আপনি দেখবেন যে পাশে আপনার বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে গান বাজাইতো, মানে নাচানাচি হইতো, গান করতো। এটা মূলত করার উদ্দেশ্য কি ছিল জানেন? এইটা করে সে বেসিক্যালি মানুষকে অ্যাকোয়ার করতো, মানে মানুষের অ্যাটেনশন নিত। সে যখন গান হচ্ছে এখানে মানুষ আসতো, এখানে গান তার মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে মানুষ গান শুনতে আসবে, তারপর তার কাছে প্রোডাক্ট সেল করবে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য আর কি ওখানে। সো এই ওয়েতে সে এখানে সেল করতো, তার মানে যেখানে মানুষ আসছে সেখানে কিন্তু মার্কেটিং হয়। যেমন ধরেন বিলবোর্ডের ক্ষেত্রে আপনি যদি দেখেন, বিলবোর্ডগুলো কোথায় লাগানো হয়? যেখান দিয়ে বেশি মানুষ যাতায়াত করে, স্টেশন, বাস স্টপ, এইগুলাতে, বাজার, এইগুলোতে লাগানো হয়, কারণ ওখানে মার্কেটিং হয়। এটাই হয়ে আসছে, যেখানে মানুষ বেশি ওখানে মার্কেটিং হয়। সো যেহেতু মানুষ এখন সব সোশ্যাল মিডিয়াতে, বাংলাদেশে মানুষ আছে 16 কোটি, তার মধ্যে 7 কোটি আছে ফেসবুকে, তার মানে ফেসবুকে মার্কেটিংই তো সবচেয়ে বড় হাব, তাই না? তো এখানে আমরা প্রোডাক্ট সেল করার চেষ্টা করতেছি। কেমনে? ধরেন আমি টি শার্ট সেল করতেছি, এখন আমার যে টি শার্ট আছে বা আমার যে ধরনের প্রবলেম সলভিং প্রোডাক্ট বা ভেজিটেবল কাটার যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা যদি আমি সেল করতে চাই, তাহলে আমি কি করব? ফেসবুকে যাব, যাওয়ার পরে আমি পোস্ট করব। তো কয়েকটা মেথড আছে। আমি যেটা করতে পারি, ডিরেক্টলি ফেসবুকে গিয়ে পোস্ট করতে পারি আমার নিজের প্রোফাইলে। যদি 5000 ফ্রেন্ড থাকে তাহলে ওরা দেখবে, এখান থেকে একটা সেল আসতে পারে। অথবা আমি আমার পেজে আমি পোস্ট করতে পারি। এখন পেজে অনেক ফলোয়ার আছে অনেকের, অর্গানিকলি অনেক কন্টেন্ট দিতে দিতে দেখা যায় যে 1 মিলিয়ন বা 2 লাখ 3 লাখ 4 লাখ মানুষ তার সাথে কানেক্টেড আছে। তো ওইখান থেকে দেখা যায় অনেক সময় আপনার মানে কি বলে ফলো দিয়ে রাখছে, যেহেতু আমি যদি কোনো প্রোডাক্ট আপলোড করি তার ফিডে যাবে, দেখে ভালো লাগলে কিনবে। বা আমি ধরুন মধু বিক্রি করি, তার মানে আমি যদি আমি বিভিন্ন কন্টেন্ট আপলোড করবো যে সুন্দরবন থেকে আমি মধু কাটতেছি, লাইভ টাইপ করবো, মানুষ দেখবে, তারপর অর্ডার করবে। এটা হচ্ছে একটা মেথড। কিন্তু ফেসবুক অনেক স্মার্ট হয়ে গেছে। এই জিনিস এভাবে যদি আমি প্রোডাক্ট সেল করে ফেলি, তাহলে ফেসবুকের কোনো বেনিফিট হয় না আলটিমেটলি। তো যেহেতু ফেসবুকের এখানে বেনিফিট নাই, যার ফলে ফেসবুক কি করছে, ফেসবুক অর্গানিক রিচ কমায় দিছে। অর্গানিক রিচ ফেসবুকে কারেন্টলি 1%-এও নিচে। মানে আপনার যদি 1 লাখ মানুষ 1 লাখ ফলোয়ার থাকে, তাহলে আপনার একটা পোস্ট 400-500 মানুষও দেখবে না। তবে এটা কোন টাইপের পোস্ট দেখবেন এটা আবার মানে ডিপেন্ড করে। আবার এমনও পোস্ট আছে যে আপনার ফলোয়ার আছে মাত্র 1000, কিন্তু আপনার পোস্ট দেখবে হয়তো 1 মিলিয়ন, এটা হইতে পারে। সো এটা ফেসবুকের অ্যালগোরিদম খুব স্মার্টলি আইডেন্টিফাই করে যে কোন পোস্ট আমি মানুষের সামনে নিব আর কোন পোস্ট আমি মানুষের সামনে নিব না। এটা ফেসবুকের অ্যালগোরিদম বুঝতে পারে। যদি বুঝে যে আপনি একটা মানে ফেসবুকের লাভের জন্য আপনি কিছু বানাইছেন, তাহলে ফেসবুক সবার সামনে এটা স্প্রেড করবে। যদি দেখে যে আপনি আপনার নিজের বেনিফিট খুঁজতেছেন, তাহলে ফেসবুক এটাকে স্প্রেড করবে না। কেমন? যেমন আমি একটা উদাহরণ দিই। আপনি ধরেন একটা প্রোডাক্ট আপনি 500 টাকায় কিনছেন, এটা 1000 টাকায় বেচতেছেন ফর এক্সাম্পল। এখানে আপনি কিন্তু 500 টাকায় আপনি নিজে লাভ করে ফেলতেছেন, বা 50 টাকা আপনার এডিশনাল খরচ হচ্ছে, 450 টাকা আপনার লাভ হয়ে যাচ্ছে। ফেসবুক 1 টাকাও লাভ করলো না। ফেসবুকের প্ল্যাটফর্ম আপনি ইউজ করলেন, বিলিয়ন বিলিয়ন ডলার তারা খরচ করতেছে, 40,000-এর বেশি এমপ্লয়ি আছে, তাহলে ফেসবুক তো ভাই এইভাবে চলতে পারবে না, দেউলিয়া হয়ে যাবে। তো এই জন্য ফেসবুক চিন্তা করছে কি, আপনার প্রোডাক্টকে সে আটকায় দিবে। আপনি যদি সামহাও ফেসবুক অ্যালগোরিদম বুঝে আপনার ছবি বা প্রোডাক্ট বা লেখায় বুঝাইতেছেন যে এটা একটা প্রোডাক্ট,
তাইলেই ফেসবুক এটার রিচ একদম ড্রপ করাই দিবে, ইভেন পেজের রিচও ড্রপ করাই দিবে। যেমন দারাজে আপনি যাবেন প্রায় 16 মিলিয়ন মনে হয় আপনি ফলোয়ার পাবেন, মানে 1.5 কোটি বা 1,60,00,000 আপনি দেখবেন তাদের পোস্টে রিয়েক্ট করে হয়তো 100, 200, 150 এরকম। কিন্তু দেখছেন 1,60,00,000 মানুষ যদি ফলো করে, বাংলাদেশের মধ্যে সবাই ফলো করে ফেলছে, তার মানে এখানে কিন্তু প্রচুর পরিমাণ রিয়াকশন হওয়ার কথা ছিল, যেটা হচ্ছে না। তো আবার আপনি যদি যান একজন কন্টেন্ট ক্রিয়েটরের পেজে যদি যান, দেখবেন যে তার ফলোয়ার আছে 50,000, কিন্তু পোস্টে রিয়েক্ট করে যায় 2,000, 3,000, 5,000, ইভেন 10,000, ভিডিও ভিউ হয়ে যায় মিলিয়ন। তো এই যে ব্যাপারটা, আমরা ফেসবুকে যাই কেন? ফেসবুকে যাই হচ্ছে মানুষের, মানে আমরা ফেসবুকে যাই কেন? ফেসবুকে না গেলে তো বিজ্ঞাপন দেখতে পারবো না। ফেসবুকে আমরা যাই আপডেট দেখার জন্য, সেলিব্রিটি বা যারা আছে বা বিভিন্ন কন্টেন্ট দেখার জন্য। তো এটা আমি দেখতে যাচ্ছি, এখানে ইমপ্রেশনের জায়গা ক্রিয়েট করতেছে ফেসবুক। আমি যখন এটা দেখতে যাচ্ছি, তখন যে আবার সেল করতে চায় তাকে বলতেছে যে আমার কাছে এত মানুষ আছে, তুমি চাইলে তোমার প্রোডাক্ট আমি এদের সামনে পৌঁছায় দিব, যেহেতু অর্গানিক পোস্ট করে তুমি নিতে পারবে না, আমাকে টাকা দিলে আমি নিয়ে দিব, তা এর বিনিময়ে তোমার এত টাকা দিতে হবে। সো এটা ইমপ্রেশন ওয়াইজ কাউন্ট হয়, আমি একটু বিস্তারিত পরে আসবো। তো এই মডেলে মূলত ব্যাপারটা কাজ করে। এখন অর্গানিকলি, এখন টু বি অনেস্ট, এখন অর্গানিক মার্কেটিংয়ে ফেসবুকে আপনি এটা করতে পারবেন না, এটা সম্ভবই না। এটা 2020 সালের আগ পর্যন্ত করা গেছে, এখন মোটেও পসিবল না। ইভেন আপনার 1 মিলিয়ন ফলোয়ার থাকলেও এখন আর পারবেন না, এটা সম্ভবই না। ফেসবুক আপনাকে আটকায় দিবে। আইডেন্টিফাই করতে পারলেই হইলো এটার মধ্যে কোনো প্রমোশনাল কন্টেন্ট আছে, তাইলে আপনি আটকায় দিবে, রিচ ডাউন হয়ে যাবে। সো এই জিনিসটা আমার ধারণা আমি বুঝতে পারছি। সেকেন্ড যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে, মানে এই পয়েন্টের পরে যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে যে তাহলে ফেসবুকে কাজটা হয় কিভাবে? ফেসবুকে প্রমোট করতে বলে, মানে আমি একটা ছবি দিলাম বা একটা ভিডিও দিলাম যে আমার কাছে এই টি শার্ট আছে, বা মধুর বিজ্ঞাপনই হইতে পারে, সমস্যা নাই, আমি মধু দিয়ে বুঝাই, যেহেতু এটা অনেক ভাইরাল জিনিস। সো ধরেন হানি দিয়ে বুঝাই, ধরেন আমার মধু আছে 500 টাকায় কেনা, 1,000 টাকায় বেচা, ফর এক্সাম্পল। তো এখন এই জিনিসটা আমি যখন মানে ফেসবুককে বলতেছি, ফেসবুক তুমি এটা 1 লাখ মানুষকে পৌঁছায় দাও, তখন ফেসবুক আমার থেকে চার্জ করতেছে। এখন এই চার্জটা আবার একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে করতেছে, যেমন ধরেন প্রতি 1,000 মানুষকে দেখাইতে $1 করে চার্জ করতেছে। তো এই মানে সে এমন একটা রেশিওতে নিয়ে যায় এটা, যাতে ফেসবুকের উইন উইন সিচুয়েশন হয়। মানে আপনি যদি 200 টাকা লাভ করেন, ফেসবুককে 200 টাকা দিতে হবে, এটা একটা রেশিও আছে, আমি একটু পরে ডিটেল এক্সপ্লেন করতেছি। তার মানে মোট কথা হচ্ছে ফেসবুকের টাকা দিয়ে এটা করতে হবে। এখন ফেসবুকের টাকা দিয়ে যখন আপনি করতে যাবেন, তখন ফেসবুকের মানে সেন্ড মেসেজে যখন অ্যাড রান করবেন, তখন এখানে আপনি বেশ কিছু স্ট্রাগল ফেস করবেন। মানে আপনি মার্কেটিং, মানে ফেসবুক আপনাকে রাইট পিপল দিতে পারতেছে কিনা, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। কারণ টাকা দিয়ে আপনি অডিয়েন্স আনতেছেন, যদি ভুল অডিয়েন্স আসে তাহলে কিন্তু আপনার সেল হবে না, আপনার টাকা ঠিকই যাবে। ফর এক্সাম্পল আপনি 10,000 টাকার অ্যাড দিচ্ছেন, একটাও সেল হয় নাই, তার মানে যেখানে আপনার লাভ হওয়ার কথা ছিল ওটা লস হয়ে গেছে। সো এই জন্য রাইট পিপল আসাটা জরুরি, যেহেতু এটা পেইড ইউজার। সো এই জন্য আমাদের রাইট পিপলের কাছে অ্যাড প্লেস করতে হবে। তো এইটা করার জন্য ফেসবুকের কিছু ধরেন মানে ক্রাইটেরিয়া আছে, যে ফেসবুক আলাদা আলাদা করে এই জিনিসটা করে, আমি লাস্টে আলোচনা করতেছিলাম নিয়ে বিস্তারিত। তো এই জন্য মার্কেটিং ফ্রেন্ডলি যদি আমরা মানে করতে চাই, আমাদের প্রোডাক্ট সেল করার জন্য মার্কেটিং ফ্রেন্ডলি চ্যানেল খুঁজি, তাইলে এই সোশ্যাল কমার্স এনাফ না। কারণ আমরা এখানে সেন্ড মেসেজের মাধ্যমে অর্ডার নিই, এখানে ফেসবুক আসলে বুঝতে পারে না যে লোকটা কিনছে নাকি কিনে নেই, মানে এটা ট্র্যাকিং করা যায় না, আরও বেশ কিছু অসুবিধা আছে। সো এখানে আমরা জাস্ট একটা পয়েন্ট বুঝি, মানে মোটা থেকে একটা পয়েন্ট মার্ক করি, যেটা হচ্ছে যেটা মার্কেটিং ফ্রেন্ডলি না। আরেকটা পয়েন্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ার থ্রুতে যে সেল করি, এখানে অটোমেশন না, এখানে মেসেজ পুরা ম্যানুয়াল ওয়ার্ক। একজন মানে ধরেন 1,000 মানুষ মেসেজ দিছে, 10 জন মানুষ কিনছে, বাকি 990 জনের সাথে আমার কথা বলা লাগছে। তো এই ওয়েতে তো আপনি মানে বিজনেস রান করে প্রফিট করতে পারবেন না, কারণ আপনার এই 1,000 মানুষের রেসপন্স করতে কি পরিমাণ সময় লাগবে আপনি বুঝেন। আবার এদের সাথে ফোন দিয়ে কথা বলে অর্ডার, মানে মানে কলে কানেক্ট হয়ে অর্ডার নিতে হবে। সো এই ওয়েতে তো হবে না, এই প্রসেসটা তো হবে না। একজন মেসেজ করছে, রাতের বেলা আপনার মেসেজে রিপ্লাই করতে পারেন নাই, তখন তো আপনার সেল হচ্ছে না। সো এই জায়গাগুলোতে কিছু লিমিটেশন আছে, যার ফলে সোশ্যাল কমার্সের উপর যে মানুষ ব্যবসা করে এইটা এখন ওইভাবে কাজ করতেছে না, যার ফলে মানুষ ভুল করতেছে। বাট বাংলাদেশে 95% বা তার চেয়ে বেশি মানুষ শুধুমাত্র ফেসবুকের উপর নির্ভর করে ব্যবসা করে। ফেসবুককে আমরা ইউজ করবো অ্যাজ এ মার্কেটিং প্ল্যাটফর্ম, এজ এ হচ্ছে প্রমোশন পারপাসে আমি ইউজ করবো। ফেসবুক কেন, আমি টিকটক ইউজ করবো, ইনস্টাগ্রাম ইউজ করবো, যেখানে মানুষ আছে সেখানে আমি গিয়ে মার্কেটিং করে আসবো। কিন্তু এইটার উপরেই ব্যবসা করে ফেলবো, এটার ভিতরে অর্ডার নিয়ে নিব, এই চিন্তা করাটা বোকামি। এটা করলে আমরা সমস্যায় ফেস করবো। তো চলেন আমরা সামনের দিকে যাই। এখন প্রশ্ন আসতেছে যে থার্ড যে মেথড হচ্ছে নিজস্ব ওয়েবসাইট। এখন এটা সুবিধা এবং অসুবিধা কি? আমি যদি নিজে একটা ওয়েবসাইট বানাই, প্রথমত ওয়েবসাইট বানাইতে আমাদের একটা খরচ আছে, এটা হচ্ছে নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2 হচ্ছে এই ওয়েবসাইটকে তো কেউ চিনে না। আমি যখন প্রথম একটা ওয়েবসাইট বানাইছি, আমার ওয়েবসাইটে কে যাবে? facebook.com আমরা সবাই চিনি, সবাই ইউজ করি, বা আমার অ্যাপ সবাই জানে, সবাই ইউজ করে। কিন্তু এই যে আমি মানে ফেসবুকের অ্যাপ সবাই ইউজ করে, কিন্তু আমার কোনো অ্যাপ বা ওয়েবসাইট যদি আমি বানাই, এইটা তো কেউ জানে না, একদম নতুন। তো এটার মার্কেটিং করে করে আমার আনতে হবে, এটার পুরাই প্রমোশন চালাইতে হবে, একজন মানুষও জানে না। সো এই যে এটার প্রমোশন চালানো খুবই 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 ডিফিকাল্ট একটা জব। এর বাইরে যদি আমি বলি সবগুলো বেনিফিট, যেমন ধরেন আপনি আপনার ওয়েবসাইটের মানুষ আপনার ওয়েবসাইটে যাচ্ছে, যাওয়ার পরে সে প্রোডাক্ট দেখেছে চেক আউট করতেছে, কেনার সময় আপনি তাকে রেলিভেন্ট প্রোডাক্ট দেখাতে পারতেছেন। ধরেন সে হচ্ছে একটা পাঞ্জাবি কিনছে, তাকে আপনি পপ আপ দেখাতে পারতেছেন যে এই তুমি পাঞ্জাবি নিছো, এই পাঞ্জাবির সাথে কিন্তু এই পায়জামাটা নিতে পারো, তাহলে 20% ডিসকাউন্ট। বা তাকে সে হচ্ছে আপনার ধরেন কোনো একটা
মানে কোনো একটা স্কিন কেয়ার আইটেম নিচ্ছে, তাকে বলতেছেন তুমি এই স্কিন কেয়ার আইটেমটার সাথে তুমি চাইলে তুমি এই সিরামটা নিতে পারো, নিলে এই বেনিফিট। তো এই যে আপনি সুন্দর সুন্দর আপসেলিং করতে পারতেছেন, এই সবগুলো ফিচার এখানে আছে। বা এটা 100% অটোমেশন, মানে আপনার ওয়েবসাইটে কোনো মেসেজের বিষয় নাই। আপনার ওয়েবসাইটে একজন মানুষ ঢুকতেছে, প্রোডাক্ট দেখতেছে, ভালো লাগতেছে, সে অ্যাড টু কার্ট করতেছে বা বাই অর্ডার নাও বাটনে ক্লিক করে তার ইনফরমেশন দিয়ে অর্ডার করে ফেলতেছে, মানে সেলফ আমি নিজে নিজে অর্ডার করে ফেলতেছি। যেটা সুপার শপে হয়, আপনি দেখবেন সুপার শপে যাচ্ছেন, আপনি নিজে নিজে প্রোডাক্ট দেখতেছেন, যেটা ভালো লাগতেছে কার্টে মানে বাস্কেটে ভরতেছেন, ভরে গিয়ে আপনি নিজে টাকা দিয়ে চলে আসতেছেন। তো এটা হচ্ছে একটা মডেল। আর আপনি ফেসবুকে কি হয়, আপনি প্রোডাক্ট দেখেন, মেসেজ দেন, মেসেজ দেওয়ার পরে ওই রেসপন্সের অপেক্ষা করেন, তারপরে সেই রেসপন্স করলে আপনার ফোন নাম্বার নেয়, ফোনে কথা বলে প্রোডাক্টের সুবিধা অসুবিধা বুঝে তারপর কেনা হয়। সো ওইটা আসলে মানে প্রফেশনাল সেলিং ফ্রেন্ডলি না। আর এইটা আপনার প্রচুর সেলিং ফ্রেন্ডলি আছে এবং ট্র্যাক রাখা যায়, আপনি কোন প্রোডাক্ট কিনছেন না করছেন এটা সব ট্র্যাক করা যায়। এটা নিজস্ব ওয়েবসাইটের পক্ষে পসিবল, কিন্তু সমস্যা হচ্ছে এইটা মেনটেন করা প্লাস মার্কেটিং করা। তো আলটিমেটলি আমাদেরকে আসলে এই নিজের ওয়েবসাইটের মাধ্যমেই সেল করতে হবে, আদারওয়াইজ আমরা পারবো না। কারণ দিন শেষে মার্কেটিং একটা জিনিস হচ্ছে সবচেয়ে বিগ ফ্যাক্টর। আপনি যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে যাবেন, তখন আপনাকে খুঁজতে হবে, আপনার নিজের কমফোর্ট জোন খুঁজে লাভ নাই, খুঁজতে হবে মার্কেটে মানে কোন জিনিসটার জন্য আমি মার্কেটিং অ্যাডভান্টেজ পাবো। কারণ বেচা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিক্রি যদি আমি করতে পারি তাহলে বাকিগুলো আমি মানে সলভ করতে পারবো। সো এই বিক্রি যদি এনশিওর করতে চান তাইলে আপনার নিজস্ব ওয়েবসাইটে কোনো অল্টারনেট নাই। সো চলেন আমরা এই জিনিসটা কভার করার চেষ্টা করি। তো আমার ধারণা আমি এটা বুঝতে পারলাম যে নিজস্ব মার্কেট প্লেসের সবচেয়ে বড় অসুবিধা নিজের মার্কেটিং করতে হয়। এখন যেহেতু আমরা বুঝতে পারছি এখন পর্যন্ত যে ব্যবসা যদি আমরা করতে চাই, তাইলে আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে কারা ফেসবুকে কেনাকাটা করে এটাও মানে ফেসবুক জানে। তারপর হচ্ছে এখন যদি সামহাও আমি যদি এটা আমার একটা ওয়েবসাইটে যদি প্রোডাক্টটা আপলোড করে এটাকে যদি আমি প্রমোট করা শুরু করতে পারি, তাহলে মানুষ কিনবে, বায়ার আছে, প্রোডাক্টও আছে, আমার এখানে ব্যবসাও হবে। জাস্ট এখন দরকার পৌঁছানো প্রপারলি। তো এই পৌঁছানোর জন্য আমাদেরকে জানতে হবে মার্কেটিংটা কীভাবে করবো। সো আমরা একটা পার্ট শেষ করছি, এখন সেকেন্ড পার্ট শুরু করতেছি। আমি জানি না কি সেশনটা লম্বা হয়ে যাচ্ছে কিনা, একটা মিনিট জাস্ট। ওকে, সো এখানে যে জিনিসটা আমি বলবো যে এই মার্কেটিংটা কেমন করতে হয় এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখন মার্কেটিং নিয়ে আলোচনা শুরু করবো আমরা। মার্কেটিংয়ের পরে আমরা স্পেসিফিকলি কিছু টেকনিক্যাল জিনিসপত্র দেখাবো। সো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন, আই থিঙ্ক এখান থেকে ভ্যালুয়েবল কিছু ইনফরমেশন পাবেন। সো প্রথমত যদি আমরা চিন্তা করি যে পপুলার মার্কেটিং চ্যানেলগুলো কি আছে, দেখেন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং করার জন্য অনেক 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 মেথড আছে, তার মধ্যে আমরা কয়েকটা নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে, যদি আমি এখানে 5টা মেনশন করছি, আরও অনেক আছে, যেমন পপুলার মার্কেটিং চ্যানেলের মধ্যে একটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, এটা আমরা অনেকেই জানি হয়তো। আর হচ্ছে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, তারপর টিকটক অ্যাডস এবং কন্টেন্ট মার্কেটিং। উপরেগুলো তো আপনারা পরিচিত, কন্টেন্ট মার্কেটিংয়ের সাথে আপনারা পরিচিত নাও হতে পারেন, বাট সমস্যা না, আমি এটা আজকে এক্সপ্লেন করে দিব। তো এই যে মার্কেটিং চ্যানেল, এখানে 5টার কথা আমি লিখছি, আরও অনেক থাকতে পারে, ইমেল মার্কেটিং থাকতে পারে, অ্যাফিলিয়েট থাকতে পারে, আরও অনেক অনেক রেফারেল সিস্টেম থাকতে পারে। সো ওগুলো নিয়ে আমি আলোচনা করতেছি না, কারণ সময় অনেক লম্বা হবে। সো এগুলো সবচেয়ে বেশি ইউজ হয়, সো আমি এই জন্য এই কটা নিয়ে আসছি। তো এই 5টার মধ্যে কোন মার্কেটিং প্ল্যাটফর্ম, আমি তো 5টাতেই অ্যাড রান করতে পারবো না, বা আমার তো বাজেটও নাই। সো ছোটো উদ্যোক্তাদের জন্য আপনাকে চিন্তা করতে হবে একটা বা দুইটা প্ল্যাটফর্মকে চুজ করা। একটা করলে ভালো, দুইটা করলে আপনার মানে দুইটাও করতে পারেন, বাট একটার দিকে ফোকাস করা উচিত যদি যাদের বাজেট কম। সো এর মধ্যে কোনটা আপনার জন্য বেস্ট, আপনি অনলাইনে প্রোডাক্ট বেচতে গিয়ে সবচেয়ে বেস্ট মানে এক্সপিরিয়েন্স কোনটাতে পাবেন সেটা আগে বোঝা দরকার। এখন এটা বোঝার অনেকগুলা মেট্রিক্স আছে, আপনার অনেক গবেষণা করা লাগবে যে কেমনে কি হয় না হয়, অনেক স্টাডি করা লাগবে। এটা একটা মেথড। আরেকটা মেথড হচ্ছে আপনি জাস্ট সিম্পলি যে আপনি আরওআই বের করতে পারেন, যে আরওআই মিনস রিটার্ন অন অ্যাড মানে ইনভেস্টমেন্ট। মানে আপনি ফর এক্সাম্পল একটা মানে $5 বিজ্ঞাপন দিচ্ছেন, এখন $5 বিজ্ঞাপন দিয়ে কয় টাকা আপনি সেল করতে পারবেন, এই রেশিওটা যদি আমরা বের করতে পারি, এটা তো অলরেডি অনেক মানুষ মার্কেটিং করছে, তো তারা জানে যে অ্যাভারেজ আরওআইটা কত। সো এটা যদি আমরা দেখি তাহলেই হয়ে যায়। সো চলেন আমরা একটু আলোচনা করি। ফার্স্ট অফ অল আমরা এসইও নিয়ে একটু আলোচনা করি, এসইওটা আসলে কিভাবে কাজ করে। সো নাম্বার 1, এসইওর প্রসেসটা হচ্ছে, আমি যদি ধরেন একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন বাংলাদেশে আমরা কিন্তু এসইওতে বাংলাদেশে খুব বড় কয়েকটা কোম্পানি আছে অনেক বেশি সেল করতে। যেমন আমি স্টারটেকের কথা যদি বলি, ধরেন আপনার মন চাইছে এখন একটা আপনি এসএসডি কিনবেন, এসএসডি মানে হচ্ছে এসএসডি কিনবেন বা এইচডিএমআই কেবল কিনবেন, বা আপনি একটা পেন ড্রাইভ কিনবেন, হোয়াট এভার যাই কিনবেন, পেন ড্রাইভ কিনবেন। তো আপনি যদি এখানে গিয়ে সার্চ করেন পেন ড্রাইভ প্রাইস ইন বাংলাদেশ বিডি, এটা লিখে যদি সার্চ করেন তাহলে দেখেন গুগল থেকে আমরা সার্চ করি, তাই না? সার্চ করলে খেয়াল করেন সর্বপ্রথম ওয়েবসাইটটা আসছে স্টারটেক, তারপর হচ্ছে রায়ান্স, তারপরে টেকল্যান্ড, তারপরে আরও কিছু কিছু জিনিসপত্র আসছে। সো এই যে উপরে যেটা আসছে আমরা তো সবসময় ওইটাতেই যাই, তাই না? উপরে একটা বা দুইটা এটাই দেখি, তার বেশি দেখি না। এখানে কিন্তু আপনার ওয়েবসাইটের অভাব নেই, বহুত ওয়েবসাইট আছে, যেখানে আরও পেজ আছে। সো আমরা এই স্টারটেকের ওয়েবসাইটে যে এখানে ক্লিক করে আমি চলে আসলাম, যে প্রোডাক্ট ভালো লাগছে এটা দেখে আমি এখন বাই নাও বাটনে ক্লিক করে ধরেন আমি কিনে ফেললাম। এই যে আমি ট্রাফিকটা পাইলাম, মার্কেটিংয়ে আমি যে বেনিফিটটা পাইলাম, এটা
হচ্ছে মূলত এটাকে বলে এসিও। তো এই এসিও থ্রুতে আমি এখান থেকে ক্লায়েন্ট পাইতেছি। ধরেন বাংলাদেশে কত মানুষের মানে ধরেন এসএসডি দরকার হয়, মনিটর দরকার হয় বা অনেক কিছু দরকার হয়। তো সবাই গুগলে গিয়ে সার্চ করতেছে প্রাইস দেখার জন্য, জানার জন্য। সে স্টারটেককে খুঁজে পাইতেছে, স্টারটেক দেখে তারপর হয়তো ফিজিক্যালি ওই দোকানে গিয়ে সে প্রোডাক্টটা কিনে আনতেছে। বাট আলটিমেটলি ট্রাফিকটা জেনারেট হয়েছে কোত্থেকে? জেনারেট কিন্তু হয়েছে কিন্তু পুরাটাই অনলাইন থেকে, মানে গুগল থেকে জেনারেট হয়েছে। সো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে গুগলে সার্চ করে কোনটা টপে আসবে এইটার মেকানিজম, মানে ওটার যে ফর্মুলা আছে, ওদের যে অ্যালগোরিদম আছে, এটা বুঝে বুঝে আপনার ওয়েবসাইটটাকে প্রিপেয়ার করা যাতে আপনার ওয়েবসাইট সার্চ করলে টপে আসে, মানে নির্দিষ্ট কোনো কিওয়ার্ডের জন্য। আপনি ধরেন লিখে সার্চ করছেন বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা হোয়াটএভার যে কোনো কিছু আপনি লিখে সার্চ করছেন, তখন যেগুলো টপে আসবে ওগুলোতে কিন্তু আপনি যাবেন, ওদের থেকে কথা বলবেন, লিড দিবেন, হয়তো সার্ভিসও নিয়ে নেবেন। সো এই মডেলটাতে করা যায়, এটা ইন্টারন্যাশনালি প্রচুর চলে, ই কমার্সে অনেক বেশি সেল হয় এখান থেকে। বাট সমস্যা হচ্ছে আমাদের এখানে দেখতে হবে যে এটার আরওআইটা কত, তারপর আর কি কোনো অসুবিধা আছে কিনা। যেমন অ্যাভারেজ আরওআই যদি এটা দেখি আমরা, তাহলে আমরা গুগলে আমি সার্চ করে দেখাচ্ছি রেজাল্ট। এখানে দেখাচ্ছে যে এসিওর অ্যাভারেজ আরওআই হচ্ছে 5:1। মানে আপনি যদি $5 একটা প্রোডাক্ট সেল করেন তাহলে আপনার এখানে $1 আপনার স্পেন্ড হবে, মানে $1 এসিওর পিছনে খরচ করলে আপনি $5 বেচতে পারবেন। 200 টাকা যদি খরচ করেন মানে এসিওর পিছনে, এসিও করার পিছনে, তাহলে আপনি 1000 টাকা প্রোডাক্ট বেচতে পারবেন। এখন এখানে খরচটা হবে কোথায়? খরচটা কিন্তু মানে গুগল কোনো টাকা নেয় না, খরচটা হবে ব্যাকলিং কিনতে হবে, মানে অন্য জায়গা থেকে ব্যাকলিং কিনতে হয়, তারপর হচ্ছে আপনার এসইও এক্সপার্ট রাখতে হয়, ভালো ভালো কন্টেন্ট প্রিপেয়ার করতে হয়, আপনার ওয়েবসাইটকে গুছাইতে হয়, এগুলোর পিছনে মূলত টেকনিক্যাল জায়গাগুলোতে আপনার খরচ করতে হয়। খরচ করলে এটা অর্গানিকলি র্যাঙ্ক হয়, তারপর হয়। এখন আমরা যারা নতুন উদ্যোক্তা তারা কি এসইওকে বেছে নেওয়া উচিত? আমি মনে করি না, এসইওকে বেছে নেওয়া উচিত না। কেন উচিত না? কারণ এটাও কিন্তু সেম জিনিসই হইলো। আপনি এখানে খেয়াল করেন, আমার ওয়েবসাইট টপে আসবে কি আসবে না এটা তো আমি ডিসাইড করতে পারতেছি না। আমি আজকে কাজ করবো, তো 6 মাস পরে টপে আসবে, বা আমি যে 6 মাস পরে টপে আসতে চাইতেছি, যে অলরেডি টপে আছে সে তো চেষ্টা করবে অলওয়েজ ওখানে থাকার জন্য, ওর পজিশন ধরে রাখার জন্য। তো আমি টপে আসতে পারবো, এটা খুবই টাফ, খুবই টাফ কাজ। আমার এসইওতে ও যত টাকা স্পেন্ড করে তার থেকে বেশি স্পেন্ড করতে হবে, তাইলে আমি টপে আসতে পারবো, তাও গ্যারান্টি নেই। সো এই জন্য আবার গ্যারান্টি থাকলেও ধরেন 1000 মানুষ বা 1,00,000 মানুষ চাচ্ছে এই টপে আসতে, বা 10,000 মানুষ চাচ্ছে, তার মধ্যে আসতে পারবে তো 5 জন, সিট তো লিমিটেড। মানে প্রতি এখানে যদি 1,00,000 মানুষ এটা লিখে সার্চ করে মাসে, তাহলে এই প্রথম 3 থেকে 4টা ওয়েবসাইটই 90,000 ট্রাফিক পেয়ে যাবে, বাকিরা পাবে হয়তো অল্প। আপনি কিন্তু সেকেন্ড পেজে যান না, আপনি প্রথম 2-3টা পেজ দেখে, মানে প্রথম 2-3টা লাইন দেখে আপনি ডিসাইড করে ফেলেন যে কোথায় যাবেন। সো এই জন্য এইটা আমি মনে করি ই কমার্সের জন্য ভালো অপশন না। আপনারা অনেকে মনে করতে পারেন যে এটা হয়তো হইতে পারে, বাট আলটিমেটলি নতুনদের জন্য এটা ভালো অপশন না। এখানে বিনিয়োগ করলে আপনার লং টার্ম ইনভেস্ট করতে হবে, এবং এইটা আপনার আদৌ ভালো করবে কিনা কে জানে। এইখানে ভালো করে হাই টিকেট প্রোডাক্ট, লাইক আপনি মানে ফ্ল্যাট বিক্রি করতে চান, গাড়ি বিক্রি করতে চান, তারপর হচ্ছে আপনি মানে কম্পিউটার বিক্রি করতে চান, ল্যাপটপ বিক্রি করতে চান, ক্যামেরা বিক্রি করতে চান, তখন ঠিক আছে, তখন আপনি এসইওর পিছনে খরচ করবেন, লং টাইম একটা সাস্টেনেবল বিজনেস মডেল তৈরি হবে, ওইটা ডিফারেন্ট জিনিস। বাট ই কমার্সের প্রোডাক্ট এখান থেকে আমার মনে হয় না ভালো কাজ করবে। সো আমার ধারণা এটা আমি বুঝতে পারছি। সো এসইও আমাদের জন্য রাইট প্ল্যাটফর্ম না। তারপর হচ্ছে গুগল অ্যাডস। গুগল অ্যাডস কোনটা? গুগল অ্যাডস অনেক, গুগলের তো বিশাল ইকোসিস্টেম, অনেক কিছু আছে। যেমন গুগলের প্রোডাক্ট আছে জিমেল, তারপর হচ্ছে আপনার ইউটিউব আছে, তারপর হচ্ছে ব্রাউজার আছে, গুগলের সার্চ আছে, এগুলো সব জায়গায়। এবং আমি সার্চে যদি একটু দেখাই, সার্চে কি আমার এখানে অ্যাড শো করছে? এখানে অ্যাড শো করে না। এগুলো কিন্তু সব হচ্ছে এই যে আমরা দেখতেছি না, এগুলো কিন্তু সব কিন্তু হচ্ছে অর্গানিক রেজাল্ট, বাট পেইড আসে না। আচ্ছা দাঁড়ান, পেইড আমি আনতেছি। ধরেন আমি এখানে যদি আমি লিখে সার্চ করি, ফর এক্সাম্পল আমি ধরেন এখানে হোস্টিং লিখে সার্চ করি, হোস্টিং প্রাইস ইন বিডি, ধরেন আমি এটা লিখে সার্চ করলাম। এখন প্রথম যে অ্যাডটা দেখেন, এই খেয়াল করেন, প্রথম অ্যাডটা আসছে কি? অ্যামাজন ওয়েব সার্ভিস, AWS এর অ্যাড আসছে, এটা কিন্তু স্পন্সর্ড, খেয়াল করছেন? এটা অর্গানিক রেজাল্ট না। সেকেন্ড যে অ্যাডটা আসছে এটাও স্পন্সর, এটা কার? এটা হচ্ছে নেম চিপের। তারপর থার্ড আসছে হোস্টিংয়ের, এটাও কিন্তু স্পন্সর্ড অ্যাড। তারপরেরগুলো হচ্ছে অর্গানিক রেজাল্ট। নিচে যদি যান এই সেম হারে 3টা অ্যাড পাবেন, দেখেন নেম চিপের আবার অ্যাড আছে, এখানে হোস্টিংয়ের অ্যাড আছে, তার মানে আপনি 5টা অ্যাড এখানে দেখতে পাইলেন। তো এরা মানে আপনি অর্গানিকলি র্যাঙ্ক না করেও আপনি গুগলকে টাকা দিয়ে আপনি টপে আসতে পারবেন, তবে প্রতি ইমপ্রেশনের জন্য আপনার টাকা কাটবে, প্রতি ক্লিকে আপনার জন্য টাকা কাটবে। তো এটা হিউজ এক্সপেন্সিভ হয়। আর যেহেতু এখানে হট ক্লায়েন্ট, একদম একদম মানে পুরা হট ক্লায়েন্ট এখানে থাকে, এই জন্য বেশি কাটে। যেমন আমি হোস্টিং প্রাইস লিখে সার্চ করছি, কেন? আমি এটা কিনতে চাই। ধরেন আমি এখানে ফার্নিচার দেখতেছি, বা ধরেন আমি এখানে কম্পিউটার মানে ধরেন ক্যামেরা দেখতেছি, ক্যামেরা ট্রাইপড দেখতেছি, বা যাই দেখি না কেন, আমি সার্চ করছি মানে আমি এটা কিনতে চাচ্ছি। সো আমি কিনতে চাচ্ছি মানে যারটা টপে আসবে চান্স আছে আমি ওটা থেকে কিনে ফেলবো। সো এই জন্য এখানে মানে একদম হট অডিয়েন্সের কাছে আমরা সেল করতে পারি, কিন্তু প্রবলেমটা হইতেছে যে এইটার এখানে ধরেন হিউজ কস্ট, অনেক অনেক কস্টিং খরচ হয়। তো এখন যদি আমরা এটার আরওআইটা দেখি তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। এটা তো একটা প্ল্যাটফর্ম বললাম। ইউটিউবের ক্ষেত্রে আপনি যদি ইউটিউবে যান সেখানেও আপনি অ্যাড পাবেন। ইউটিউবে যখন কোনো ভিডিও প্লে করেন দেখবেন যে সামনে একটা অ্যাড চলে আসছে, জিমেলে গেলে অ্যাড চলে আসবে। তো এভাবে আপনি আবার বিভিন্ন অ্যাপস আছে, আপনি অ্যাপস ইউজ করবেন, ওখানে অ্যাড চলে আসবে। আরও কিছু জায়গা আছে, যেমন আমি দেখাই, ধরেন আমি এখানে প্রথম আলোর ওয়েবসাইটে যাই, ধরেন প্রথম আলোতে আমি গেলাম ফর এক্সাম্পল,
ধরুন প্রথম আলোর ওয়েবসাইটে যদি যাই, এখানে যে অ্যাডটা শো করতেছে, এই যে অ্যাডটা দেখতেছেন না, এটা কিন্তু গুগলের অ্যাড। এই যে এখানে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন, এই যে গুগল দ্বারা বিজ্ঞাপন দেখছেন, এটা কিন্তু গুগলের অ্যাড। এবং এই অ্যাডটা কিন্তু আমি দেখতেছি এখানে, এটা আপনি যখন ভিজিট করবেন এক্স্যাক্টলি এই জায়গায় আপনি এই অ্যাড দেখবেন না। যেমন আমি যদি আপনাকে দেখাইতে চাই, ধরেন আমি এখানে ইনকগনিটোতে যদি এটা ওপেন করি, তাহলে দেখবেন আমার এখানে ডিফারেন্ট অ্যাড আসবে সম্ভবত। এই দেখেন এখানে কিন্তু আলাদা ক্রাউন সিমেন্টের অ্যাড চলে আসছে। তো ওইখানে আসছে একটা, এখানে আরেকটা। এই যে অ্যাডগুলো, এগুলো কিন্তু সব হচ্ছে আপনার এখানে দেখতেছেন ম্যাক্সিমাম অ্যাড হচ্ছে গুগলের। যে এই নিচে একটা দেখতেছেন না, এটাও গুগলের অ্যাড। তো এই ওয়েতে বিষয়টা মূলত কাজ করে আমার ধারণা, আমি বুঝতে পারছি যে এখানে দেখেন আমার এখানে এটা শো করতেছে, এটা গডিডি। কারণ আমি এই ব্রাউজার দিয়ে এই যে এখানে ধরেন রিমোট জবের একটা জিনিস দেখাইতেছে। তারপরে যদি আর একটু নিচে যাই, এই যে ডিফারেন্ট অ্যাড এখানে দেখাইতেছে। তো আমার ধারণা আমি বুঝতে পারছি যে এখানে গুগল মূলত বিভিন্ন জায়গায় তারা অ্যাডগুলো প্লেস করতেছে। সো এইখানে আপনি যদি ই কমার্সের জন্য চিন্তা করেন, তাইলে আপনার এটা ভালো হবে কিনা, চলেন আমরা আরওআই দিয়ে দেখি। আরওআই কি বলতেছে? আরওআই বলতেছে যদি আমরা গুগলের সার্চ এডের কথা চিন্তা করি, সেক্ষেত্রে এখানে আমরা প্রতি $2, আমরা যদি প্রতি $1 স্পেন্ড করি, তাহলে $2 মেক করতে পারবো। সার্চের না, ভুল বলছি, গুগলের যে অ্যাভারেজ যে মানে অন্যান্য যে ডিসপ্লে অ্যাডের কথা বলতেছি বা ভিডিও অ্যাডের কথা বলতেছি, এখানে প্রতি $1 খরচে আপনি $2 সেল করতে পারবেন, মানে 2:1 এটার হচ্ছে মানে আরওআই। তার মানে আপনি 500 টাকা যদি অ্যাড দেন, তাহলে 1000 টাকা সেল করতে পারবেন। তার মানে এটা হচ্ছে এসইওর থেকে এটা কম। আবার আপনি যদি এখানে সার্চ এডের কথা আসেন, এই যে গুগল সার্চ নেটওয়ার্কে আসেন, তাহলে ডিফারেন্ট জিনিস। এখানে প্রতি $1 স্পেন্ডে আপনি $8 মেক করতে পারবেন, মানে 100 টাকার বিজ্ঞাপন দিলে 800 টাকা মেক করতে পারবেন। তার মানে এইটা অনেক বেশি মানে এফিশিয়েন্ট মানে এই জায়গাতে আর কি। সো এইটা গুগল অ্যাডসের মানে সার্চ এড কাজ করে মূলত হাই টিকেট প্রোডাক্ট সেলসে, বা মানে ওই জায়গাগুলোতে মূলত কাজ করে। যেমন আমি আপনাদেরকে বলছিলাম মনে হয় যে আমি লাইভ অ্যানিমেল সেল করতাম, দুবাইতে আমার একটা ব্যবসা ছিল। সো ওইখানে মূলত মেইন অ্যাড মানে লাইভ অ্যানিমেল ফেসবুক সাপোর্ট করে না, ফেসবুক অ্যাড রান করা যায় না, ইনস্টাগ্রাম এগুলোতে কোনোটাতে রান করা যায় না। সো এই লাইভ অ্যানিমেল সেল করার জন্য গুগলের অ্যাডের সলিউশন নিতে হয়। গুগল অ্যাডের থ্রুতে অনেক ভালো বেনিফিট করা যায় এখানে। এখানে আমি প্রচুর টাকা সেল জেনারেট করছি। সো আমার ধারণা বুঝতে পারছি। এরপর যে ব্যাপারটা মানে এই ধারণাটা আমার ধারণা আপনার একটা আইডিয়া পাইছেন যে গুগলের অ্যাড কি আমাদের ইউজ করা উচিত কিনা। গুগলের অ্যাড ইউজ করলে এখানে মানে যে এভারেজ আরওআই তা বলে যে এটা পারফেক্ট না। গুগলের শপিং অ্যাড আছে একটা, ওটা অনেক ভালো, বাংলাদেশের শপিং সাপোর্ট করে না। মানে আপনি যখন কোনো কিছু লিখে সার্চ করবেন, তখন উপরে প্রথম লাইনে জাস্ট প্রোডাক্ট শো করবে। তো ওইটা বাংলাদেশে সাপোর্ট করে না। ইন্ডিয়াতে আছে, ইউএসএতে আছে, ইউরোপে আছে, বাট বাংলাদেশে এটা নাই। ওই শপিংয়ে যদি আপনি অ্যাড দিতে পারেন গুগলের, সেটা আবার অনেক ভালো পারফর্ম করে। সো ওকে, ইন্টারন্যাশনাল হইলে ঠিক আছে, বাট আমি মনে করি এটার জন্য পারফেক্ট না। লাস্ট যেটা মানে পরে যেটা যদি বলি, ফেসবুক অ্যাড। এখন ফেসবুকের তো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। ফেসবুকের হচ্ছে ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে। তা মানে এখন তাদের কি বলে রিলকে তারা কানেক্ট করে ফেলছে। সো এই জায়গাগুলোতে আপনি ওদের থ্রেড বানাইছে একটা, ওই থ্রেডের মধ্যে আপনি করতে পারেন। সো এই প্রত্যেকটা প্ল্যাটফর্ম মিলা মূলত হচ্ছে মানে মেটা ইকোসিস্টেম। তো এই মেটা ইকোসিস্টেমে যদি আপনি অ্যাড রান করেন, এইটা আমরা কেমনে বুঝবো? এখানে আপনার অনেকগুলো বেনিফিট আছে, ওটাতে আমি পরে আসতেছি। আমরা যখন ফেসবুক স্ক্রল করি, তখন দেখেন আমার সামনে অ্যাড আসে প্রায় 22 থেকে 23টা ওদের মানে কি বলে আপনার সামনে অ্যাড প্লেস করার জায়গা আছে। আপনি যখন রিল দেখেন, সেখানে প্লেস করে, ভিডিওর উপরে প্লেস করে। আপনি যদি ওদের অনেক পার্টনার নেটওয়ার্ক আছে, লাইক হচ্ছে আপনি অনেক প্রায় 50,000-এর বেশি অ্যাপ আছে, যে অ্যাপে ফেসবুকের অ্যাড ওখানে প্লেস হয়, মানে গেম খেললে রিওয়ার্ড দেয়, ওইখানে দেখবেন যে অ্যাড শো করে। সো ওইখানেও অ্যাড প্লেস করে। তারপর হচ্ছে ইনস্টাগ্রামে প্লেস করে, সার্চে প্লেস করে, তারপরে আপনি যদি স্টোরি দেখেন ওখানে প্লেস করে। এরকম অনেক জায়গায় ওরা প্লেস করতে পারে। তো এখানে যদি আমি একটু দেখি, মানে শর্ট করি, এখানে যদি একটু দেখি সে এখানে কত টাকা করে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 5:1 এখানে রেশিও আছে। তো 5:1 যদি এখানে থাকে, তার মানে 200 টাকা দিয়ে অ্যাড দেন, 1000 টাকা সেল করতে পারবেন। তার মানে এটা ডেফিনেটলি গুগলের থেকে ভালো আমরা দেখতেছি। আর এসইওর ক্ষেত্রে অনেক লম্বা সময় লাগবে, এটা হচ্ছে প্রবলেম। আর এই তো এই কয়টাই আমরা দেখছি মোটামুটি। তারপর যদি আমরা বলি টিকটক বাংলাদেশে অ্যাড শুরু করছে এবং মোটামুটি চলতেছে, অনেকে অ্যাড রান করতেছে। বাট টিকটক এখনও এনাফ ডেটা মানে গ্যাদার করতে পারে না লোকাল মার্কেটে, এবং এখানকার ইউজার মানে একটু ম্যাচিউরড ইউজাররা টিকটক ইউজ করে না, কম ইউজ করে। সো এই জন্য আসলে এখানে একটু প্রবলেম আছে। তবে আপনি যদি ফ্যাশন অ্যাক্সেসরিজ সেল করেন, বা আপনি যদি টিনেজারদেরকে টার্গেট করে কোনো প্রোডাক্ট বানান, তাহলে ডেফিনেটলি টিকটক আপনার জন্য ভালো পারফর্ম করতে পারে। টিকটকের সিপিএম এখন কম আছে ফেসবুকের তুলনায়। তো এইটাতে আপনি চাইলে মানে অ্যাকচুয়ালি ভাবে মেজার করাটা টাফ, যে এটা আরওআই কত আছে। বাংলাদেশের জন্য এটা রিলিভেন্ট হবে না আমি যদি ইন্টারন্যাশনাল ল্যান্ডে দেখাই। তো এটা একটু সময় লাগবে মানে প্রিপেয়ার হইতে, বাট এখন অলরেডি চলতেছে। আমরা অলরেডি আমাদের অনেক ক্লায়েন্টের জন্য অ্যাড রান করি। সো টিকটক অ্যাড চলতেছে, এটা আরও সময় লাগবে পপুলার হইতে, ম্যাচিউর হইতে। তারপর আমি যদি বলি যে ইন্টারন্যাশনাল মার্কেট অলরেডি টিকটক অনেক ভালো করতেছে। তারপর যদি বলি লাস্টে যে কন্টেন্ট মার্কেটিংটা কীভাবে কাজ করে, টিকটক ফেসবুকের মতোই সেম, আমি তো মনে বুঝতে পারছি, সেম প্ল্যাটফর্ম, জাস্ট আপনি ভিডিও স্ক্রল করতে থাকবেন, মাঝে মাঝে অ্যাড আসবে। কন্টেন্ট মার্কেটিং নিয়ে যদি আমরা কথা বলি,
সো কন্টেন্ট মার্কেটিং নিয়ে যদি আমরা কথা বলি, কন্টেন্ট মার্কেটিংটা কীভাবে কাজ করে, এইটা এই মুহূর্তে মানে আমরা যদি বলি 2025 বা 24 বা এই যে এখন যে নেক্সট জেনারেশনটা আসতেছে, এইটা একমাত্র এই কন্টেন্ট মার্কেটিংয়ের যুগটা আসতেছে। কন্টেন্ট মার্কেটিং হইতেছে মানে এখন পৃথিবীর প্রায় ধরেন যত বড় বড় জায়ান্ট কোম্পানি আছে তাদের বাজেটের মার্কেটিং, টোটাল মার্কেটিংয়ের 60% স্পেন্ড করে শুধুমাত্র কন্টেন্ট মার্কেটিংয়ের পিছনে। এইটা খুবই স্ট্রং একটা মার্কেটিং চ্যানেল হয়ে দাঁড়াইছে এখন। এটা কিভাবে কাজ করে, ধরেন আমি যদি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে চাই, তাহলে আমার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে ডিরেক্টলি আমি অ্যাড রান করে তার সামনে যাইতে পারি যে আমার প্রোডাক্টের এই সার্ভিস এটা আছে, আপনি চাইলে এটা এই পাবেন। এটা হচ্ছে একটা স্টাইল। আরেকটা স্টাইল হচ্ছে ডিফারেন্ট, আমরা চাইলে কন্টেন্ট মেক করতে পারি আমার টার্গেট অডিয়েন্সকে টার্গেট করে করে। যেমন ধরেন আমি চিন্তা করতেছি, ধরেন আমি কোনো কারণে আমি চিন্তা করতেছি যে আমি আমার এজেন্সি, আমার উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আমার এজেন্সি, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এখন আমি দুইটা ওয়েতে ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে পারি। একটা মেথড হচ্ছে আমি ডিরেক্টলি অ্যাড রান করতে পারি, অ্যাড রান করে বলতে পারি যে আপনাদের যাদের যাদের সার্ভিস লাগবে আমাদের থেকে নিতে পারেন, আমরা এই কাজ করছি, আমরা আপনাকে এই সলিউশন দিতে পারবো। এটা হচ্ছে একটা স্টাইল, একটা মেথড। তো আরেকটা মেথড হচ্ছে আমার যারা পটেনশিয়াল ক্লায়েন্ট এরা কি কি সমস্যায় পড়ে এটা আমার ফাইন্ড আউট করা, যে এরা এই প্রবলেম পড়ে, এরা গুগলে গিয়ে এই টাইপের ভিডিও মানে গুগলে গিয়ে এই জিনিস লিখে সার্চ করে বা ইউটিউবে গিয়ে সে এই টাইপের ভিডিও দেখে। এটা আমি আগে আইডেন্টিফাই করে রিসার্চ করে বের করব, বের করে আমি ওটার জন্য ভিডিও বানাবো। সে যে সমস্যায় থাকে এক্স্যাক্টলি সেই সমস্যার সমাধান আমি বানাবো, বানানোর পর ওইটার ভিতরে আমি প্রোডাক্ট প্লেস করব। তাইলে এখানে এই ওয়েতেও আপনি চাইলে ইনডিরেক্টলি প্রোডাক্ট সেল করতে পারেন। সো এই যে এই ওয়েতে প্রোডাক্ট সেল করাটা সবচেয়ে বেস্ট। যেমন ধরেন আপনি দুই ওয়েতে মোবাইল সেল করতে পারেন, দুই ওয়েতে ল্যাপটপ সেল করতে পারেন। একটা হচ্ছে ডিরেক্টলি অ্যাড দেওয়া, এটা সবাই করে। আরেকটা হচ্ছে আপনি ল্যাপটপের রিভিউ বানান, মানে আপনি ল্যাপটপে সুন্দর রিভিউ বানাচ্ছেন, কেন আপনার এই ল্যাপটপ ভালো। আপনার যদি বাজেট 50,000 টাকা হয় তাহলে কেন আপনার এইচপির ল্যাপটপ ভালো, এইচপির স্পেসিফিকলি এই মডেলটা ভালো, আপনি এটা নিয়ে কথা বলেন, প্রোস এন্ড কনস বলেন। বলার পরে লাস্টে বলে দেন যে যদি কিনতে চান তাহলে চাইলে আপনি আমাদের সব থেকে কিনতে পারেন, কিনলে এই বেনিফিট পাওয়া যাবে, দ্যাটস ইট। তো এই ওয়েতে যদি আপনি ট্রাই করেন তাহলে দেখা যায় হিউজ লেভেলের এখানে মানে পাওয়া যায়, রিটার্ন পাওয়া যায়। কারণ এখানে কাস্টমারের হোয়াই পার্ট ক্লিয়ার হয়ে যায়, মানে আমার কেন এই লুকের থেকে কিনতে হবে, কেন এই লুকের হচ্ছে সার্ভিস ভালো, এটা ক্লিয়ার হয়ে যায়। যেমন আমি যদি উদাহরণ দিই, আপনারা যারা এখনও সেশন দেখতেছেন এটা বা লাস্ট পর্যন্ত দেখবেন, তারা কিন্তু আমার এই সেশনটা দেখে উপকৃত হচ্ছেন। আমি ফ্রিতে শেখাচ্ছি ডেফিনেটলি, কিন্তু ফ্রিতে শিখাইতে আপনি বেনিফিট পাচ্ছেন, একটা মানে টাকা দিয়ে কেনা লাগতে এমন একটা কোর্স শিখতেছেন বা একটা ব্যবসা শিখতেছেন। পাশাপাশি আমার বেনিফিট হচ্ছে আমার ট্যালেন্ট, আমার স্কিল, আমার টিম, এইটা আমি আপনার সামনে শোকেস করতে পারতেছি। প্লাস আপনি যে আমার ট্যালেন্ট দেখতেছেন যে না ফামিদ ভাই হচ্ছে এক্সপার্ট, ফামিদ ভাই এটা জানে, ফামিদ ভাইয়ের অফিসে এত এত মানুষ কাজ করে, এই যদি আপনি জানতেছেন, আপনার যখন সার্ভিস লাগবে আপনি কিন্তু থার্ড পার্টি অন্য এজেন্সির কাছে যাবেন না, আপনি আমার কাছেই ফার্স্ট রিচ করার চেষ্টা করবেন। দুইটা কারণে, একটা হচ্ছে লয়ালিটির কারণে, কারণ আপনি আমার ভিডিও দেখে উপকৃত হয়েছেন, আপনি সাবকনসিয়াসলি আপনি যতই বলেন যে আপনি হয়তো মানে এই মানুষ কি বলে, মানুষ প্রশংসা জীবনও করে না, এটা হচ্ছে প্রথম জিনিস। এই আমাদের বাঙালিদের ক্ষেত্রে এটা হয় না, আমেরিকান ক্লায়েন্টদের সাথে আমরা কাজ করি, ওরা আসলে প্রশংসা করতে করতে মানে মনে হয় যে অজ্ঞান হয়ে যেতেছে, এমন প্রশংসা করে আপনি যখন প্রপারলি কাজ করেন। ওরা অনেক প্রফেশনাল, ভালো কাজের অ্যাপ্রিসিয়েট করে, খারাপ কাজ করলে সমালোচনা করে। কিন্তু আমাদের এখানে যেটা হয়, আমরা শুধু খারাপ হইলেই যে পেঁচাল পারি, উপকৃত হইলে কিছু বলি না। যেমন ধরেন আপনি মানে আমার এই কোর্সের থ্রুতে তো আপনারা অনেকেই বেনিফিটেড হইতেছেন, দেখবেন যে আমার এগেনস্টে কেউ একজন কিছু একটা লিখছে, ওইখানে গিয়ে কিন্তু আপনি এখানে একটা রিপ্লাই দিবেন না, আপনি জাস্ট চুপ করে বসে থাকবেন। ধরেন সামহাউ আপনাকে ধরেন আমি সার্ভিস দিতে গিয়ে কোনো কারণে কোনো কারণে একটু মিস্টেক হয়েছে, কোনো কারণে আপনি ওটা নিয়ে একদম চিল্লা পাল্লা করে উড়ায় ফেলবেন। আপনি মনে করা শুরু করেন যে না আমার সার্ভিসটা প্রপারলি পাওয়া হচ্ছে আমার ন্যায্য অধিকার, খারাপ হইলে ইনস্ট্যান্ট সমালোচনা করে ফেলতে হবে, ভালো হইলে কিছু বলতে হবে না। সো এটা আসলে আমি দ্বিমুখী আচরণ মনে করি। আমার কথা হচ্ছে যে আপনি উপকৃত হলে বলতে হবে যে আমি উপকৃত হয়েছি, আদারওয়াইজ এই মানুষগুলো মোটিভেশন হারায় যায়। সো মানে যে জিনিসটা যে পয়েন্টটাতে আমি আসলাম যে এখানে লয়ালিটিটা ক্রিয়েট করতে হয়, আপনাকে প্রশংসা করতে হয়, বাট আমরা করি না, আমরা ওটা আশাও করি না, কেউ করবে কিনা ওটা ডিফারেন্ট ইস্যু। বাট আমি যে ব্যাপারটা বলতেছি, সাবকনশিয়াসলি আপনি আমার থেকে নিতে ইনফ্লুয়েন্স হবেন, ব্রেইন আপনাকে ইনফ্লুয়েন্স করবে যে অন্য এজেন্সিতে না গিয়ে এখান থেকে যাওয়াটা ভালো হবে, আপনি সেফ ফিল করবেন। আপনি যখন সেফ ফিল করবেন আমার থেকে নেওয়ার জন্য, কারণ আপনি খুব সিম্পলি দেখতেছেন একটা মানুষ যাই বলুক, দেখেন প্রত্যেকটা জিনিসের তো একটা সাইড ইফেক্ট থাকে, মানুষ যাই বলুক, অনেক সময় কম্পিটিটররা ইচ্ছাকৃতভাবে মানে কি বলে মিথ্যা রটায়, অনেক সময় অনেক কিছুই করে যে ওই ব্র্যান্ডটাকে ডাউন করার জন্য। আমি ধরুন ওর কারণে বেনিফিট মানে সেলসে অনেক ইম্প্যাক্ট পড়তে, তখন আমি ওরা ডাউন করার জন্য অনেক কিছু করবো, অনেক মানে কি বলে অনেক বাজে স্ট্র্যাটেজি আমি নিব। সো এইগুলো যখন মানুষ করতে থাকে, এটা বিজনেসের পার্ট, তখনও আপনি যখন দেখতেছেন যে না আমার কন্টেন্ট দেখে আমার সব কিছু দেখে আপনি উপকৃত হইতেছেন, উপকৃত হওয়ার পর
আপনি আমার থেকে নেওয়ার চেষ্টা করেন, তখন আপনি ইজিলি বুঝে যাবেন যে না, এই লোক যদি আসলেই সার্ভিস খারাপ দিত তাহলে তো এখানে এত ডিটেল শিখাইতো না। আমি তো দেখতেছি আমার চোখে, মানে ব্যাপারটা এরকম যে চিলে কান নিয়ে গেছে এরকম হয় না। আপনি নিজের চোখে দেখতেছেন কান কি আছে কি নাই, আপনি নিজে দেখতেছেন এই লোক যদি ফ্রি ক্লাসে এত কিছু দেখায় তাহলে তার থেকে সার্ভিস নিলে সে আমাকে আর কত কিছু ভ্যালু দিবে। এটা খুব সিম্পল ম্যাথ, এটার জন্য রকেট সায়েন্স বোঝা লাগে না। সো আমার ধারণা আমি বুঝতে পারছি। সো এটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর পার্ট। আপনি যখন কন্টেন্ট মার্কেটিং করবেন তখন আপনার ক্লায়েন্ট বেস এক্সপোনেনশিয়াল হারে বাড়তে থাকবে, মানে আপনি কল্পনা করতে পারবেন না কি হারে বাড়বে। যেমন আমি একটা আইডিয়া দিই, আমাদের এজেন্সি এই যে এত ফাস্টার গ্রো করছে এর ওয়ান অফ দ্য মেইন কারণ ছিল কন্টেন্ট মার্কেটিং। আমি কিন্তু ওই ইন্টারন্যাশনাল কন্টেন্ট মার্কেটিংটাকে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা শুরু করছি। এখন এই যে পাগলের মানে কি বলে এই এগুলো এদেরকে নিয়ে কথা বলতে আমার মানে ভালো লাগে না। তো বেসিক্যালি মানে রুচিতে আসে না, সোজা কথা যেটা সিম্পলি বলি, যে এই পাগলের বিছুন ওরা কি করতেছে যে কেন ফ্রি শিখাচ্ছে। আরে ভাই আমি কেন ফ্রি শিখাইতেছি এটা তোমার বুঝতে হলে আরো লেখাপড়া করতে হবে আরো 5 বছর, তাইলে তুমি বুঝবা। তুমি একটা কোম্পানিতে চাকরি করো, তুমি কি এটা বুঝবা? তুমি তো এটা বুঝবা না, তোমার আরো ডিপে স্টাডি করতে হবে, তাইলে বুঝবা কেন এই লোক ফ্রি শিখাচ্ছে। আমি ফ্রি শিখাইতেছি কারণ যারা আমার পটেনশিয়াল ক্লায়েন্ট, যারা এখন ব্যবসা করতেছে বা ফিউচারে করবে, এদের সামনে আমি আমার স্কিল শোকেস করতেছি, আমার কোম্পানিকে প্রমোট করাচ্ছি, এবং এই যে 10-12 ঘন্টা সে আমাকে দেখবে, আমার প্রতি যে লয়ালিটি ক্রিয়েট হবে, এটা একটা র্যান্ডম একটা ব্র্যান্ডের প্রতি হবে না, স্বাভাবিক। আমি সব খোলামেলা করে বলতেছি আপনাদেরকে, কেন? কারণ আপনাদেরকে এটাও শেখাচ্ছি যে আপনিও আপনার প্রোডাক্টের জন্য কন্টেন্ট মার্কেটিং করবেন। সো সাবকনশিয়াসলি আপনি আমার প্রোডাক্ট কিনতে ইন্টারেস্টেড হবেন, আপনি আমার থেকে পরামর্শ নিতে পছন্দ করবেন, আপনি আমার লয়াল ফ্যান হওয়ার চেষ্টা করবেন, লয়াল কাস্টমার হওয়ার চেষ্টা করবেন। সো এই জিনিসটা এখানে কাজ করে আর কি। সো এই জন্য কন্টেন্ট মার্কেটিংয়ের ROI এটা ইনসেন, এটা আসলে আমরা ক্যালকুলেট করে বের করতে পারবো না, এটা অনেক বেশি চলতেছে। যদি আপনি মনে করেন যে না আপনি হাই টিকেট প্রোডাক্ট সেল করবেন, তাহলে ডেফিনেটলি কন্টেন্ট মার্কেটিংয়ের কোনো অল্টারনেট নেই। একটা দামি প্রোডাক্ট মানুষ এমনি কিনে ফেলে না, দামি প্রোডাক্ট আগে কন্টেন্ট দেখে তারপরে কিনে, একটা ফানেলের ব্যাপার স্যাপার আছে। সো যাই হোক, এটা নিয়ে পরে আলোচনা করবো। তো সামনের দিকে যাই। তারপর যে আমাদেরকে যদি কনক্লুশনে আসি যে আমাদের আসলে যে সবচেয়ে ই কমার্সের জন্য সবচেয়ে এফেক্টিভ চ্যানেল কোনটা, মানে মার্কেটিং চ্যানেল কোনটা, এখন তো আমাদের সামারি টানতে হবে, অনেকগুলো মার্কেটিং চ্যানেলের কথা বলছি। এটা যদি আমরা বের করি তাহলে আমাদের প্রথমত বুঝতে হবে যে কার কাছে সবচেয়ে বেশি পার্সোনালাইজড ডাটা আছে। পার্সোনালাইজড ডাটা খুব ম্যাটার করতেছে, কারণ আমরা যখন অ্যাড প্লেস করব এই পার্সোনালাইজড ডাটাটা খুব বেশি নির্ভর করে, মানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এখানে আমি যদি বলি, আমরা এখানে গুগল ইকোসিস্টেম দেখছি, মেটা ইকোসিস্টেম দেখছি এবং টিকটক দেখছি, তিনটার মধ্যে নিয়ে আমরা আলোচনা করি ধরেন। সো গুগলের ইকোসিস্টেমে আমাদের আগে বুঝতে হবে যে আমি পার্সোনালাইজড ডাটাটা কেন ইম্পর্টেন্ট সেটা একটু এক্সপ্লেন করে নিই। ধরেন আমি ফেসবুকের অ্যাড তো এখন অনেক এক্সপেন্সিভ, 1000 মানুষকে অ্যাড দেখাইতে গেলে $1 লাগবে, মানে 130 টাকা চলে যাবে। তো 1000 মানুষকে অ্যাড দেখায় যদি একটা প্রোডাক্ট সেল না করতে পারেন তাহলে কিন্তু আপনার টাকা গন, আপনি লসে চলে গেছেন অলরেডি। ক্যাম্পেইন ফলো করা শুরু করবে, বা আপনি 200 টাকা স্পেন্ড করার পরে মানে 2000 মানুষকে অ্যাড দেখায় যদি একটা সেল না হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। সো 2000 একদম রাইট পিপলকে পাঠাইতে হবে। কেমন? যখন আপনি গিফট আইটেম সেল করেন, তাহলে আপনি যদি ভ্যালেন্টাইন্স গিফট সেল করেন তাহলে আপনাকে বুঝতে হবে, বা ভ্যালেন্টাইন না সরি, আমি যদি অ্যানিভার্সারি গিফট সেল করেন তাহলে আপনি বুঝতে হবে যে নেক্সট উইকের মধ্যে কার কার অ্যানিভার্সারি আছে। আপনি যদি বার্থডে গিফট সেল করেন তাহলে বুঝতে হবে নেক্সট উইকে কার কার বার্থডে আছে, বা 1 মাসের মধ্যে কার কার বার্থডে আসতেছে। তো এটা আপনার বুঝতে হবে। বা আপনি যদি বেবি প্রোডাক্ট সেল করেন তাহলে আপনাকে বুঝতে হবে যে লাস্ট 2 বছরের ভিতরে কার বাচ্চা হয়েছে, বা 1 বছরের ভিতরে কার বাচ্চা হয়েছে। যদি প্রেগনেন্ট মহিলাদেরকে টার্গেট করে কোনো প্রোডাক্ট সেল করেন তাহলে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কে এখন প্রেগনেন্ট আছে, কারা আছে, এক্স্যাক্টলি ওই লোকের কাছে পাঠাইতে হবে যে প্রেগনেন্ট না, যে ধরেন ইউনিভার্সিটিতে পড়ে, ওর সামনে যদি আপনি 2000 না 10,000 মানুষের কাছে অ্যাড দেখায় দেন, ওই প্রোডাক্ট তো সেল হবে না, খুব স্বাভাবিক বিষয়। সো এখানে টাকা বার্ন হবে, সেল হবে না। তো এই জন্য আপনাকে একদম পার্সোনালাইজড ডেটা দরকার হবে। তো এই পার্সোনালাইজ ডেটা যদি আমরা না পাই তাহলে আমরা প্রপার মার্কেটিং করতে পারবো না। আমাদের আগে বায়ার পার্সোনা ক্রিয়েট করতে হবে যে এই প্রোডাক্ট এটা আমি এই কাস্টমারের কাছে সেল করব। বায়ার পার্সোনা যখন আমার হয়ে গেছে তখন আমাকে মার্কেট প্লেসের মানে যে অ্যাড প্ল্যাটফর্মটা আছে ওকে আমার ওই সাপোর্টটা দিতে হবে যে আমি যে অডিয়েন্স চাইতেছি সেটা দিতে পারে। আমি যদি চাই নিউলি ম্যারিড পিপল সেজন্য আমাকে দিতে পারে। তো এটা কার কাছে বেশি আছে এটা আমি একটু খুঁজে বের করি। কারা ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করে, আমি যদি ট্রাভেল এজেন্সি থাকে আমি ধরেন টিকিট বিক্রি করি, তাহলে আমার বুঝতে হবে যে কে বেশি ট্রাভেল করে। এখন এটা কে জানবে? বা আমি যদি ফুড সেল করি তাহলে বুঝতে হবে কে বেশি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে। তো এইটা আমি কেমনে বুঝবো? এটা বোঝার ওয়ে হচ্ছে পার্সোনালাইজ ডেটা কার কাছে বেশি আছে, কে কেমনে ডেটা কালেক্ট করে ওটা আমি জাজ করি। গুগল ইকোসিস্টেম কেমনে ডাটা নেয়? গুগল ডাটা নেয় হচ্ছে বেশ কয়েকটা প্ল্যাটফর্মের মাধ্যমে। যেমন তাদের একটা ব্রাউজার আছে, এটা হচ্ছে গুগল ক্রোম। এটা প্রায় 5 বিলিয়ন পিপল ইউজ করে সারা পৃথিবীতে, সবাই অলমোস্ট সবাই ইউজ করে। তো এই গুগল ক্রোম এটা কিন্তু ফ্রি প্রোডাক্ট, আপনি খেয়াল করেন, এটা কিন্তু কোনো টাকা পয়সা নেয় না ওরা। এটা কেন বানাইছে? এটা বানাইছে আমার আপনার ডাটা নেওয়ার জন্য। জিটুকে সার্চ করছি না গুগল ক্রোম থেকে যে হোস্টিং প্রাইস বা হাবিজাবি, এখন ও বুঝা গেছে সামহাউ যে আমি হোস্টিং খুঁজতেছি, তার মানে যে লোক হোস্টিং বেচে তার অ্যাড এখন সে আমার কাছে আনার চেষ্টা করবে। এটা সে কেমনে আইডেন্টিফাই করবে?
ধরেন আমি তো দেখছি ব্রাউজারে, বাট সে আমার ইউটিউবে অ্যাড মারবে, সে আমাকে হচ্ছে আপনার অন্য জায়গায় অ্যাড প্লেস করা শুরু করবে। কেন করবে? প্রথম আলোতে যাবো, যা দেখবো যে ওই সেম টাইপের অ্যাড, এই দেখাইছি তো গডিডির অ্যাড আমাকে ইনস্ট্যান্ট দেখাই দিছে। কেন দেখাইছে? কারণ আমি একটু আগে হোস্টিং প্রাইস লিখে সার্চ করছি, এই জন্য আমাকে গডিডির অ্যাড দেখাই দিছে। আপনি সার্চ করলে আপনাকে অন্য কিছু অ্যাড দেখাই দিবে। তো এটা কেন করতেছে, কিভাবে করতেছে? কারণ সে আইডেন্টিফাই করছে যে আমি ওই পার্সনটাই। কিভাবে ধরছে? ব্রাউজারের একটা ইউনিক আইডি আছে, ওইটা দিয়ে সে ক্যাশ ধরে এটা বুঝতে পারছে। আরেকটা ওয়ে আছে, এই সেম ব্রাউজারে আমি কোন মেলটা লগ ইন করে রাখছি এটা দিয়ে সে ধরছে। এই সেম মেল দিয়ে যখন আমি ইউটিউবে যে ভিডিও দেখবো সেখান দিয়ে সে ধরবে, বা এই মেল দিয়ে যদি কোনো একটা সফটওয়্যারে যদি আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করি ওইখানে গিয়ে ধরবে, ওইখানে আমার এই সেম ভিডিও দেখাবে। সো আমার ধারণা আমি বুঝতে পারছি যে এটা সে কীভাবে করে। এখন আমরা পার্সোনালাইজড কি ডাটা দিই, সার্চের ডাটা দিই, এটা একটা বিষয়। এখান থেকে ডাটা কালেক্ট করে, সে ম্যাপ থেকে ডাটা কালেক্ট করে। আমরা ম্যাপে যখন সার্চ করি এখান থেকে আমি কক্সবাজার যাবো, এই সে হাবিজাবি, সে এটা দিয়ে সে আইডেন্টিফাই করার চেষ্টা করে। তারপরে সে এখানে বোঝার চেষ্টা করে যে ফর এক্সাম্পল যে আপনি ইউটিউবে কী টাইপের ভিডিও দেখতেছেন সে ওটা থেকে বোঝার চেষ্টা করে। এখন এইগুলা কিন্তু পার্সোনালাইজ ডেটা, বাট আমি যদি আরও ডিপ পার্সোনাল ডেটার কথা বলি এগুলো কিন্তু না। যেমন ধরেন সে কিন্তু জানে না আমি কোন স্কুলে পড়াশোনা করি, বা সে কিন্তু জানে না ধরেন আমি আরও যে মানে আমার বয়স কত জানে, বাট আমি মানে আরেকজনের সাথে কথা বলার সময় কোন পার্টিকুলার টপিক নিয়ে আমি কথা বলতেছি এগুলো কিন্তু গুগল জানে না। কারণ গুগলের কোনো মানে পার্সোনালাইজ ডেটা আমরা সবচেয়ে বেশি আদান প্রদান করি কোথায়? চ্যাটিং কোনো প্ল্যাটফর্মে। দেখবেন মানে গুগলের কোনো চ্যাটিং প্ল্যাটফর্ম নাই। তাদের যত মানে চ্যাটিং প্ল্যাটফর্ম কয়টা আছে? মেসেঞ্জার আছে, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে। এই দুইটা প্ল্যাটফর্মই কিন্তু মানে এই দুইটা সবচেয়ে বেশি জনপ্রিয়, আর এই দুইটা প্ল্যাটফর্মই কিন্তু ফেসবুকের কন্ট্রোলে আছে। ফেসবুক নিজে এগুলো ইউজ করে, ইনস্টাগ্রামে অনেক চ্যাট হয়, এগুলো তাদের মধ্যে আছে। সো তারা এগুলো আইডেন্টিফাই করতে পারে, তারা ডেটা শেয়ার করে ইন্টারনালি। সো এই কারণে গুগলের ইকোসিস্টেমে আমি যখন জিমেল ক্রিয়েট করি আমি জাস্ট বলি যে আমার নাম, আমার ডেট অফ বার্থ, আর আমি ছেলে না মেয়ে, এটা দিয়ে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি, দ্যাটস ইট। আমি কিন্তু ওখানে দিই না কোন স্কুলে পড়ি, কোন সাবজেক্টে পড়ি, কোথায় জব করি, এগুলো একটাও আমি কিন্তু অ্যাড করি না। যার ফলে গুগলের কাছে এরকম পার্সোনালাইজ ডাটাটা ওইভাবে থাকে না। আমি বিয়ে করলে কিন্তু আমি আপডেট দিয়ে জানাই না গুগলে, মানে জিমেলে অ্যাড করি না। কিন্তু ফেসবুকে আমরা এটা করি। ফেসবুকে আমি প্রতিনিয়ত ধরেন এখন চেক ইন দিচ্ছি, আমি এক জায়গায় যাবো, চেক ইন দিচ্ছি। আমি ধরেন ফর এক্সাম্পল হচ্ছে কি বলে আমি কোনো একটা নতুন চাকরি পাইছি, আমি কিন্তু ফেসবুকে ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছি। তো এই যে লাইভ ইভেন্টগুলো আমরা এখানে দিই, এটার থ্রুতে সকল পার্সোনালাইজ ডাটা এখানে থাকে। ইভেন আপনি আমার সম্পর্কে যা জানি, আপনার সম্পর্কে আপনি যা জানেন তার থেকে অনেক বেশি জানে হচ্ছে মেটা। সো এই কারণে পার্সোনালাইজ ডেটা মেটার মধ্যে বেশি আছে। আর মেটার অ্যাড অনেকাংশে আমি যদি বলি যে এটা ছোট উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল, কারণ মেটা এত স্ট্রং, মেটার অ্যালগোরিদম এত স্ট্রং, কিছুক্ষণের মধ্যেই বুঝবেন, আমি এখন এক্সপ্লেন করবো। মেটা এত সুন্দর করে এটা ডিজাইন করে ফেলছে যে ই কমার্সের জন্য মেটার ধারে কাছেও আর কেউ নাই। মেটা একদম একচেটিয়া এই জায়গাতে কাজ করতেছে। তো চলেন আমরা এখানে একটু দেখার চেষ্টা করি যে আমরা তো সামারি কিট আনতে পারলাম। আর টিকটক তো এখনও নতুন, আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি না, ক্লাসের সময় তো লম্বা হয়ে যাবে মনে হয়, ক্লাসের সময় লম্বা হয়ে যায়। প্লিজ এই সেশনটা একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা মানে গুরুত্ব দিয়ে দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। সো এখানে ফেসবুক অ্যাড কীভাবে কাজ করে এটা আমাদের আগে বুঝতে হবে, আদারওয়াইজ হবে না। আমি জাস্ট বুস্ট করে দিলাম কিন্তু কাজ হবে না, আমাদেরকে আগে ডিপে গিয়ে বুঝতে হবে ফেসবুকের অ্যাড কেমনে কাজ করে। এটা যদি আমরা বুঝতে পারি, ওই অ্যালগোরিদমের স্টাইলটা যদি ধরতে পারি, তাইলে আমরা বুঝতে পারবো যে আমরা কম টাকায় কিভাবে এখান থেকে সেল আনতে পারবো। ফেসবুক কিন্তু বলছে যে 200 টাকা খরচ করলে 1000 টাকা সেল করা যাবে। ফেসবুক কিন্তু এটা অ্যাভারেজ ROI সেটা ডিসাইড করে রাখছে। তো অ্যাভারেজ ROI যদি 200 টাকা হয়, এটা আপনি যদি স্মার্ট মার্কেটার হন তাহলে আপনি 100 টাকায় করতে পারবেন এই সেল। ফেসবুক অ্যাভারেজ করবে, যে কম বুঝে তার থেকে 300 টাকা নেবে আর আপনার থেকে 100 টাকা নেবে, সে অ্যাভারেজ করবে হচ্ছে 200 টাকা। আমি কি পয়েন্টটা বুঝতে পারছি? তো আপনি যদি স্মার্টলি তাকে বুঝে যদি কাজ করতে পারেন, আপনার কস্ট পার পারচেস কমায় আনতে পারবেন। আর যদি আপনি ব্যাককেল হন তাহলে আপনার কস্ট পার পারচেস অনেক বেড়ে যাবে, আপনি আলটিমেটলি ফেসবুকের দুটা গালি দিবেন, গালি দিয়ে চলে যাবেন, ধর অনলাইনে মনে ব্যবসা হয় না। সো আমার ধারণা আমি বুঝতে পারছি। তো চলুন ফেসবুক অ্যাড কীভাবে কাজ করে এটা একটু বোঝার চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমি এখানে আলোচনা করব যে ফেসবুকের আপনার অ্যালগোরিদম যেটা আছে এইটা আপনার সেলসকে অনেক বেশি ম্যানিপুলেট করে। এটা কতটা করে সেটা চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। এটা আমি একটু একটা লাইভ এক্সাম্পল দিয়ে দেখাবো, তাহলে বুঝতে সুবিধা হবে। বাই দ্য ওয়ে, এই জিনিসপত্রগুলো নিয়ে না মানুষ আমি দেখি কেন জানি আলোচনা করে না। এগুলা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বাট এগুলো তাদের কোর্সেও অ্যাড করে না বা আলোচনাও করে না। কারণ দিন শেষে ফেসবুকে অ্যাড রান করা, তারপর হচ্ছে একটু এই পিক্সেল সেট আপ করা, পিক্সেল সেট আপ প্রপারলি দেখায় না, ওই সার্ভার সাইড ট্র্যাকিং করা দেখায় না, জাস্ট এইটুকু করে কেন জানি ছেড়ে দেয় মানুষ। আমি জানি না এটা কেন করে, বাট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আপনি টাকা দিয়ে কোর্স কিনেও মানুষ কেন জানি এগুলো নিয়ে আলোচনা করে না। সো আমি চেষ্টা করতেছি এগুলো যতটা বেশি পসিবল হয়, কারণ এগুলো এত ইজিলি পারা যায় না। যেমন আমাদের মেটার উপরে টোটাল 3টা ডেডিকেটেড কোর্স আছে, মানে আলাদা করে। একটা হচ্ছে শুধুমাত্র মেটা মার্কেটিংয়ের উপর আছে, যেখানে আমরা মেটা মার্কেটিং নিয়ে ডিসকাশন করছি, মেটা অ্যাড কীভাবে কাজ করে এগুলো সব কিছু নিয়ে। আরেকটা ডেডিকেটেড কোর্স আছে যেখানে পিক্সেল সেট আপ, সার্ভার সাইড ট্র্যাকিং এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আরও একটা সেপারেট কোর্স আছে যেখানে আমরা স্কেল করা শিখেছি। মানে আপনার ধরেন ফেসবুক অ্যাড আপনি আজকে $10 অ্যাড রান করছেন,
করছেন, তাহলে হিসাব অনুযায়ী কয়টা সেল পাওয়ার কথা? 5টা সেল পাওয়ার কথা। এখন আপনি যদি মানে 50টা সেল পাইতে চান, তাহলে আপনার অ্যাড কস্ট বাড়াইতে হবে। ওই অ্যাড কস্টটা $100 করতে হবে, কিন্তু $100 করলেই দেখবেন যে আপনার কস্ট পার পারচেস হয়ে গেছে $5 করে প্রতিটা, মানে অনেক বেশি বেড়ে গেছে। ফেসবুক উল্টাপাল্টা কাজ শুরু করছে। তো এই অ্যাড অপটিমাইজেশন বা অ্যাড স্কেলিং কীভাবে করতে হয়, এটা কিছু মেকানিজম আছে। তো এইখানেই মূলত সবাই আটকায় যায়। মানুষ ওই 2টা 3টা 4টা 5টা সেল করতে পারে, বাট আটকায় যায় মূলত ওইখানে গিয়ে। তো ওটার জন্য আমাদের ডেডিকেটেড আলাদা একটা কোর্স আছে। তো ওইটা পুরোটা তো এখানে সামারি করা যাবে না, আমি চেষ্টা করব যতটা মানে শর্টে সামারি করার জন্য। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অনেকেই হয়তো কমেন্ট করেন যে আমি দেখছি যে কমিউনিটিতে পোস্ট করতেছে যে আমাদের পেইড কোর্স সম্পর্কে জানতে চায়। আমি খুব ক্লিয়ারলি বলি, আমাদের পেইড কোর্স বলতে আমার 15-16টা কোর্স আছে ই কমার্স এবং মার্কেটিং এগুলোর উপর, কিন্তু এগুলো আমি ইন্ডিভিজুয়ালি সেল করি না। এগুলো হচ্ছে দেখা যায় আমাদের এজেন্সি ক্লায়েন্ট যদি থাকে বা আমাদের ধরেন কিছু স্পেশাল প্রোগ্রাম আমরা রান করি, ওইগুলোর মধ্যে মানে থাকে আর কি ভ্যালুয়েটেড সার্ভিস হিসাবে। কারণ ইন্ডিভিজুয়াল কোর্স আমি বিক্রি করি না। সো ইন্ডিভিজুয়াল কোর্স বিক্রি করি না, চেষ্টা করি নলেজ যতটা দেওয়া যায়। আর এগুলোকে জাস্ট আমাদের ওই যে মানে টোটাল যে ভ্যালু, ওইটাকে আরও গ্লোরিফাই করার জন্য, আরও বেশি ভ্যালু ফর মানি করার জন্য ওইগুলোতে আমি অ্যাড করি। সো আমার ধারণা আমি বুঝতে পারছি। সো আমি এখানে মানে ইন্ডিভিজুয়ালি কোর্স কেনার অপশন নাই, আপনারা এই ফ্রি থেকেই শিখেন। আর যদি কখনো আমরা ওই টাইপের কোনো প্রোগ্রাম লঞ্চ করি, সেক্ষেত্রে আপনি হয়তো ওখানে জয়েন করতে পারবেন। সো এটা ডিফারেন্ট ইস্যু। সো এখানে আমরা এটা নিয়ে আলোচনা করি। তো ফেসবুক যে কাজটা করে, ফেসবুক ইউজারের আচরণ মানে আপনার বিহেভিয়ার এবং ইন্টারাকশনের উপর বেস করে মানে আমাদেরকে বিভিন্ন ওয়েতে সে আলাদা আলাদা করে ফিল্টার করে রাখে। এখন এই জিনিসটা কেমনে ফিল্টার করে, এটা আমি একটু বুঝাই। মানে ফেসবুক জানে যে কে প্রোডাক্ট কেনে, কে কিনে না। ফেসবুক জানে কে হচ্ছে আপনার অনলাইন থেকে আপনার লার্নিং কন্টেন্ট দেখে, কে দেখে না। ফেসবুক জানে যে কার সামনে কোন কন্টেন্ট দেখালে কোন অ্যাকশন নেবে, এটা A to Z জানে। আপনি যখন ফেসবুক স্ক্রল করেন, মেটার অ্যালগোরিদম এত স্ট্রং, জাস্ট আমি একটা আইডিয়া দিই। আপনি যখন ফেসবুক স্ক্রল করেন, আপনি ফেসবুকে প্রথম ঢুকার পরেই ফেসবুক ডিসাইড করে ফেলে আপনার সামনে কোন কোন পোস্ট আসবে। সে কিন্তু একটা ইনভেন্টরি বানায় ফেলে, পোস্টের একটা ইনভেন্টরি বানায়, তার সামনে পোস্টের লিস্ট বানায়। লিস্ট বানানোর পর এখানে সে ক্ষান্ত হয় না, এই পোস্টের পরে সে ডিসাইড করা শুরু করে যে কোন পোস্ট দেখে আপনি কী ধরনের অ্যাকশন নেবেন। সে এটাও ডিসাইড করে। একটা ভিডিও ধরেন আপনাকে সে দেখানোর চিন্তা করতেছে, এই ভিডিও আপনি কতটুকু দেখবেন এটা ফেসবুক আগেই ডিসাইড করে তারপর আপনার কাছে নিয়ে আসে। এটা আপনার পাস্ট অবস্থা দেখে করে। এটা অনেকগুলো জাজ আছে যেমন ধরেন আপনি ফর এক্সাম্পল আপনি এখন ফেসবুক তো আপনার লোকেশন অ্যাক্সেস নিয়ে নেয়। আপনি ধরেন সকালে বাসে করে আপনি ধরেন অফিসে যাচ্ছেন, তো ওই সময় আপনি কিন্তু ফেসবুকে ঢুকে ঠিকই ফেসবুক স্ক্রল করতেছেন। তো ওই টাইমে ফেসবুক স্ক্রল করার সময় আপনি কি করবেন এটা ফেসবুক জানে, প্রতিদিনকার বিহেভিয়ার দেখে জেনে গেছে। আপনি পাস্ট 6 মাস কি করছেন তা দেখে বুঝে গেছে। ওই সময় আপনার মিউট থাকে, আপনি পাবলিক ট্রান্সপোর্টে আসেন, আপনি ওই সময় হুদাই স্ক্রল করেন, এমনি এটা সাবকনসিয়াসলি স্ক্রল করেন। তার মানে আপনার সামনে যদি ওই সময় ভিডিও দেখায় বড় বড় ভিডিও, তাহলে আপনি দেখবেন না। তার মানে এগুলো আপনার সামনে আসবে না। ওই সময় সে চেষ্টা করবে রিটেন টেক্সট আপনার সামনে নিয়ে আসার জন্য। ফেসবুক এটা পাস্ট বিহেভিয়ার দেখে বুঝে গেছে। সো আমার ধারণা আমি বুঝতে পারছি। আবার রাতের বেলা যখন ঘুমানোর আগে আপনি ফেসবুক স্ক্রল করেন, তখন ফেসবুক জানে যে আপনি এখন কুল মাইন্ডে আছেন, এখন আপনি রিল্যাক্সে ভিডিও দেখবেন, তখন আপনার সামনে বড় বড় ভিডিও এনে দেখানোর চেষ্টা করে। তো সে আপনার কি অ্যাকশন নেবেন সেই অ্যাকশন অনুযায়ী আপনার কাছে অ্যাড প্লেস করতে পারে। সে ফেসবুক এতগুলা পয়েন্টে ডেটা অ্যানালাইসিস করে আপনার জন্য এটা ডিসাইড করে। তো এটা তো আমি পোস্টের কথা বলছি, সেম ওয়েতে অ্যাডকেও সে ডিসাইড করে যে 3-4টা পোস্টের পরে যে অ্যাডটা প্লেস হবে, কোন অ্যাড প্লেস হবে, এইটাকে আপনি কোন অ্যাকশন নেবেন, এটা মেটার অ্যালগরিদম আগেই জানে বলতে এটা কোন সেন্সে জানেন? এটা এমন না যে মেটা জানে দেখে আপনি করবেন, এমন না। মানে মেটা জানে আপনার পাস্ট বিহেভিয়ার দেখে আপনার এটা করার পসিবিলিটিই বেশি। মানে এই পোস্টটা দেখে আপনি লাইক দিবেন এই পসিবিলিটিটাই অনেক বেশি, 99% চান্স আছে। এটা বুঝছে যে পাস্ট বিহেভিয়ার দেখে। সো এটা মেটা ফোর্স করতেছে না, আপনি যা করবেন সেই অনুযায়ী মেটা বিহাইন্ড দ্য সিন ডিজাইন করে ফেলছে। আমার ধারণা আমি বুঝতে পারছি। আপনাকে ফোর্স করে মেটা কিনাতে পারবে না, আপনিই কিনবেন, বাট মেটা জাস্ট রাইট জিনিসটা আপনার সামনে মানে প্লেস করবে। সো এই অনুযায়ী সে আলাদা করে রাখে। এটা কীভাবে করে জাস্ট একটা চার্ট আমি বুঝাই। এটা আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে করি। মেটা তো তাদের অ্যালগরিদম, তাদের ইনভেন্টরি তাদের মতো করে সাজায়, বাট আমি আপনাকে কিছু আইডিয়া দিচ্ছি। আমি বেশ কিছু ব্লগ থেকে প্লাস আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমি জাস্ট কিছু অভিজ্ঞতা শেয়ার করতেছি, প্লাস আমি নিজেও যেহেতু একটা সোশ্যাল মিডিয়া বানাইতেছি, তো এইটার অ্যালগরিদম বানাইতে গিয়ে আমরা অনেক কিছু করা লাগছে। মেটার অ্যালগরিদম নিয়ে ডিটেল স্টাডি করা লাগছে, অনেক বিস্তারিত স্টাডি করা লাগছে। সো ওই জায়গা থেকে আমি একটা ব্রিফ দেওয়ার চেষ্টা করতেছি। সো বেসিক্যালি এখানে ফেসবুক আলাদা আলাদা কী করে সবাইকে ফিল্টার করে রাখে বক্স আকারে। যেমন ধরেন হইতে পারে সুপার শপে যেমন আলাদা বক্স করে রাখে, এরকম যে এই বক্সে এই জায়গায় এই ডিপার্টমেন্টে এই প্রোডাক্ট, এই ডিপার্টমেন্টে এই প্রোডাক্ট, মানে ইনভেন্টরির মতো সাজায় রাখে। ওয়্যার হাউসে দেখবেন প্রোডাক্ট কিন্তু অগুছালো থাকলে বুঝতে পারবো না। বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ যদি আমরা সাজায় রাখি, ইজিলি আমরা ধরতে পারবো যে কোথায় কোন প্রোডাক্ট আছে। ফেসবুকও কী করে, ফেসবুকের ইনভেন্টরিতে আমরা হচ্ছে ফেসবুকের প্রোডাক্ট, আমাদের সামনে অ্যাড দেখায়, ফেসবুক টাকা এর্ন করে। সো এই জন্য আমাদেরকে ফেসবুক সুন্দর করে এইভাবে ইনভেন্টরির মতো গুছায় রাখে। তো এটা ফেসবুক কী করে, যেমন ধরেন প্রথমত সে বিভিন্ন
ইন্টারেস্টের উপর বেস করে বা এগুলো সে আলাদা করে। ইন্টারেস্ট কি? যেমন ধরেন বিজনেস, যারা ব্যবসাতে ইন্টারেস্টেড তাদেরকে সে এই বক্সের মধ্যে রাখে, যারা মার্কেটিং ইন্টারেস্টেড তারা এখানে রাখে, যারা শপিং কেনাকাটা করে এদেরকে এখানে রাখে, যারা এডুকেশনাল বা লার্নিং করেন যেমন আপনারা দেখতেছেন, তো আপনাদেরকে ফেসবুক এখানে ভরে রাখতেছে যে আপনি লার্নিং, যেমন একটা কোর্সে আপনি এনরোল হতে চাইছেন, তার মানে আপনাকে সে এইটার মধ্যে নিয়ে নিছে। তারপরে ধরেন ফ্যাশন অ্যান্ড বিউটি, যারা হচ্ছে ধরেন সারাদিন বসে বসে ফ্যাশন বিউটির ব্লগ দেখে, যেমন ধরেন মেয়েদের ক্ষেত্রে যা বিভিন্ন ব্লগারের লাইভ দেখে, সো ওগুলো দেখে সে এখানে নিয়ে নেয়। স্পোর্টস, ধরেন খেলাধুলা নিয়ে প্রচুর মাতামাতি করে, তো এদেরকে সে এখানে রাখে। তো এটা হচ্ছে এক ধাপ, প্রথম ধাপে সে এইভাবে আলাদা আলাদা করে ভাগ করে। তারপর সে কি করে, এই যে ধরেন ফর এক্সাম্পল বাংলাদেশে 7 কোটি মানুষ আছে, ধরেন 7 কোটি বা 5 কোটি, আপনি তর্কের খাতিরে ধরেন 5 কোটি, এই 5 কোটি মানুষের মধ্যে ফেসবুক কি করে, ধরেন বিজনেসের সাথে ইন্টারেস্টেড পিপল আছে 10 লাখ, তো এই 10 লাখ মানুষকে সে আলাদা করে। বা ধরেন লার্নিং করতে চায় কত, ধরেন লার্নিং মানে এই লার্নিং করতে চায় এমন মানুষ আছে ফর এক্সাম্পল ধরেন 10 লাখ, ধরেন 10 লাখ, আমি জাস্ট মানে রাউন্ড ফিগার নিচ্ছি বুঝতে সুবিধার জন্য। তো 10 লাখ মানুষ অনলাইনে শিখতে খুবই ইন্টারেস্টেড, সো এই 10 লাখ মানুষকে সে আলাদা করছে। এখন এই 10 লাখের ভিতরে কে কোন অ্যাকশন নেয় সেই অনুযায়ী সে আলাদা করছে, যেমন ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক, লিঙ্ক ক্লিক, লিড সাবমিট, সেলস, আরও অনেক 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 অ্যাকশন আছে, আমি স্লাইডে ধরবে না, এই জন্য আমি কটা এখানে দিচ্ছি। তো এখানে এসে এগুলোকে আলাদা আলাদা অ্যাকশন, কে কোন অ্যাকশন নেয়, যেমন আপনি লার্নিং কন্টেন্ট দেখেন বাট সবচেয়ে বেশি কোন কাজ করেন, আপনি কি পেজে লাইক দেন নাকি দেন না, এটা তো ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, সে এটাকে এখানে আলাদা করে ব্রেকডাউন করে। আপনি কি লিড সাবমিট করেন কিনা, মানে কোনো একটা ফর্ম পূরণ করেন কিনা, এটা সে এখানে ডিসাইড করে। আপনি কি ভিডিও দেখেন কিনা লম্বা সময়, সে এইগুলো ডিসাইড করে। এগুলো কিন্তু মানে সবচেয়ে বেশি কোনটা করেন এগুলোকে সে মার্কিং করে। মার্কিং আপনার মানে কি বলে, এটা স্কোরের মতো করে। যেমন ধরেন আপনি ভিডিও দেখার জন্য আপনার স্কোর কত, আমার স্কোর কত, দুইজনই ভিডিও দেখি বাট দুইজনের স্কোর ডিফারেন্ট। আপনি ধরেন দিনে ভিডিও দেখেন 7 ঘন্টা, আমি দেখি 5 ঘন্টা, তার মানে আপনার স্কোর বেশি আমার স্কোর কম। সো মানে এই অনুযায়ী সে টাইম লাইনে ভ্যালু ডিসাইড করে। তারপর যদি আমি সেলসকে এক্সাম্পল দিই, সেলসটাকে মূলত আমি বোঝানোর চেষ্টা করি, বা এগুলো নিয়ে আলোচনা করতে সময় লাগবে যেহেতু আমরা বেচা বিক্রি নিয়ে আলোচনা করবো। তো সেলসকে সে আবার যে যারা কেনাকাটা করে, মানে ওই যে 10 লাখের মধ্যে যারা কেনে, এদেরকে সে আবার আলাদা করতে আলাদা আলাদা ওয়েতে সেগমেন্টাইজ করে। কেমনে করে, যেমন ধরেন সেলসের ভিতরে আমি যদি বুঝাই যে অনলাইনে একটা প্রোডাক্ট যদি কেনা হয় তাহলে এটার কাস্টমার জার্নিটা কি, আমি একটু কাস্টমার জার্নিটা বুঝাই তাহলে বুঝবেন। কাস্টমার জার্নিটা হচ্ছে, যেমন ধরেন আমি যখন ফেসবুকে গেছি, এই যে ধরেন আমি ফেসবুকে আসলাম, এখন ফেসবুকে আসার পরে আমি ধরেন দুইটা ওয়েতে সেল হইতে পারে। একটা হচ্ছে মেসেজ দিয়ে, ফেসবুকের ভিতরে মেসেজ দিয়ে আমি কিনে ফেলছি। এখন আমি যদি সেন্ড মেসেজ দেই, মেসেজ দেওয়ার পরে বলি যে ভাই প্রোডাক্টটার দাম কত, আপনি বললেন 750 টাকা, তারপর আমি বললাম যে আমি এটা নিতে চাই। এখন এই যে মানে এই যে আমি কথাবার্তা বলতেছি এটা কিন্তু মেটা বুঝে না, যদিও এখন মেটা হচ্ছে বাংলা কথাকেও তার এআই দিয়ে কনভার্ট করে ধরতে পারে, বাট আমরা তো এখানে কথা বলি না। আমি তার থেকে ফোন নাম্বারটা নেই, নিয়ে কল দিই, কল দিয়ে বলি যে ভাই এই প্রোডাক্টটা তো এত টাকা, আপনি মোবাইল নাম্বার বলেন, আমরা মানে কি বলে তার থেকে মোবাইল নাম্বার, নাম, ডেলিভারি অ্যাড্রেস নিয়ে আমরা অর্ডারটা নিয়ে নিই। এটা আমরা কীভাবে নিলাম, এটা কিন্তু নিয়ে নিলাম ওভার দ্য ফোনে। তো এটা মেটা জানে না, এটা না জানার ফলে মেটা বুঝতে পারে না যে কারা কেনে কারা কিনে না। যদি কারা না কিনে এটা যদি সে আইডেন্টিফাই না করতে পারে তাহলে তো রাইট পিপলের কাছে আপনার অ্যাড নিতে পারবে না, বা আপনি প্রপার ইনস্ট্রাকশন দিতে পারবেন না। তো এই জন্য ফেসবুক বলে যে আপনি যদি পারচেজ অ্যাড রান করতে চান, কোনো কিছু সেল করতে চান, ফেসবুক বলে যে আমি এত স্ট্রং ডেটা আমার আছে, আমি এত সুন্দর করে সব গুছিয়ে রাখছি, তুমি আমার কাছে যা চাও আমি তাই দিব। তুমি যদি চাও মেসেজ, আমি তোমাকে মেসেজই দিব। তুমি যদি চাও ভিডিও ভিউজ, তাহলে তোমাকে ভিডিও ভিউজই দিব। তুমি যদি সেল চাও তাহলে সেলই দিব। এক্স্যাক্টলি সেল না, সেলের মধ্যে যে কটা স্টেপ আছে, লাইক প্রোডাক্ট ভিউ করা, আমি তুমি যদি প্রোডাক্ট ভিউ চাও আমি প্রোডাক্ট ভিউই দিব। যদি চাও যে প্রোডাক্ট কিনবে তাহলে আমি কেনাই দিতে পারবো। তো এইটা ফেসবুক বলতেছে, এবং এটা কিন্তু খুব স্ট্রং একটা ক্লেম, এবং ফেসবুক এটা করতে পারে। এটা ফেসবুক যে করতে পারে তা আমি একটু জাস্ট আইডিয়া দিয়ে বুঝাই। ফেসবুক এটা কেমনে করে, ধরেন আমি তো ফেসবুকের ভিতর তো ট্র্যাকিং করা যায়, বাট আমি যখন ফেসবুকের বাইরে চলে আসতেছি, ধরেন আমি এখন বাটার ওয়েবসাইট আছি এই মুহূর্তে, আমি তো ফেসবুকে না, এখানে আমি যা করতেছি ফেসবুক এটা দেখতেছে, এবং এই অনুযায়ী ফেসবুক আমার সামনে অ্যাড প্লেস করতে পারবে। কীভাবে করবে, এটাকে বলে পিক্সেল, ফেসবুকের পিক্সেল। এটা আমি বিস্তারিত আলোচনা করবো ক্লাসে। আমরা পিক্সেল বলতে আমি সহজ বাংলায় যদি বুঝে, এটা হচ্ছে সিসি ক্যামেরার মতো। মানে ধরেন আমার এই রুমের মধ্যে একটা ক্যামেরা লাগানো আছে ফর এক্সাম্পল, এই ক্যামেরা যদি এখানে লাগানো থাকে আমি কিন্তু আমার বাড়ি থেকে বসেও দেখতে পারবো এখানে কি কি ঘটতেছে, কি কি হইতেছে। সেম জিনিস ফেসবুক আপনাকে একটা পিক্সেলের কোড দিছে, জাভাস্ক্রিপ্ট কোড, যে আপনার ওয়েবসাইট এটা সেট করো, আপনি সেট করছেন। এখন আপনার ওয়েবসাইটে একজন ইউজার আইসা যা যা করতেছে সব ফেসবুক জানতেছে এবং ওই অনুযায়ী স্টেপ নিতেছে। তো আপনার ওয়েবসাইটে একজন আইসা, ধরেন মেটা একজন লোককে, মানে ফেসবুক একটা ট্রাফিককে পাঠালো আপনার ওয়েবসাইটে, আসার পর সে একটা প্রোডাক্ট কিনলো, তাইলে সে এটাকে পারচেস অডিয়েন্সে লিস্ট করতেছে। যদি সে না কিনে তাইলে সে বুঝতেছে যে এদের বিহেভিয়ার মনে ভালো না, এদের কাছে অ্যাড প্লেস করলে ভালো হবে না, সে যারা কেনে তাদের কাছে প্লেস করতেছে। সাপোজ ধরেন আপনার একটা প্রোডাক্ট আছে, ফর এক্সাম্পল আমি কি বুঝাই, ধরেন আপনার একটা প্রোডাক্ট মানে ইউনিসেক্স প্রোডাক্ট, ছেলেরাও কিনে মেয়েরাও কিনে, এমন একটা প্রোডাক্ট আছে। তো এখন এটা ধরেন আবার এইজেরও ব্যাপার স্যাপার থাকতে পারে, এটা বিউটি প্রোডাক্ট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো বা লোকেশন ওয়াইজ হতে পারে। ধরেন একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট আপনি সেল করতেছেন, দামি প্রোডাক্ট। এখন এই প্রোডাক্টটা যখন আপনি অ্যাড রান করছেন স্টুডেন্টদের কাছে, এখন আপনি যখন এটার অ্যাড রান করছেন হচ্ছে ধরেন বেগম রোকেয়া যে ইউনিভার্সিটি আছে, বা যে কোনো একটা ইউনিভার্সিটি হতে
হতে পারে, নেত্রকোনা ইউনিভার্সিটি হতে পারে, বা হচ্ছে আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হতে পারে। এইসব মানে পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়ে তো অনেক ট্যালেন্টেড পিপল হয়, বা এরা দেখা যায় ম্যাক্সিমামটা হচ্ছে গরিব ঘরের সন্তান হয়, বা তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা তো অনেক স্ট্রং থাকে না, বা মানে অ্যাভারেজ কথা আমি বলতেছি, অনেক ডেফিনেটলি অনেক ভালো ভালো মানুষ ওখানে পড়ে, কারণ ট্যালেন্টেড পিপলরা তো ওখানে পড়ে, বাট আমি যে উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। তো বেসিক্যালি আপনি দেখবেন যে পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়ে এদের কাছে যদি অ্যাড প্লেস করে এক্সপেন্সিভ প্রোডাক্ট সেল হওয়ার চান্স কম। এখন মেটা এটা কেমনে বুঝবে? মেটা দেখবে যে এর কাছে অ্যাড প্লেস করছে ও কিনে নাই, এরকম 10 জন গেছে আমার ওয়েবসাইটে বাট সামহাও না কিনে বের হয়ে গেছে, কিন্তু আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি 2 জনের কাছে প্লেস করছি অ্যাড, ওখান থেকে কেনা হয়ে গেছে। তার মানে সে এইখানে আইডেন্টিফাই করার চেষ্টা করবে কেন এরা কিনে নাই, কেন এরা কিনছে, এই দুইটা সে মিলায় দেখবে যে এরা পাবলিক ইউনিভার্সিটি এই জন্য কিনে নাই, যার ফলে সে আর পাবলিক ইউনিভার্সিটির মানুষের কাছে অ্যাপ্লেস করবে না। সে কি করবে? এখন ব্র্যাক ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি, এইসব ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছে অ্যাপ্লেস করা শুরু করবে। এটার পরে সে আবার একটু ডিপ লার্নিং করার চেষ্টা করবে যে ওকে ফাইন আমি বুঝলাম এটা, তারপর সে আইডেন্টিফাই করা ট্রাই করবে যে ওকে এটা আমি বুঝলাম যে এখন ঠিক কোন বয়সী মানুষ বেশি কিনতে। সে যখন আইডেন্টিফাই করতে পারবে যে দেখবে যে ওকে 25 থেকে 26 বছর বয়সী বেশি কিনতে, তখন সে কি করবে? এই বয়সে বেশি ইমপ্রেশন আনার চেষ্টা করবে, অন্যদিকে কমায় দিবে ইমপ্রেশন। দেখবে ছেলেরা কিনে না মেয়েরা বেশি কিনে, যদি দেখে মেয়েরা বেশি কিনে তাহলে ছেলেদের ইমপ্রেশন কমায়, মেয়েদের ইমপ্রেশন বাড়ায় দিবে। সো এই যে প্রত্যেকটা ডেটা ড্রিভেন ডিসিশন সে নিতে পারতেছে, ডেটা দেখে যে কি হচ্ছে না হচ্ছে এটা দেখে সিদ্ধান্ত নিয়ে সে অ্যাডকে অপটিমাইজ করতেছে, এইটা পসিবল হইতেছে আপনার ওয়েবসাইটের কারণে। এটা কিন্তু আপনি যদি মানে মেসেঞ্জার অ্যাড রান করেন, এটা কিন্তু জিম বনে সম্ভব না, এটা পসিবল না ট্র্যাক করা। কেন? কারণ ও জানতেছে শুধুমাত্র, কারণ ফেসবুকের চোখ আপনি বাইদা দিচ্ছেন, বাইদা আপনি ছেড়ে দিচ্ছেন যে এই তুই এখন অ্যাড রান কর, তোর এত বেশি বুঝার দরকার না, আমাকে মেসেজ এনে দে, দ্যাটস ইট। তো ও তো মেসেজ আয় না, সে শেষ। এখন যারা বেশি মেসেজ করে এমন পাবলিকের কাছে আপনাকে সে 10,000 মেসেজ এনে দিবে, সেল পাবেন আপনি হয়তো 20টা 30টা। তো এইটা তো হইতে পারে না। কিন্তু আপনি যদি সেলের অ্যাড রান করতেন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে হতাশ করতে চায় না। ফেসবুক চায় ওর ন্যায্য টাকা ওরে দিয়ে আপনি সেল আনেন। ফেসবুক যদি এটা ফেসবুক কিন্তু আবার 200 টাকার মধ্যে সেল না আনতে পারলে যে আপনি ফেসবুক ছেড়ে চলে যাবেন, এটা ফেসবুক জানে, কারণ আপনাকে তো প্রফিটে রাখতে হবে, আদারওয়াইজ আপনি করবেন না। তো আপনি লস করলে ফেসবুকের লস, ফেসবুক থেকে আপনি আর অ্যাড রান করবেন না। এই জন্য ফেসবুক চায় আপনাকে বেস্ট ক্লায়েন্টটা এনে আপনি যেন এখানে সেল পান, কিন্তু ওই সেলটা যেন আবার কম প্রাইসে না পান, এটাও ফেসবুক এনশিওর করে, তার স্ট্যান্ডার্ড রেট মেনটেন করে যেন পান। তো এই জন্য ওয়েবসাইটে অর্ডার নেওয়াটা ফরজ হয়ে গেছে, আদারওয়াইজ আপনি ওই কোয়ালিটি অডিয়েন্স পাবেন না। আমার ধারণা আমি বুঝাতে পারছি। সো এই জিনিসটা এখন কীভাবে কাজ করে দেখুন, এই যে আমি ধরেন এই ওয়েবসাইটে আসছি, এখানে দেখেন মেটা পিক্সেল, আমি এই যে পিক্সেল হেল্পার দিয়ে দেখতেছি, এই দেখেন সে কিন্তু কাউন্ট করছে পেজ ভিউ, আমি পেজ ভিজিট করছি, ফেসবুক অলরেডি জানা গেছে আমি এই ওয়েবসাইটটা ভিজিট করছি। ফামিদ নামে একটা ছেলে এখানে ওয়েবসাইট ভিজিট করছে, ধরেন আমি একটা প্রোডাক্ট ভিজিট করলাম, এখানে ভিজিট করার পরে দেখেন এখানে অ্যাকশন চলে আসছে, খেয়াল করেন এখানে ভিউ কন্টেন্ট নামে একটা মানে কি বলে একটা অ্যাকশন হয়ে গেছে অলরেডি। এখানে দেখেন সে আমাকে বলতেছে যে আমি কোন প্রোডাক্ট দেখছি, খেয়াল করছেন? এই দেখেন আমি কিন্তু একটা স্যান্ডেল দেখছি, এটা চলে আসছে, আমি কোন সাইজ দেখছি চলে আসছে, এটা একটা আইডি চলে আসছে, তারপরে এটা হচ্ছে ক্যাটাগরি, আমি কোন ক্যাটাগরি প্রোডাক্ট দেখছি সেটাও কিন্তু এখানে চলে আসছে স্যান্ডেল, তারপরে এটার প্রাইস কত, এখানে ভ্যালু চলে আসছে, এখানে কারেন্সি চলে আসছে, তো এভরিথিং এখানে দেখেন চলে আসতেছে। তো আমার ধারণা আমি বুঝাতে পারছি। তারপর যখন আমি এটা ধরেন বাইনামে ক্লিক করলাম, বাইনামে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে কিন্তু আবার নতুন জিনিস ট্র্যাক হয়েছে, যেমন ইনিশিয়েট চেকআউট, আমি চেকআউট পেজ পর্যন্ত আসছি, এটা সে ট্র্যাক করছে। এখন আমার সকল ইনফরমেশন দিয়ে যখন কিনে ফেলবো তখন পারচেস ট্র্যাক হবে। সো এই যে 4টা স্টেপে সে ট্র্যাক করলো, এগুলো অনুযায়ী সে হচ্ছে আমাদেরকে আলাদা করে, যেমন ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট এবং হচ্ছে পারচেস। সো এখানে ফেসবুক এই ভিউ কন্টেন্ট কারা বেশি করে এদেরকে সে আলাদা করে ফেলছে, কারা বেশি অ্যাড টু কার্ট করে এদেরকে আলাদা করছে, কারা বেশি চেকআউট করে তাদেরকে আলাদা করছে, ইভেন কারা একদম পারচেস পর্যন্ত যায়, লাস্ট স্টেপ পর্যন্ত যায়, এটাও ফেসবুক জানে। তার মানে আপনি যদি ফেসবুকে বলেন যে ফেসবুক তুমি আমাকে ভিউ কন্টেন্ট দাও, মানে আমার ওয়েবসাইটে খালি মানুষ গেলেই হবে, তাইলে আপনাকে এমন মানুষ ফেসবুক দিবে, এবং এটা অলমোস্ট 100% পারফেক্ট হবে যে ফেসবুক 100 জন পাঠাবে, 100 জনই আপনার প্রোডাক্ট দেখে বের হয়ে চলে আসবে, সে কিনবে না। মানে আপনি চাইছেন কি প্রোডাক্ট দেখতে, ও দেখবেই, এ কিনবে না। আপনি চাইছেন যে ফেসবুক তুমি আমাকে ইনিশিয়েট চেকআউট দাও, তাহলে ফেসবুক জাস্ট আপনাকে ইনিশিয়েট চেকআউটই দিবে। আপনি যদি চান পারচেসের অ্যাড রান করতে, তাহলে আপনাকে পারচেস যারা কিনতে পারে এদের সামনেই অ্যাড প্লেস করবে। আমি মানে ব্যাপারটা কতটা স্ট্রং, আপনি কি পয়েন্টটা বুঝতেছেন? ফেসবুক এতটা মানে ডিপ লেভেলে আমাদেরকে ম্যানিপুলেশন করতে পারে। আমি কিনবো কি কিনবো না এটা ফেসবুক আগে থেকে জানে, এবং ওই অনুযায়ী হয়। এখন ফেসবুককে যদি আপনি মানে এই যে আমি ক্লেম করলাম এটা যদি সত্য হয়, আমি এটা প্রুফ দেখাবো লাইভ, আমরা নেক্সট ক্লাসে অ্যাড রান করে দেখাবো। যদি এই ক্লেম সত্য হয় তাইলে আপনি ফেসবুকের কাছে যদি সেল চান, আমরা তো সেল চাই তাই না, সেল চাই, তাইলে আমরা মেসেজের অ্যাড রান করে কেমনে সেল চাইতেছি,
মানে পয়েন্টটা কি ক্লিয়ার? আপনি মেসেজের অ্যাড রান করলে তো ফেসবুক মেসেজ দিবে, অ্যাড অপটিমাইজ করবে মেসেজের জন্য, কারণ সে দেখবে তার ইনভেন্টরিতে কারা বেশি বেশি মেসেজ করে ওদের কাছে অ্যাড প্লেস করবে, কিন্তু যারা কেনে ওদের কাছে প্লেস করবে না। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে না ভাই, বাংলাদেশের মানুষ তো এত বুঝে না, ওই কি ফেসবুকের ওয়েবসাইট থেকে কিনতে পারে? ইয়েস, কিনতে পারে, কারণ অলরেডি দারাজ, তারপরে ইভ্যালি, তারপরে হচ্ছে আপনার ফ্লিপ, আরও যে প্ল্যাটফর্ম আছে এরা শিখায় ফেলছে অলরেডি। দারাজে গিয়ে কি আপনি মেসেজ দিয়ে প্রোডাক্ট কিনেন না, যে অ্যাড টু কার্ট করেন, অ্যাড টু কার্ট করে কিনে ফেলেন। আপনি ফুড পান্ডায় যে প্রোডাক্ট কিনেন ওটা কীভাবে কিনেন? ওটা কি মানে মেসেজ করে কিনেন না, আপনি প্রোডাক্ট দেখতেছেন, অ্যাড টু কার্ট করে অর্ডার করে ফেলতেছেন। তো এই যে আপনি করতেছেন, প্রায় কোটির উপরে মানুষ এইগুলো প্ল্যাটফর্ম থেকে কিনছে। এখন দারাজে তো ডেফিনেটলি পিক্সেল আছে, আপনি যদি দারাজে যান, এই যে দারাজে আমি গেলাম, এখানে দারাজে যখন আমি যাব, দারাজে পিক্সেল কাজ করতেছে না কেন? দাঁড়ান একটা মিনিট, এই যে পিক্সেল, এই দারাজে কিন্তু পিক্সেল কাজ করতেছে, দেখছেন এই যে আমার পিক্সেল কাজ করতেছে। তো দারাজে আমি কোন প্রোডাক্ট দেখছি এটা কিন্তু ফেসবুক জানে। দারাজ থেকে যে এখন পর্যন্ত ধরেন 10, 15, 20 লাখ, 50 লাখ মানুষ কিনছে, এদের সবার ডেটা তো ফেসবুক জানে যে এরা এখান থেকে কিনছে। এখন 1 কোটির মতো ডেটা অলমোস্ট ফেসবুকের কাছে আছে যারা প্রোডাক্ট কিনছে অনলাইন থেকে। এখন এরকম ডেটা যদি ফেসবুক জানে, তার মানে আপনার প্রোডাক্ট ওই লোকের কাছে পাঠালে তো সবচেয়ে বেশি সেল হবে যে ই কমার্স থেকে কিনতে পারে, তাই না? ওর কাছে অলরেডি স্ট্রং ডেটা হয়ে গেছে। এটা 2016-17 সাল পর্যন্ত ঠিক ছিল, এটা এভাবে কাজ করতো না, কিন্তু এখন এটা কাজ করে। তার মানে ফেসবুক এক্স্যাক্টলি জানে যে আপনি মানে কি চাইতেছেন। আপনি যদি চান লিড দেবে, আপনি যদি ভিউ কন্টেন্ট দেবে, মেসেজ দেবে। যদি ভিডিও ভিউজ চান যে আমার এই ভিডিওটা যেন বেশি মানুষ দেখে, লজিক্যালি কি হওয়া উচিত? ভিডিও দেখলে আমার প্রোডাক্ট কিনবে মানুষ, ফিচার বুঝবে, কিনবে, দাম মিললে, কিন্তু কিনবে না, কারণ ফেসবুক জানে কারা দেখা কিনে না, কারা দেখা কিনে। তো এই জিনিসটা আমি জাস্ট একটু ক্লিয়ার করি, এটা নিয়ে আরও বিস্তর আলোচনা করা দরকার আমার মতে, বাট এটা আমি জাস্ট ক্লিয়ার করতেছি। নেক্সট ক্লাসে অ্যাডভান্স করে আমি দেখাবো এই জিনিসটা। সময় অনেক হয়ে যাচ্ছে, জাস্ট আমি 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 শেষ করার চেষ্টা করতেছি। এগুলো আসলে এক একটা টপিক নিয়ে আসলে আলোচনা করা দরকার 4 ঘন্টা 5 ঘন্টা, জাস্ট একটা পার্টিকুলার টপিক নিয়ে, যেখানে আমরা আলোচনা করতেছি মাত্র 30 মিনিট টাইম পাচ্ছি। সো তারপরেও আপনারা অনেকেই বলেন ক্লাস ছোটো করার জন্য। সো যাক, হোয়াটএভার। ওকে, সো এখানে যে জিনিসটা হয়, হাই ইন্টেন্ট, লো ইন্টেন্ট, ফেসবুক এগুলাকে, এই যে পারচেস যে আছে না, এই পারচেসকে সে আবার ব্রেকডাউন করে। মানে পারচেসে সে ছেড়ে দিচ্ছে তা না, যারা কেনে এদেরকে আবার সে ব্রেকডাউন করে। কীভাবে ব্রেকডাউন করে? হাই ইন্টেন্ট অডিয়েন্স, লো ইন্টেন্ট অডিয়েন্স, দুইটাকে সেপারেট করে। এটা কেমনে করে? এটাকে সে বিভিন্নভাবে, আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বুঝাচ্ছি, সে প্রোফাইলের স্কোর বানায় আর কি, যে কার প্রোফাইল স্কোর কত। আমি আপনাকে বোঝানোর জন্য যেটা বানাচ্ছি হচ্ছে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, এভাবে গ্রেডিং করে ফেলে যে কারা কোন গ্রেডে পড়ে। এই গ্রেডিংটা কেমনে করে? এই গ্রেডিংটা করে হচ্ছে এরকম, যেমন ধরেন এ গ্রেড অডিয়েন্স কারা, যারা হচ্ছে আপনার ধরেন মাসে 10টা কিনে, এরকম মানুষ যারা আছে প্রতি মাসে 10টা প্রোডাক্ট কিনে, এমন ক্রেজি পিপল আছে যারা অনলাইন থেকে দেখলেই প্রোডাক্ট কিনে। সো এদেরকে সে এ গ্রেডে রাখছে। যারা বি গ্রেড তারা হচ্ছে মাসে 5টা কিনে, যারা হচ্ছে সি গ্রেড তারা হচ্ছে 2টা কিনে, যারা হচ্ছে ডি গ্রেডে আছে তারা হচ্ছে 1টা কিনে, লাস্ট 3 মাসে 1টা কিনছে, যারা হচ্ছে আপনার ই গ্রেড তারা হয়তো লাস্ট 6 মাসে 1টা কিনছে, যারা এফ গ্রেড যারা হচ্ছে 1 বছর 1টা কিনছে, তারপরে যেগুলো আছে হচ্ছে জীবনে কিনে নাই। সো এরকম করে সে আলাদা আলাদা ব্রেকডাউন করে। এখন এই যেটা আলাদা আলাদা করে ব্রেকডাউনটা করতেছে, এখন আমি যদি একটা আইডিয়া দিই, ফর এক্সাম্পল ধরেন কোর্সের ব্যাপার দিয়ে, কোর্স দিয়ে আইডিয়া দিব না, কোর্স না, আমি আপনাকে কী দিয়ে আইডিয়া দিব, বিউটি প্রোডাক্ট দিয়ে আইডিয়া দিই। ফর এক্সাম্পল বিউটি প্রোডাক্ট দিয়ে আইডিয়া দিই। ধরেন বিউটি প্রোডাক্ট বাংলাদেশে ধরেন আপনার এরকম পারচেস করা অডিয়েন্স আছে 10 লাখ মানুষ অনলাইন থেকে বিউটি প্রোডাক্ট কিনছে। এখন এর মধ্যে কিছু মানুষ আছে যারা প্রতি মাসে কিনে, এদের আসলে বিউটি মানে যেমন আমি যদি বলি কিছু মডেল আছে বা যারা নিজেকে একটু করতে চায়, যাদের ফাইন্যান্সিয়াল সমস্যা নাই, গুলশান বনানি থাকে, তাদের তো টাকা পয়সার অভাব নাই, তারা প্রোডাক্ট দেখলেই কিনে। মানুষ থাকে না যে এমনি কিনে, মানে তার দরকার নাই প্রোডাক্ট, এমনি কিনে। এমনও মানুষ আছে কিন্তু হুদাই কিনে, তার জীবনও পড়বে না, এটা এমনি দেখতেছে ভালো লাগছে কিনে ফেলতেছে। সো এরকম পিপল এ গ্রেড এসে রাখছে। ধরেন এরকম পিপল আছে কত? 10 লাখের মধ্যে এরকম পিপল আছে ধরেন 10,000, ফর এক্সাম্পল 10,000 মানুষ আছে। বি গ্রেডে আছে ধরেন 50,000, তারপর সি গ্রেডে আছে ধরেন আরও ধরেন 2 লাখ মানুষ আছে সি গ্রেড। ডি গ্রেডে আছে কত? ধরেন আরও 3 লাখ আছে। ই গ্রেডে আছে বাকি ধরেন মিলাইশিলায় আছে আর কি, এরকম। তো এইভাবে যদি হয় ব্যাপারটা, তাইলে আপনি সিপিএমটা কীভাবে ক্যালকুলেট হয়, মানে ব্যাপারটা বুঝেন। ফেসবুক এগুলা কেন করছে? ফেসবুক এগুলা করছে তার টাকা যেন সে বুঝে পায়, প্লাস আপনাকে যেন সে সেল দিতে পারে। মানে ফেসবুকের কন্ডিশন খুব সিম্পল, আপনি যদি ফেসবুকের কাছে সেল চান তাহলে আপনাকে সেলই সে দিবে, আবার এই সেলটা পাইতে গিয়ে তার ন্যায্য টাকা তাকে বুঝিয়ে দিতে হবে। আপনি এমন আনফেয়ার খেলা আপনাকে খেলতে দিবে না যে আপনি সাপোজ 10 লাখ টাকা লাভ করে ফেলছেন, আপনি ফেসবুকে টাকা দিচ্ছেন মাত্র 10,000 টাকা, এইটা ফেসবুক মানবে না। ফেসবুকের কথা খুব সিম্পল, তুমি যদি 10 লাখ টাকা আর্ন করো তাহলে আমাকে তুমি 5 লাখ টাকা দিবা, তুমি আমার 5 লাখ, তুমি 5 লাখ নিবা। এটা হচ্ছে ফেসবুকের কন্ডিশন। তুমি আমার প্ল্যাটফর্ম ব্যবহার করে তুমি ব্যবসা করতেছো, তুমি আমাকে 5 লাখ দিবা। তো এইটা করার জন্য তাদের ইঞ্জিনিয়াররা, তাদের এরকম সাইকোলজিস্ট যারা আছে, এরা মিলে চিন্তা ভাবনা করে, আমার আপনার সাইকোলজি চিন্তা করে তারা এরকম মডেল বানাইছে। এটা বানাইছে তার নিজের লাভ, এটা আমাদের লাভ না, ওর লাভে বানাইছে।
ওকে, সো এখানে যে কনসেপ্ট আমি বুঝাইতেছি যে 10,000 মানুষ যারা কেনাকাটা করে রেগুলার প্রোডাক্ট দেখলেই কিনে। এখন ধরেন আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করছেন, ফর এক্সাম্পল একটা প্রোডাক্ট আনছেন খুব ভালো মানের। এখন এই প্রোডাক্টটা যদি আপনি 10,000 পিপুলের কাছে, এ গ্রেড পিপুলের কাছে অ্যাড প্লেস করে দেন, তাহলে কত টাকা খরচ হবে? ধরেন এই 10,000 মানুষ যদি 10টা করে কিনে, তার মানে এরা প্রোডাক্ট দেখলেই অলমোস্ট কিনে, চান্স অনেক বেশি। তো এদের কাছে যদি আপনি ভালো প্রোডাক্ট প্লেস করেন, যে প্রোডাক্টে ধরেন আপনার 200 টাকা করে ধরেন 1,000 টাকা আপনি সেল করবেন, সেম আপনার মার্জিন ওখানে ধরেন 500 টাকার মতো মার্জিন থাকবে, ফর এক্সাম্পল ওই উদাহরণটাই বুঝাচ্ছি, 500 টাকা মার্জিন থাকবে। এখন 1,000 মানুষকে অ্যাড দেখাইতে ফেসবুক কস্টিং নেয় $1, মানে সিপিএম রেট হচ্ছে $1। তার মানে 10,000 মানুষকে অ্যাড দেখাইতে আমার কত খরচ হবে? $10। $10 মানে হচ্ছে টাকায় যদি নিয়ে আসেন সর্বোচ্চ টাকা হচ্ছে 2,000 টাকা, মানে ম্যাক্সিমাম যদি খরচ হয় 2,000 টাকা আমার খরচ হবে, বা 1,000 টাকা আমার খরচ হবে, যেটাই আপনি ধরেন সমস্যা নেই। ধরেন 1,000 টাকা আমার খরচ হবে। এখন 1,000 টাকা বা 2,000 টাকা আপনি খরচ করলেন, খরচ করার পরে 10,000-এর মধ্যে তো 1,000 মানুষ প্রোডাক্ট কিনা ফেলবে। যদি 1,000 মানুষ প্রোডাক্ট কিনা ফেলে, আপনি বুঝতেছেন ঘটনাটা কি ঘটবে? মানে 10,000 মানুষ, এর তো হট অডিয়েন্স, দেখলেই কিনে। তো যদি এখান থেকে মানুষ কিনা ফেলে, মানে আমি যে রেশিওটা বলতেছি, 10,000-এর মধ্যে যদি 1,000 মানুষ কিনে, আপনি 2,000 টাকা খরচ করে 1,000 আইটেম সেল করতেছেন, তার মানে পার আইটেম সেল করতে 2 টাকা করে খরচ হইতেছে। এটা কি ফেসবুক মানবে? জীবনে সম্ভব? আপনি যে প্রোডাক্টটা লাভ করতেছেন 500 টাকা, ফেসবুকে আপনি দিবেন 2 টাকা, এটা তো ফেসবুক জীবনে মানবে না, ইম্পসিবল। এই জন্য ফেসবুক কখনোই আপনাকে এক গ্রেড অডিয়েন্সের কাছে অ্যাড প্লেস করতেই দিবে না, সে এটাকে একটা মিশ্রণ বানায়। মিশ্রণটা কেমনে হয়? এ গ্রেড মানে সে ধরেন আপনি ধরেন লেটসে আপনি অ্যাড রান করছেন হচ্ছে $10, আপনি ফেসবুকে পার ডে $10 খরচ করবেন বলছেন। $10 কতজনের কাছে অ্যাড প্লেস করা যাবে? 10,000 মানুষের কাছে অ্যাড প্লেস করা যাবে। তো পিপল আছে কত বাংলাদেশে? পিপল মানে আপনি যে টার্গেটিং দিচ্ছেন, এই টার্গেটিং পিপল আছে কত? ধরেন 10 লাখ আছে। তো 10 লাখ মানুষের কাছে তো সে অ্যাড প্লেস করতেছেন আপনারটা। ফেসবুক যে কাজটা করবে এখানে একটা মিশ্রণ বানাবে। মিশ্রণ বানায়া সে প্রথমত 1,000 মানুষের ধরনের একটা মিশ্রণ বানাবে, 1,000 মানুষ নিয়ে একটা ইনভেন্টরি বানাবে। ওই ইনভেন্টরিটা যখন বানাবে তখন হয়তো এ গ্রেডের একজনকে দিবে বা দিবেই না, বি গ্রেড থেকে 2-3 জনকে দিবে, তারপর হচ্ছে সি গ্রেড থেকে কিছু দিবে, ডি গ্রেড থেকে কিছু দিবে, এফ গ্রেড থেকে দিয়ে দিবে 990 জন, দিয়ে সে একটা মিশ্রণ মানে অ্যাড প্লেস করবে। অ্যাড প্লেস করে দেখবে যে এখান থেকে কয়টা সেল হওয়ার কথা। ওর যে ক্যালকুলেশন ও যেমনে করছে ওই অনুযায়ী আপনার $2 খরচ করেই 1,000 টাকা সেল আনতে হবে। মানে পয়েন্টটা কি বুঝছেন? মানে ও ওই ওয়েতেই মিশ্রণটা বানাবে। আবার যদি মিশ্রণ খারাপ হয়ে যায় সামহাও, ও যেটা বানাইছে ধরেন এটা কোনো কারণে কাজ করতেছে না, তখন কাজ না করলে সে সিগন্যালটা পাবে কেমনে? যদি ওয়েবসাইটে মানে পিক্সেল যদি তার ডাটা না দেয়, ওই সিসি ক্যামেরা যদি ডাটা না দেয় যে তোমার ওয়েবসাইটে কিনতেছে বা কিনতেছে না, এই ডাটা না দিলে সে কিন্তু মিশ্রণ চেঞ্জ করবে না, সে কিন্তু জাস্ট ব্লাইন্ডলি অ্যাড প্লেস করে যাবে। সো ব্লাইন্ডলি যদি অ্যাড প্লেস করা যায় তাহলে কিন্তু আপনার অ্যাড অপটিমাইজেশন হবে না, আলটিমেটলি আপনি সেল পাবেন না। আর যদি আপনি ওয়েবসাইট দিয়ে অ্যাড রান করেন তাইলে এই সমস্যাটা আপনার হবে না। কেন? কারণ ফেসবুক তো এতটা নিমুখ হারামো না যে আপনাকে লসে নিয়ে যাবে, লসে নিলে আপনি চলে যাবেন, এটা জানে ফেসবুক। তো এই জন্য ফেসবুক কি করবে, যখন দেখবে যে না আপনার স্পেন্ড করে ফেলছে 200 টাকা, এখনও সেল পান নাই, তখনই সে কী করবে, পরের বার যখন আবার ইনভেন্টরিটা প্রিপেয়ার করবে তখন এক গ্রেড থেকে অডিয়েন্স বেশি একটা বেশি দিয়ে দিবে, দিয়ে আপনার সেলটা এনশিওর করাই দিবে। মানে আপনি যাতে আপনার যে ওই যে মানে এভারেজ ROI এটা যেন মিট হয়, এটা এসে এনশিওর করাবে। এখন এই জায়গাটা আরও কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এটা জাস্ট এমনি বলতেছি এমনি হয়ে যায় তা না, এদের অনেকগুলো ডেটা পয়েন্ট থেকে এটা কাজ করে। যেমন ধরেন আপনার পিক্সেলের ডেটা কেমন আছে এটা দিয়েও সে জাজ করে। মানে এর আগে ধরেন আপনার পিক্সেলে যে মানে পিক্সেল বলতে যেটা দিয়ে ট্র্যাক করেন, এই পিক্সেলে ও জানে, পিক্সেল হচ্ছে ব্রেন, মানে অ্যাডের ব্রেন। আমাদের ব্রেন যেমন আমরা সব কিছু বুঝতে পারি, সেম ফেসবুক অ্যাডের ব্রেন হচ্ছে পিক্সেল। পিক্সেল জাজ করতে পারে যে কোন টাইপের অডিয়েন্স, কোন টাইপের ইনভেন্টরি আমি যদি বানাই তাহলে সবচেয়ে বেশি কনভার্ট হবে, এটা পিক্সেল জানে। যদি পিক্সেলের ডেটা থাকে তাহলে আপনি অ্যাডভান্টেজ পাবেন। আপনার এখানে দেখা যাবে যে উপরে ভালো গ্রেডের অডিয়েন্স বেশি পড়বে, আপনার অ্যাড প্রপার অপটিমাইজ হবে, আপনার কস্ট পার রেজাল্ট কমে আসবে। আপনার অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে অলরেডি, ওই অ্যাড ম্যানেজার যদি পুরাতন হয়, এখানে অনেক ডেটা থাকে, তাহলে ফেসবুক আইডেন্টিফাই করতে পারবে প্রিভিয়াস সিগন্যাল দেখে যে আসলে কাদের কাছে অ্যাড প্লেস করা উচিত, এটা ফেসবুক মানে ধরতে পারবে। ইভেন ইউজার ধরেও এটা করে যে কোন ইউজার অ্যাড রান করতেছে, এটা ধরেও করে। কারণ ফেসবুক অলওয়েজ দেখেন, আমরা তেলের মাথায় তেল দিয়ে, এটা হচ্ছে দুনিয়ার সিস্টেম। মানে মানে এটা সাধারণ ইউজারের জন্য যে পলিসি, ফেসবুকে ভিআইপি ইউজারের জন্য সেম পলিসি না। মানে আমি জাস্ট সিম্পলি বলি, এমনও কপিরাইট আইটেম আছে, যখন আমি প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কাজ করতাম, এমনও কপিরাইট আইটেম আছে আমি অ্যাড রান করতেছি, আমার অ্যাড ফেসবুক পাবলিশ করতেছে না, অথবা ভিয়েতনামের এমনও পিপল আছে $20,000-30,000 অ্যাড রান করতেছে, ওদের অ্যাড ধোঁয়ায় চলতেছে, কপিরাইট আইটেম সেম জিনিস। এখন ফেসবুক ওটা দেখেও না দেখার ভান ধরে, কারণ ওটা দেখে লাভ নাই, তো ওটা না দেখলেও সমস্যা নাই তার, ফেসবুক ওটা ও টাকা পাইতেছে ওটা করবে। সেম জিনিস ধরেন আমি একটা অকারেন্স করলে আমাকে কালকে পুলিশে ধরে নিয়ে যাবে, কিন্তু যদি একটা হাই প্রোফাইল কোনো পার্সন যদি অকারেন্স করে, ওইটা পুলিশ দেখেও না দেখার ভান ধরবে। এটা হচ্ছে দুনিয়ার সিস্টেম, ফেসবুক তাই করে। তো মানুষ তেলের মাথায় তেল দেয়, এই হচ্ছে কনসেপ্ট। ফেসবুক এটাই করে, ফেসবুক এটা বাইরে না, ফেসবুক অন্য প্ল্যাটফর্মও তাই করে। তো ওই কনসেপ্ট অনুযায়ী এই এত প্যারামিটারের উপর ডিপেন্ড করে আপনার অ্যাড কার কাছে প্লেস হবে, কার কাছে প্লেস হবে না। আমার ধারণা আমি এই পুরা কনসেপ্টটা বুঝতে পারছি যে এই জিনিসটা কীভাবে কাজ করে, আপনি এখান থেকে কীভাবে বেনিফিট হইতে পারবেন। সো আমার ধারণা আমি
আইডিয়া দিতে পারছি। সো সামারিটা নিই, একদম লাস্ট সামারি, যে আমরা এখন তাহলে কী করা উচিত। আমাদের করা উচিত হচ্ছে খুব সিম্পল, আমাদের ওয়েবসাইটের থ্রুতে অ্যাড রান করতে হবে। কেন ওয়েবসাইটে অ্যাড রান করলে আসলেই সমস্যা, এটা হচ্ছে একে তো ওয়েবসাইট মানে এক নম্বর হচ্ছে ওয়েবসাইট বানানো একটা কস্টিং আছে, ওই ওয়েবসাইটের জন্য হোস্টিং বিল আছে, এই ওয়েবসাইট মেনটেনেন্স আছে, তারপরে আবার ওয়েবসাইট থেকে মানুষ কিনতে যে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে তাও না, মানে কাস্টমার জার্নি সমস্যা, এটা লালন পালন করা ঝামেলা, অনেক কিছু আছে। স্টিল ফেসবুক এটাকে পছন্দ করে। সো যেহেতু মার্কেটিং প্ল্যাটফর্ম এটাকে পছন্দ করে, ও রিকমেন্ড করতেছে, তার মানে আমার আপনার হাত এখানে বাধা। সো আমার এখানে যেতেই হবে, আর কোনো অপশন নাই। ইন্টারন্যাশনালি যারা ব্যবসা করে এরা কেউ সেন্ড মেসেজ দিয়ে প্রোডাক্ট সেল করে না, কেউ সেল করে না। আমেরিকায় 40 থেকে 50 লাখ জাস্ট হচ্ছে আপনার শপিফাই স্টোর আছে, তারপর অন্যান্য তো আছেই। এই যে এরা যে প্রোডাক্ট সেল করে, এরা প্রত্যেকেই ওয়েবসাইটের থ্রুতে অর্ডার নেয়। কেন নেয়? এই যে এই সমস্যার কারণে নেয়। আমি এই জিনিস 2023 সালে পাবলিকলি সবার সামনে আমি বলছি, এটা নিয়ে কেউ আগে কথা বলে না, সব সেন্ড মেসেজ দিয়ে অ্যাড রান করে। ইয়েস, সেন্ড মেসেজ দিয়েও অ্যাড রান করা উচিত, ওটা দিয়েও রান করা উচিত। ডিপেন্ড অন প্রোডাক্ট। আপনার প্রোডাক্ট যদি ওই ক্যাটাগরির হয় তাহলে আপনি এটা করেন, সমস্যা নাই তো। ডিপেন্ড করবে যে আপনার প্রোডাক্টের কী অবস্থা। কিন্তু আপনি ঢালাওভাবে সেন্ড মেসেজ অ্যাড রান করে যাবেন, আপনি এখানে সেল পাবেন, নো, এটা পাবেন না, সম্ভব না। আপনাকে এই ওয়েতে কাজ করতে হবে, রাইট অ্যাকশন, রাইট মানে ইনস্ট্রাকশন ফেসবুককে দিতে হবে। আর এটা দিতে হলে আপনাকে ওয়েবসাইট লাগবে, আদারওয়াইজ আপনি দিতে পারবেন না। এই যে এখন যে ব্যাপারটা বললাম, এটা পুরোটা থিওরি। কালকের ক্লাসে, নেক্সট ক্লাসে, কালকে রাত 9টা যে ক্লাস হবে, ওই ক্লাসে আমি নিজে এই জিনিসটা করব। আমি ফেসবুকে যতগুলা মানে অবজেক্টিভ আছে সবগুলো অবজেক্টিভে অ্যাড রান করবো। অ্যাড রান করে আমি আপনাদেরকে দেখাবো কোন অবজেক্টিভের কী টাইপের রেজাল্ট আসে। আপনারা দেখে অবাক হবেন, আমি যা বলছি এক্স্যাক্টলি সেম জিনিস হবে। আমি তো থিওরি বললাম, এখন দেখবেন ফেসবুক কাজ করে এক্স্যাক্টলি সেম মেথডে। সো যাতে করে আপনাদের নিজেদের ডলার খরচ করে অবজেক্টিভ টেস্ট না করা লাগে। ধরেন $200 যদি আমার খরচ হয়, এখানে যারা দেখতেছেন আপনাদের জন্য $200 খরচ না হয়, আপনাদের জন্য কিউমিনেটিভটা সেভ হয়। তো এই জন্য আমি অ্যাড রান করে দেখাবো, আপনারা জাস্ট কোন অবজেক্টিভে অ্যাড রান করলে সেল আসবে, কোনটাতে আসবে না, এটা আপনারা কালকেই দেখতে পারবেন। তো এই ছিল মোটামুটি সামারি। আমার ধারণা ক্লাস কি লম্বা করে ফেললাম নাকি? ক্লাস তো মনে লম্বাই করে ফেলছি। এই ছিল সামারি। কালকে ক্লাসে আপনারা চলে আসেন, কালকে আমরা আলোচনা করব। আরেকটা বিষয় হচ্ছে, আজকে অফিসে অনেকেই চলে আসছে যে সার্ভিস নিতে চাই এজেন্সি থেকে। এখন প্লিজ ভাই আপনারা একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন, আমাদের হটলাইনে কল দিন, আমাদের হটলাইনে কল দিয়ে তারপর আপনি আসেন। আমাদের যে ফেসবুক পেজ আছে স্টেপ আপ, ওখানে গেলে আপনি পাবেন। আর আমাকে অনেকেই মেসেজ করতেছেন সার্ভিস নেওয়ার জন্য, এটাও একটু ডিফিকাল্ট, কারণ মানে প্রচুর মানুষ মেসেজ করে। এখানে আপনার বিভিন্ন টাইপের মেসেজ আসে, যেমন আমি বিভিন্ন টাইপের মেসেজ আসে, যেমন ধরেন আমি যদি একটু বুঝাই, এখানে কেউ মেসেজ করে হচ্ছে আপনার হ্যাঁ, কেউ মেসেজ করে এখানে, একটা মিনিট আমি একটু দেখাই আপনাদেরকে। ওকে, সো কেউ মেসেজ করে হচ্ছে আপনার দেখা যায় যে মেসেজ করে বলতেছে যে বুট ক্যাম্পের ক্লাস কখন হবে, এই সেই রেকর্ড ভিডিও, এগুলা মানে হাজার মেসেজ। তার মধ্যে আপনি সার্ভিসের জন্য নক দিয়েছেন, আপনাকে হয়তো পাওয়াটা টাফ, এতে আপনার এক্সপিরিয়েন্সও খারাপ হবে। তো এই জন্য আমি যেটা মনে করি, আপনি যেটা করবেন, আমাদের এই যে এই লিঙ্কটা আমরা দিয়ে দিব, এই মানে এটার কমেন্টে দিয়ে দিব, এই সেকশনে কমেন্টে আমরা দিয়ে দিব লিঙ্কটা, প্লাস এই যে হটলাইন নাম্বারটাও দিয়ে দিব, আর বিস্তারিত যা আছে আমরা দিয়ে দিব। এগুলাতে প্লিজ আপনারা একটু নক করবেন, নক করে কথা বলে আপনি আসবেন, অথবা এই যে ফর্মটা আছে না, এই ফর্মটা পূরণ করবেন। আপনার নাম, ইমেল, ফোন নাম্বার, আপনার বিজনেস যদি থাকে সেটার নাম, এবং কী সার্ভিস আপনি নিতে চান ডিটেল এক্সপ্লেন করে সাবমিট দিবেন। সাবমিট দিলে আমাদের এখান থেকে একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে, তারপর আপনি কথা বলে আসেন। আর প্লিজ এখানে শুধুমাত্র সার্ভিস নিয়ে এখানে নক দিন, অন্য কোনো পারপাসে না। তো এটা দিয়ে নক দিয়ে আপনি অফিসে আসেন। আমাদের অফিস হচ্ছে উত্তরা 16 নম্বর সেক্টর, মেট্রো স্টেশন যেটা আছে লাস্ট উত্তরা উত্তর, সেখান থেকে একদম 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো আপনি এখানে এসে আপনি চাইলে আমাদের সাথে কথা বলে সার্ভিসগুলো নিতে পারবেন। বাট অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যদি চলে আসেন তাহলে এটা খুবই ডিফিকাল্ট। প্লিজ অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আসেন না। ভিডিও দেখে অনেকেই চলে আসে, এটা প্লিজ করেন না। আপনার সাথে যদি এক্সপিরিয়েন্স খারাপ হয়, আপনি আসছেন, আপনাকে যদি সময় না দিতে পারে, তখন এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সো এটার প্রফেশনালিজম মেনটেন করা উচিত সব ক্ষেত্রেই, তাহলে আমরা আপনাকে বেটার টেক কেয়ার করতে পারবো, প্লাস আপনাকে আমরা প্রপার সার্ভিসটা দিতে পারবো। আপনি অনেক কষ্ট করে আসবেন, দূর থেকে আসবেন, আপনাকে আমি রেসপেক্ট করি। আর এই যে এখানে আমি যে ফোন নাম্বারটা আছে, এই ফোন নাম্বারটাতে আপনি কল দিয়ে চাইলে কথা বলতে পারবেন। অফিস টাইমে ডেফিনেটলি, অফিস আওয়ারে বাইরে ফোন দিলে তো হবে না, এমপ্লয়িজের তো একটা লাইফ আছে, জীবন আছে। সো অফিস টাইমে কল দিবেন। আর আদারওয়াইজ আপনি এই ফর্মটা পূরণ করে রাখবেন, আপনাকে অফিস টাইমে কল দিবে। কল দিয়ে কথা বলে আপনার নিডটা আমরা বুঝবো, বুঝে আমরা সলিউশন দিব। আমাদের সলিউশন খুবই সিম্পল। আপনার যদি
মানে বাজেট থাকে, আপনি যদি ব্যবসা করতে চান, তাইলে আপনার জন্য আমরা ডেফিনেটলি সবচেয়ে বেস্ট সলিউশনটা দিতে পারবো। আপনার কাজ হবে শুধুমাত্র প্রোডাক্ট সোর্সিং করা এবং এটা কল দিয়ে ডেলিভার করা, আর বাকি কাজ আমাদের। কোন প্রোডাক্ট বেচবেন এটা আমরা ডিসাইড করে দিব, ক্যাশ ফ্লো আমরা প্রিপেয়ার করে দিব, এটার কন্টেন্ট প্ল্যানিং আমরা করে দিব, এটার সেল কিভাবে কোন মাসে কতটুকু যাবে, বিজনেসের গ্রোথ কীভাবে হবে, এটাকে প্রফিটে কীভাবে নেবে, এটা আমরা করবো ভাই। আমরা শত শত বিজনেস রেগুলারলি এটা টেক কেয়ার করতেছি। সো ডেফিনেটলি আমরা অন্য যে কোনো এজেন্সি থেকে আমরা বেটার পারফর্ম করতে পারবো। আর আমার ধারণা আমি বুঝতে পারছি, আমার স্ট্রং একটা টিম আছে, আমরা অনেক লম্বা সময় যাবত কাজ করতেছি, ইনশাল্লাহ অনেক ভালো একটা সার্ভিস দিতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। যদি আপনি মনে করেন যে না আপনার সার্ভিস দরকার, ডেফিনেটলি স্টেপ আপের সাথে কানেক্ট হতে পারেন। আমি মনে করি যে অন্য কোনো এজেন্সি থেকে সার্ভিস নেওয়ার আগে আপনি চাইলে একবার স্টেপ আপ ঘুরেও যেতে পারেন, যে একটু দেখে আসি কথা বলে যে কি বলে, এটা দেখলেও আপনি বুঝবেন। তবে আমার এখানে আসার আগে আপনি আর দুটো এজেন্সি ঘুরে আসেন, তাইলে আপনার জন্য প্রপার এক্সপিরিয়েন্সটা হবে। দুটো এজেন্সিতে কাজ দিয়েন না, যান যে একটু কথা বলেন, কথা বলে আপনি আমার সাথে কথা বলেন, কথা বলে দুই জায়গায় কথা বলে আপনি ডিসাইড করেন কোথায় করা উচিত। ওই জাস্ট অপশনটা আপনার নেওয়া উচিত, কারণ আপনি ভালো অপশন ছাড়া বাজে জায়গায় গিয়ে আপনি মানে আপনার এক্সপিরিয়েন্স খারাপ করবেন, তাহলে তো হবে না। আমাদের মাশাআল্লাহ এজেন্সির এক্সপিরিয়েন্স খুবই খুবই ভালো। আমি তো বললাম যে এই যে মার্কেটার, এদেরকে আমার নিজের হাতে গড়ে তুলছি আমি। এই 2-3 বছর সময় আমি এদেরকে আমার স্টুডেন্ট থেকে অনেকে আমি এখানে নিয়ে আসছি, এবং এরা হাজার হাজার বিজনেস দেখে দেখে এদের হাত পাকা হয়েছে অলরেডি। সো আপনি যে জিনিসটাতে হয়তো কাঁচা, আপনি যে জায়গায় স্ট্রাগল করতেছেন, আমরা হয়তো এটা রেগুলার বেসিসে করি, ডাল ভাত পদ্ধতিতে আমরা রেগুলার বেসিসে করি। আবার ধরেন আপনি নিজে নিজে যে অ্যাড রান করতেছেন, এটা ঠিক আছে আপনি করতে পারেন, কিন্তু প্রবলেমটা হয় কি, নিজে যখন অ্যাড রান করতেছেন তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে পার্ট, সেটা হইতেছে কোনো কিছু চেঞ্জ আসলে আপনি জানেন না। আপনার যদি ধরেন একটা নতুন একটা এক্সপেরিমেন্ট করা লাগবে, আপনি $500 আপনার নিজের ওন বিজনেসে এক্সপেরিমেন্ট করে শিখতে হয়, বাট আমাদের এখানে R&D কস্টটা আপনার উপর যাবে না। যদি 200-300 ক্লায়েন্ট সবার উপর এটা স্প্লিট হয়ে যাবে, তখন হয়তো R&D কস্ট যাবে $1 বা $50, যেখানে আপনার খরচ হয়তো 40,000 টাকা, আমাদের খরচ হবে হয়তো 100 টাকা। সো এই R&D কস্ট কমবে। আমরা এক্স্যাক্টলি জানি কোন মেথড কাজ করে, কোনটা কাজ করে না। রেগুলার বেসিসে অনেক মেথড কাজ করে, এটা কাজ করে না। যেটা কাজ করে না ওটা কিন্তু আমরা বাকি বিজনেসে ইমপ্লিমেন্ট করি না, ওখানে আমরা যেটা শিখি ওইটাই আমরা অ্যাপ্লাই করি। সো এতে যেটা হয়, এটা ডিস্ট্রিবিউট হয়ে, মানে এটা স্প্লিট হয়ে যায়। এটা স্প্লিট হয়ে গেলে আপনার কস্টিং কমে আসে, আপনার রেজাল্ট ভালো হয়। এখানে আর কোনো হিডেন সিক্রেট নাই। আমাদের এখানে আসার পরে যে একদম নতুন বিজনেস কখনো ব্যবসা করে নাই, তাদের ব্যবসা থেকে আমরা অনেক ভালো সেল করতেছি, 10 লাখ 12 লাখ 15 লাখ আরও বেশি সেল করতেছি। এটা হয় কেন? এটা মানে আপনি নতুন, আপনি ব্যবসাতে নতুন, আমি তো আর নতুন না, আমার টিম তো আর নতুন না। সো আমরা আমাদের পুরানো এক্সপিরিয়েন্স এখানে দিয়েছি। ব্যাপারটা বুঝছেন, যে নতুন ব্যবসায়ী ওই কিন্তু ধরাটা খায়, কিন্তু যে অলরেডি সফল, একবার ধরেন ব্যবসা ফ্রেমওয়ার্ক সে শিখে গেছে, যার একটা সাকসেসফুল ব্যবসা আছে, ও যদি আরও নতুন ব্যবসা শুরু করে, ওটা উইন হওয়ার চান্স থাকে 90%, ফেল 10%। বাট যে নতুন, তার ক্ষেত্রে উল্টা, সে 10% চান্স থেকে উইন হওয়ার, 90% থেকে ফেল হওয়ার, কারণ সে অনেক ভুল করবে আর ওই লোক ভুল করে শিখে গেছে। 100টা সিদ্ধান্ত নিতে হবে, তার মধ্যে আমি 99টা সিদ্ধান্তে আমার হয়তো ঠিক হবে, একটা ভুল হবে, আর আপনার উল্টা হবে। আপনার হয়তো 20টা হবে ঠিক, 80টা ভুল হবে। এই 80টা ভুলের জন্য বিজনেস ফেল হবে, আপনি দোষ দিবেন, ধর বাংলাদেশের ব্যবসা হয় না। বাট আলটিমেটলি এটা স্কিলের জন্য হয় নাই, হয়তো আপনার নিজে শিখতে হবে, আদারওয়াইজ কোনো এজেন্সি হেল্প নিতে হবে। আর বিজনেসকে আলটিমেট স্কেল করতে গেলে আপনি সারাদিন এই অ্যাড রান করবেন, এটা তো আর হইতে পারে না। এটা শিখতে হবে আপনি ফাঁকিবাজি ধরার জন্য। আমি তো আর আমার অ্যাড রান করি না, আমার অ্যাড কে রান করে? আমার টিম করে। আমার তো অ্যাড রান করে কি এখন টাইম? আপনার কি মনে হয় যারা বড় বড় ব্যবসা করে ওরা কি বসে বসে অ্যাড রান করে? ধরেন যারা বড় বড় ফাউন্ডার আছে, এরা কি মার্কেটিংয়ে নিজের ক্যাম্পেইন নিজে রান করে? নো, শুরুর দিকে করে, একদম ডে ওয়ানে করে হয়তো। বাট এইটা সবচেয়ে বেটার হচ্ছে, আপনি যত হাই লেভেল কাজ করবেন, আপনি তো টপে আছেন না, আপনার কাজ হবে আরও হাই লেভেল কাজগুলো করা। আপনার কাজ হচ্ছে সাপ্লায়ারের সাথে মিটিং করা, আপনার কাজ হচ্ছে মানে কুরিয়ারের সাথে মিটিং করা, আপনার কাজ হচ্ছে বেটার প্রোডাক্ট কেমনে মেক করা যায় সেটা নিয়ে চিন্তা করা। এই মার্কেটিংয়ের রেসপন্সিবিলিটি আপনি আমাদেরকে দিয়ে দেন, আমরা এটা করে দিব। এবং আমাদের এখানে কস্টিং খুবই ট্রান্সপারেন্ট থাকে, 100% ট্রান্সপারেন্ট। আমি যেটা বললাম যে এখানে যে জিনিসটা ঘটে, আপনি এখানে ডলারের বিজনেস আমরা করি না ভাই। আপনার নিজের কার্ড আমরা বানাই দিব, আপনি নিজের কার্ড থাকলে ফাইন, নাহলে আমরা কেমনে বানাই তো এটা আমরা দেখাই দিব। আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান হবে, সব আপনার অ্যাসেট, এভরিথিং আপনার। এখানে কোনো 2 নাম্বারই থাকে না, আপনার এখান থেকে অ্যাড রান হবে, আপনি এনি টাইম চলে যেতে পারেন আমাদের থেকে, কোনো সমস্যা নাই। যাতে আপনার বিজনেসের কোনো হ্যাম্পার না হয়, যা অ্যাসেট বিল্ড হবে, আপনার পিক্সেল, এগুলো সব ডেটা আপনার কাছে থাকবে। তো এগুলো সব আপনাকে আমরা দিই, এটা ডে ওয়ানে আমরা নিজেরাই বুঝাই দিই। কারণ আমি তো চাইবে আপনি সারা জীবন আমার সাথে থাকেন, কারণ আমি মানে এই ব্যাপারটা হচ্ছে, আপনি নিজে একটা টিম বানাইতে 2 লাখ টাকা লাগবে, মানে সবগুলা এক্সপার্টিস নিলে। আমার এখানে আপনি হয়তো 30,000 টাকা পার মান্থ দিয়ে পেয়ে যাবেন। মানে আমাদের এখানে স্টার্টিংটা 30,000 থেকে হয় পার মান্থ, তারপরে এটা ডিপেন্ড করে, যখন সেল অনেক বাড়ে তখন 50,000 হয়, 1 লাখও হয়। আবার এমনও হয় রেভিনিউ শেয়ারিং হয়, লাইক হচ্ছে প্রতিটা সেলসে বা সাকসেসফুল ডেলিভারির এগেনস্টে আমরা 5% 7% এরকম চার্জ করি, ডিপেন্ড করে। সো এই পুরা জিনিসটাতে আমরা আপনাকে গাইড করতে পারবো। অ্যান্ড
অবশ্যই আমি 30,000 টাকা মাসে আপনার থেকে নিলে আপনার মেক আরও বেশি হবে, আপনার আরও বেশি মেক হবে, এই জন্যই আপনি আমাকে 30,000 দিবেন, তাই না? এমন না যে আপনি সেল হবে না, মানে আপনি আপনি এইটুকু আটলি বোঝা উচিত আমাদের ক্লাস দেখলে বা আমাকে যদি আগে চিনেন, এটা বোঝা উচিত যে আমি কি ক্যাপাবল কিনা, আমার টিম কি ক্যাপাবল কিনা, এটা আপনার বোঝা উচিত। সো আমার ধারণা আমি বুঝাতে পারছি। আমরা এই যে লিঙ্কটা এটা দিয়ে দিব কমেন্টে, ওখান থেকে আপনারা দেখে নিয়ে নিন। নেক্সট ক্লাস থেকে এই লিঙ্কগুলো থাকবে কমেন্টে, আর আমি স্টেপ আপের ওয়েবসাইটে গেলেও আপনি এটা পাবেন, ওখান থেকে আপনারা এটা নিয়ে নিন। হ্যাঁ, আমি জাস্ট হচ্ছে একটা মিনিট লাইভে এটা দিয়েই দিই, আমি জাস্ট এখানে লাইভে এটা দিয়ে দিচ্ছি। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারাও ওখান থেকে আশা করি পেয়ে যাবেন। সো আল্লাহ হাফেজ, আমরা এইখানেই রাখি, এই ভিডিওটা লম্বা করবো না, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কালকে রাত 9টায় চলে আসেন।